অনুষ্ঠানের শুরুর আগেই যে কথাটি সবাইকে বলতে চাই যে আমাদের এই অনুষ্ঠানের উদ্দেশ্য কিন্তু কাউকে হেয় করা নয়। যদিও অনেক কন্টেন্ট এখানে এরকম চলে আসে যখন একজন ব্যক্তি নিজের জীবন সম্পর্কে বলেন, অনেক ব্যক্তিকেই অভিযুক্ত করেন, কিন্তু আমাদের জায়গা থেকে সেটাকে আমরা অভিযুক্ত করছি না, কারণ আমরা জানি সেই ব্যক্তিটি যদি এখানে উপস্থিত থাকেন তারও অনেক কিছু বলার থাকে। সুতরাং আলিফা এখানে যে ঘটনাগুলো বলতে যাচ্ছে সেখানে যদি কেউ অভিযুক্ত হন, বিষয়টি একেবারেই আলিফার মতামত, আমাদের নিজেদের মতামত নয়, এবং সেক্ষেত্রে সম্পূর্ণ ক্রেডিবিলিটি, সেক্ষেত্রে সম্পূর্ণ দায় হচ্ছে আলিফার। এবং আমরা সবাইকে সম্মানের সহিত আজকের এই অনুষ্ঠানে উপস্থাপন করতে চাই। বিশ্বাস অবিশ্বাস একান্তই আপনার নিজের। যিনি গেস্ট রয়েছেন তার সঙ্গে একটু পরিচিত হই। নামটা একটু বলেন। আমার নাম হচ্ছে আলিফা শেখ আলিশা, কুড়িগ্রাম থেকে আসছি। আলিফা শেখ আলিশা, আর আপনি এসছেন কুড়িগ্রাম থেকে। বয়স কত? আমার বয়স 18 বছর। এখন 18 বছর। জি। ওকে। তো আলিফা, কুড়িগ্রামে কি আমাদের ঢাকা এফএম আপনি যেখানে থাকেন শোনা যায়? না, আমি ঢাকা থাকতে শুনতাম আগে, যখন আচ্ছা। ঢাকায় ছিলাম। আচ্ছা, তো তখন আপনি জীবন গল্পটা শুনতেন? জি। তারপরে আপনার মনে হয়েছে যে এখানে এসে আপনার গল্পটা বলা উচিত। হ্যাঁ। আলিফা, একবারে ছোটবেলা থেকে একবারে মন খুলে বলেন, শুনি আমি গল্পটা। আমরা 4 বোন। আমার বড় বোন যখন হয়, আমার আব্বু আমার আম্মুকে ছেড়ে চলে যায়। আর আমার আম্মু তখন যশোরে যায়। যে না, আমি বুঝিনি, মানে আপনার বড় বোন হওয়ার পরে ছেড়ে গেলে বাকি 3 বোন কিভাবে হলো? পরে আবার আব্বু আম্মুর কাছে আসতো। ও, পরে আবার ব্যাক করেছিল। হ্যাঁ। আচ্ছা, ওকে। পরে আব্বু চলে যাওয়ার পরে আম্মু বারবার ওইখানে যেত। আম্মু বাবার কাছে? হ্যাঁ। আচ্ছা। আমার আব্বু আম্মুকে অনেক কষ্ট দিত। আব্বু এখানে বিয়ে করছিল, আমার আম্মু চলে আসতো। তারপরে আবার মিল হয়েছিল তাদের, তারপরে আমরা 3 বোন হলাম। একটু থামাচ্ছি। একটা যেটা হচ্ছে যে আপনার বাবা মায়ের মধ্যে সম্পর্ক ভালো ছিল না, আমরা বুঝেছি, কিন্তু আপনার বাবা চলে যেত, কোথায় যেত? বাড়ি চলে যেত। মানে ওনাদের গ্রামের বাড়ি? হ্যাঁ, ওনার আচ্ছা। একটা কোম্পানি ছিল, সেটা হলো যে সিকিউরিটি গার্ড। সিকিউরিটি গার্ডের কোম্পানি? হ্যাঁ, হ্যাঁ। কোম্পানি বলতে মানে কোম্পানিতে কাজ করতো? না না, নিজের ছিল। নিজের ছিল? হ্যাঁ। তো উনি আপনার মাকে বিয়ে করলো কি, মানে পরিচয়ের মাধ্যমেই হলো, হ্যাঁ। নাকি পারিবারিক ভাবে? না না, লাভ ম্যারেজ। লাভ ম্যারেজ ছিল। আপনার মা ওনার প্রথম স্ত্রী ছিল? জি। আচ্ছা, তো চলে যেত এবং তারপর আপনার মা ওখানে যেত বারবার? হ্যাঁ, আম্মু বারবার চেষ্টা করতো যে সংসার হয় কি না, বারবার আচ্ছা। চেষ্টা করতো আমাদের মুখের দিকে তাকায়, কিন্তু সংসারটা না হয়নি? আচ্ছা, ঠিক আছে। তারপর থেকে আমরা যখন একটু বড় হলাম, 5-6 বছর বয়স, তখন আমার নানির কাছে আম্মু দিয়ে দিল আমাদের 2 বোনকে, বড় বোন আর আমাকে, আর 2 জন এখানেই ছিল। এখানে বলতে? আম্মুর কাছে ছিল। মার কাছে ছিল। মা কোথায় থাকতো? আম্মু আদাবর থাকতো। ঢাকার আদাবরে? ঢাকা আদাবর। কি করতেন উনি? উনি হৃদরোগ হসপিটালে চাকরি করতো। হৃদরোগ হসপিটালে চাকরি করতেন। আর আপনারা 2 বোন চলে গেলেন নানুর কাছে। নানুর বাড়ি কোথায় ছিল? ফরিদপুর। ঢাকা থাকতাম নিউ মার্কেট। কিন্তু আপনার নানু থাকতো ঢাকা নিউ মার্কেটে? হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, ওইখানে উনি কি থাকতাম। করতো? উনি ওখানে আমাদের একটা ছোট দোকান ছিল, আর আমার মামা মাসে এসে খরচ দিত। মামিদের বাসায় আমরা ভাড়া থাকতাম, ওইখানে তার বোনদের বাড়ি। আপনার নানু ভাড়া থাকতো? হ্যাঁ, সেই বাড়ি আমরা থাকতাম। আমার মামাও আরেকটা বিয়ে করছে, চলে গেছে। তো ওনার ওয়াইফ, আমার মামতো ভাই বোন, আমাদের কাছে একসাথে আমরা থাকতাম, আমার নানির কাছে। জি। তো আমাদের উনি ওনাদের কাছে রেখে পালছে। পরে আমার মামা কিছুদিন টাকা দেওয়ার পরে আর দেয়নি। আচ্ছা। তারপর থেকে আমার মামিদের বাসা থেকে টর্চার শুরু হলো আমাদের 2 বোনের উপরে। আমার বড় আপু তখন পার্লারে চাকরি করতো ধানমন্ডিতে, অনেক কষ্ট করে কাজ শিখে চাকরিটা নিয়েছিল। ম্যাট্রিক পরীক্ষা দিতে পারেনি। আপনার বয়স তখন কত? আমি ছোট অনেক। একদম ছোট? হ্যাঁ, মানে এই তখন গল্পগুলো আপনি শুনেছেন নাকি আপনি নিজের চোখে দেখেছেন? যেগুলো এগুলো আপনি আমি নিজে চোখে দেখি। এগুলো নিজের চোখে? হ্যাঁ, 7-8 বছর থেকে। 7-8 বছর। আচ্ছা, বলেন তারপর। তারপর থেকে আমার বড় আপু পার্লারে চাকরি করতো, কিছুদিন অনেক কষ্ট করে শেখার পরে চাকরি হলো। তারপর আপু তো প্রতিদিন সকালে চলে যেত ডিউটিতে, রাত্রে আসতো। আর আমি তো ছোট ছিলাম, আমার মামি আমাকে খুব টর্চার করতো তখন। বলতো যে বাবা মা এই বয়সেই চলে গেছে, অনেক কথা বলতো। পর থেকে ওইখানে অনেক কষ্ট হয়ে পড়ে আর কি মানুষ হয়েছি। মানে এই আপনার বাবা মার সমস্যা যেগুলো ছিল এগুলো নিয়ে খোঁটা দিত? হ্যাঁ। আচ্ছা। তারপরে ওইখানে থাকতে থাকতে দেখা যায় আমি একটু বড় হয়েছি যখন। পড়াশোনা করতেন না? হ্যাঁ, নীলক্ষেত হাই স্কুলে পড়াশোনা করতাম। আচ্ছা। তখন আমার বয়স 11 বছর। তো একটা ছেলেও আমার কোন প্রতিদিন ক্লাসে দেখতো। পড়তেন ওই সময়? তখন 5-এ পড়ি। ক্লাস 5-এ পড়েন? আচ্ছা। 4-5 এমনই হবে। তখন একটা ছেলে আমাকে প্রতিদিন দেখতো, ফলো করতো। তো আমি বুঝতাম না যে আমাকে ফলো করে। নীলক্ষেতের ওই পার থেকে আমি বের হইতাম স্কুল থেকে। পর থেকে হঠাৎ করে একদিন তার ভিজিটিং কার্ড আমাকে পাঠায়। ও চাকরি করতো, একটা ডিলার ছিল, ওইটার দায়িত্বে ছিল। আর বাইরে থেকে যে টাকা আসে, যে কি বলে হুন্ডের ব্যবসা নাকি? আচ্ছা, হুন্ডি? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। ওইটা করতো। তো মোটামুটি টাকা ছিল ওর।
তারপর ওরা এলিফ্যান্ট রোড থাকতো, আমরা ওই কাটাবন ঢাল থাকতাম। আমার নানির সাথে আমার নানিদের দোকানে যে আস্তে আস্তে ও কথা বললো, সবার মন আর কি আস্তে আস্তে সবার সাথে ভালো সম্পর্ক হয়ে গেল। আপনার নানি পর্যন্ত গেল কিভাবে? আপনি পরিচয় করিয়ে দিলেন? না না না, পাশেই আমাদের দোকান ছিল, আমাদের স্কুলের সামনেই ও, ছিল। তার মানে ও ফলো করেছে অনেকদিন ধরে। হ্যাঁ। আচ্ছা, তারপরে থেকে সবার সাথে কথাবার্তা বলতো। ছেলেটার নাম কি ছিল? আমার জন্য আপন আর কি নাম রাখছে। আচ্ছা, ওকে। তারপর যখন আস্তে আস্তে ও আমাদের বাসায় আসা যাওয়া করে আমার সাথেও, আমি তো তখন ভালোবাসা জিনিস কি ওটা বুঝতাম না, তখন তো আমার বয়স কম। টর্চার হইতাম সব সময়, সবাই আমাকে খুব খোঁটা দিত। খোটাটাই দিত নাকি গায়ে হাত তুলতো? গায়ে হাত তুলতো। গায়ে কে হাত তুলতো? মামি সব সময় মারধর করতো। তো বড় বোন যদি আসতো রাত্রে, বলতাম যে মারছে, তখন উনি বলে আমার কি করার আছে এখানে। তো আপনার মা এই বিষয়টা কি জানতো? আম্মু তো তখন নিজেই চলতে পারতো না ঠিক মতন, 2 বোন নিয়ে। চলতে পারতো না বলতে উনি তো চাকরি করতেন। হ্যাঁ, কম টাকা বেতন ছিল। কি ছিলেন উনি হাসপাতালের, কি ছিলেন? ওই তো আমি সঠিক জানি না, কিন্তু ওরকমই মানে একটা, কম টাকায়। আমি যেটা বুঝতে পারছি যে একটা ডিস্টেন্স আছে ওদের মার সঙ্গে হোক বাবার সঙ্গে হোক। বাবাকে মিস করতেন ওই সময়টাতে? বাবার সঙ্গে কথা হতো না? না বাবার সঙ্গে একেবারেই কোনো যোগাযোগ না, ছিল? আব্বুর কোনো, আমরা জানতামই না যে আমাদের বাড়ি কোথায়। অনেক Okay. ছোটবেলা আম্মু নিয়ে গেছে তো, হুম, তখন জানতামই না যে আমাদের বাড়ি কোথায়। Okay. এমনি শুনতাম যে নড়াইলে আমাদের বাড়ি। ওকে। আব্বুকে দেখার খুব ইচ্ছা ছিল অনেক ছোটবেলায়। আব্বু প্রতিদিন সকালে যাওয়ার পথে আমারে নিজের হাতে খাওয়াই দিত। তো আমার মনে আছে, আমার আব্বু একদিন হঠাৎ বলে যে আব্বু আজকে তোমার 2 বোনদের জন্য গাড়ি আনবো, তোমার জন্য লাল গাড়ি আর ওর জন্য হলুদ গাড়ি আনবো। হুম। ওই দিনই বলে চলে গেছে, আর আসেনি কোনোদিন। এত শুনেছি আসলে, মানে জীবনে কষ্টের কথা এত শুনেছি, এত ভয়াবহতা দেখেছি এই অনুষ্ঠানে বসে, যে আর কোনো কষ্টের কথাই কেন জানি অন্তরে দাগ ফেলতে চায় না। ইভেন আমার মনে হয় এটা আমার জন্য না, যারা জীবন গল্প নিয়মিত শোনেন তাদের জন্য একটা কথাই প্রযোজ্য। আপনারা নিশ্চয়ই জানেন যে আজ থেকে 1-2 পর্বে আগে সিলেট থেকে একটা পরিবার এসেছিল, ঘাড়ে কোপ দেওয়া হয়েছে, স্ত্রীর ইজ্জত বাঁচাতে গিয়ে চোখ হারাতে হয়েছে। নির্মম নিদারুণ জীবন গল্প। মানুষ কতটা অসহায় পরিস্থিতির ক্ষেত্রে। ও যেটা বলছে সেটা আসলে খুব কষ্টকর, তবে এটা ঠিক যে আমাদের সবার জীবনেই কম বেশি ঘটনাগুলো আছে। বাবা এবং মার, আমার মনে হয় সন্তানের ক্ষেত্রে হয় পরিবারের 2 জন সদস্যের ক্ষেত্রে যদি আমি ভুলের জায়গাটা বলি, তাহলে বাবারও থাকে মারও থাকে, হয়তো বাবার বেশি থাকে কিংবা মার কম থাকে। কিন্তু সন্তানের মুখের দিকে তাকিয়ে এতটুকু রেসপেক্ট পরস্পরের প্রতি থাকা উচিত যাতে করে সন্তান কখনো কষ্ট না পায়, এবং এত বেশি ইগোইস্টিক হওয়া কখনোই উচিত না যাতে করে এই সন্তানগুলোর ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে যায়। যাই হোক, গল্পটা শুনি। ওকে একটু পজ, মানে একটু স্পেস দিচ্ছিলাম, কারণ ও কাঁদছিল, যে কারণে আমার কথাগুলো বলা। একটু সামনের দিকে আগাই, বলেন। তারপর আব্বু চলে যাওয়ার পরে আব্বুকে আর কোনোদিন দেখিনি। তারপর থেকে সবার মুখে শুনতাম আমার আব্বুর অনেক টাকা পয়সা ছিল, আব্বু আজকে থাকলে আমরা পড়াশোনা ভালো করে করতে পারতাম। তারপরে সবসময় ভাবতাম যে আব্বুর যদি একবার কোথাও দেখতাম। আব্বুর মুখটাও মনে ছিল না। তারপর মোটামুটি বড় হয়েছি, তখন ওই আপন আমাকে প্রতিদিন ফলো করতো। আপন নামটা কি মানে আপনি রাখলেন নাকি ওই দিছিল আমাকে? মানে আমি জানি না ওর নাম ফারুক। ওকে, মানে আপন নামে পরিচয় দিয়েছিল হ্যাঁ, আপনার সঙ্গে? পরে আচ্ছা। জানা গেছে যে ও আচ্ছা, ফারুক। okay. তারপর আস্তে আস্তে আমিও প্রতিদিন আমার এরকম মারধর করতো, বাসায় খাওয়া দাওয়া নিয়ে সবসময় ঝামেলা হইতো। তারপর থেকে যে ও আমার সবসময় আশা দিত যে সুন্দর বাসা নিব, তোমাকে আবার পড়াশোনা সুন্দরভাবে করাবো। তখন আমি ডান্স শিখতাম আমার Dance? ছোটবেলা। তারপর যখন ডান্স শিখি তখন আমার স্বপ্ন ছিল আমি গান শিখবো। কিছুদিন গান শিখছি, শেখার পর হয় না, ফ্যামিলির দিক দিয়ে হয় না। মামি বলতো যে বাবা চলে গেছে, মা নাই, এমনি আশ্রয় নেই, আবার অনেক খোঁটা দিয়ে কথা বলতো। তারপরে ওই আপন একসময় আমার আশা দেয় যে তোমার আমি বিয়ে করব, তুমি ভালো থাকবা। আমার 1 মাস সময় দিছে ভাবার। আমি 1 মাস প্রতিটা রাত্রে চিন্তা করছি আসলে আমি তো ভালো থাকবো, সুখ তো দেখি নাই কোনোদিন। পরে আমি না বলে একদিন পালায় চলে যাই স্কুল থেকে। ভালোবাসা জিনিসকে আমি তখন আসলে বুঝি না। শুধু ভালো থাকার জন্য ভালো থাকা, হ্যাঁ সেটাই। পরে ও এই কেরানীগঞ্জে একটা বাসা নেয় একটু ভিতরের দিকে। ও সম্পর্কে জানতেন আপনি? ওর ফ্যামিলি কারা কারা আছে? না না, আমি কিছুই জানতেন না? ও আপনার সম্পর্কে জানতো? শুধু জানতাম যে ভালো ঘরের ছেলে, ভালো ছেলে, এতটুকুই জানতাম। আপনি যখন পালাচ্ছেন তখন আপনার বয়স 11, আর আপনের বয়স কত তখন? 11 পার হয়ে 12 থেকে 12। আর আপনের বয়স? ওর বয়স হবে 20 হবে। 20 বছর আনুমানিক। আচ্ছা, তো
ও আপনার ফ্যামিলি সম্পর্কে জানতো? আপনি যেগুলো বললেন সেগুলো জানতো? মা বাবার সম্পর্ক? হ্যাঁ, আমি সব বলছিলাম ওরে, সবসময় ওর কাছেই বলতাম আমার কষ্টের ও কথা। ওর কিছু জানতেন না? না, আমি কিছু জানতাম না ওর। ওকে, তারপর? তারপরে চলে যাওয়ার পরে আমাদের রাজশাহী গেলাম, ওইখানে পালায়, ওইখানে বিয়ে হলো। ওর এক বন্ধু ছিল, এখানে যে আমাদের বিয়ে দিছে। তো আমার বয়স তখন কম ছিল, আমার টিকা দেওয়া হয়েছে 18 বছরের। ওই যে যে টিকার কার্ডটা দেয় ওইটা দিয়ে আমার জন্ম নিবন্ধন করবে। টিকার কার্ডটা যেদিন টিকাটা দিছে, আমি টিকাটা দেওয়ার পরে রাস্তায় এসে ফিট হয়ে গেছি, সহ্য হয়নি শরীরে। তারপরে মানে টিকা দেওয়া হয়েছে বলতে? 18 বছরে, তখন আমার 12 বছর বয়স। ওই 12 বছরে আপনাকে 18 বছরের টিকা দিয়েছে, জি। যাতে করে আপনার বয়সটা বৈধতা পায়। হ্যাঁ। আচ্ছা, তারপরে ওই টিকা দেওয়ার পরে রাস্তায় এসে আমি ফিট হয়ে পড়লাম। তারপরে কয়েকদিন পরে আমাদের 2-1 দিন পরে বিয়ে হলো, সবকিছু ওকে ওই করে। টিকার কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করলো, হ্যাঁ, হ্যাঁ। 12কে 18 বানালো। হ্যাঁ, তারপরে বিয়ে হলো রাজশাহী, ওইখান থেকে আসলাম। তারপর কিছুদিন পরে ও অনেক টাকা পয়সা উড়াইতো। তারপরে কিছুদিন পরে ওর টাকা ঢাকায় পয়সা আসলো। সব শেষ হয়ে গেল। হুম, হ্যাঁ, হুম। কিছুদিন সংসার করার পরে 4-5 মাস অনেক অভাব, ঘরে অনেক অভাব। তারপরে আমার আম্মু আসলো, যে আমার মেয়েটা ছোট, তখন আমার কেউ পরিচয় দেয় না। তারপরে আম্মু ভাবলো, পাশাপাশি বেশি দূর ছিল না, বসিলা আর আদাবার বেশি দূর না। পরে আম্মু ভাবলো থাক, যা করছে আমার মেয়েটা মেনে নেই। পরে আম্মু আসা যাওয়া করে তখন তো সবসময়। আপনার বড় বোনের বিয়ে হয়নি? না। আচ্ছা, তারপর আম্মু আসলো, আম্মু আমাদের সাথে 5-6 মাস ছিল। ভাবতো যে আমি ছোট মেয়েও আমার রেখে চলে যায়। আম্মু প্রতিদিন সকালে চলে যেত, বিকেলে ডিউটি শেষ করে ওইখান থেকে বাসায় যেত। পর থেকে হঠাৎ করে একদিন একটা বিচার আসে আমাদের বাসায়। আপনার ভাই আমার মেয়েদের পিছে ঘুরে, আমাকে বলে এসে আপনের কথা। আপনার ভাই বলে? হ্যাঁ, হ্যাঁ। আম্মুকে বলে আপনার ছেলে এগুলো করছে। পর থেকে আম্মু বলে কি আমার ছেলে মানে আর ওর ভাই মানে? বলে আপনাদের বাসায় যে ছেলেটা থাকে, বলে ও তো আমার মেয়ের স্বামী। পরে ওনারা শুনে তো অবাক হয়ে গেছে যে মেয়ের স্বামী তাহলে আমার দুইটা মেয়ের সাথে পিছে কেন ঘুরে? এটা এলাকা থেকে বিচার আসে? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, তারপর আমি কান্না করে ফেলছি আম্মুর সামনে, আম্মু এগুলো মিথ্যা কথা। আম্মু বলে শুনি আগে। পরে বলে যে ও প্রতিদিন ঘুরে পিছে পিছে, আমরা তো জানি, ও তো বলছে যে ও বোন হয় আর আপনি মা হন। তারপরে আমি কান্নাকাটি করে চিল্লায় বললাম আম্মু মিথ্যা কথা, ওনারা মিথ্যা কথা বলতেছে। আমি তো আপনি এটা বিশ্বাস কেন করি বললেন? আমার বিশ্বাস ছিল ওর উপরে। তারপর আমার আম্মু ভাবলো ঠিক আছে, তারপর আম্মু ওনাদের করে পাঠাই দিল। তারপর আম্মু আমার বুঝাইলো, পরে আমি আম্মুরে বুঝাইলাম যে আম্মু আসলে এগুলো কিচ্ছু না, ওরা এমনি মিথ্যা কথা বলতেছে। তারপরে এমন করে অনেকবার এমন হয়েছে। তারপর আমি সবসময় মেনে অনেকবার কি নিতাম। ওনারাই হ্যাঁ, আসতো নাকি নতুন নতুন লোক আসতো? কয়দিন পর পর অন্য মানুষ, অন্য আর কি ধরা খেত কয়দিন পর পর ফেসবুকে। তারপরে অন্য একটা বাসায় কাজ করে সেই মেয়ের সাথে সবসময় কথা বলতো। অনেক এরকম করছে। করার পরে আমি ভাবতাম কি যে ভালো হয়ে যাবে এক টাইমে। আমি আমার আম্মুরে বুঝাইতাম, আমি আমার ফ্যামিলিকে বুঝাইতাম, কারণ আমারই তো দোষ ছিল। তারা তো আমাকে বিয়ে দেয় নাই, আমি নিজেই তো করছি এটা। পরে আমি কখনো ওর দোষ আর কি দোষের কথা কখনো কাউরে বলতাম না, ঢাইকা রাখতাম সবসময়। তারপর আম্মু চলে গেল রাগারাগি করে, যে এরকম দেখে সবসময়। অনেক অভাব আমাদের, আমরা আরেক জায়গায় চলে গেলাম, একটা ছোট রুম নিলাম, ওইখানেও এরকম হয়েছে অনেকবার। তারপর হঠাৎ করে আমার আপু ভাবলো যে আপু তখন বাহিরে গেছে, বাহিরে থেকে এসে ভাবলো যে আমার বোনটা এত কষ্ট করে, আমরা ভালো আছি, এখন তো আর কোনো দুঃখ নাই, এখন তো আমি সংসার চালাই, ওরা আমার কাছে থাক। আপু নিউ মার্কেটে একটা ফ্ল্যাট নিল, ওইখানে গেলাম। বড় আপু? হ্যাঁ, হুম। আমার বোনের মনটা এমনি ভালো, আমাদের দিক দিয়ে ইয়েটা ছিল তার তখন। তারপরে আমরা ওই বাসায় গেলাম, যাওয়ার পরে বড় আপু ফ্ল্যাট নিল কিভাবে? বড় আপু কি করতো? আমাদের দোকান ছিল, নানিরও ইনকাম ছিল, আবার এদিক দিয়ে আমার বড় বোন বাহিরে চাকরি করতো, বাইরে বলতে? সিঙ্গাপুরে থাকতো তখন। আপনার বড় বোন তখন সিঙ্গাপুরে থাকতো? হুম। আচ্ছা, তারপরে ছিলাম ওইখানে, আপু আমার বাহিরে নেওয়ার কথা ছিল। তখন আমার ওই যে বাচ্চাটা আপনি তো আলবি, তখন হাজবেন্ড, আপনি, আপনার বড় বোন, নানু, হ্যাঁ, সবাই মিলে এক একসাথে ফ্ল্যাটে থাকতাম। হ্যাঁ, আচ্ছা, মামিও ছিল এখানে। আচ্ছা। তখন আপনাদের বাচ্চা কাচ্চা হয়নি? না, তারপরে হঠাৎ করে ওই আলবি আমার পেটে আসলো। আচ্ছা। আমি বুঝতে পারিনি, বয়স কম ছিল। বিয়ের কতদিন পরে বেটা? 1 বছর পরে, 1 বিয়ের বছর বা 1.5 বছর আপনার বয়স পরে। তখন 13 বছর? হ্যাঁ, তারপরে আলবি পেটে আসলো, আমি বুঝতে পারিনি। পরে যখন বুঝতে পারছি, আমি তখন একটা পার্লারে চাকরি করতাম, টুকটাক কাজ পারি তখন। হুম। পার্লারে চাকরি করতাম। হঠাৎ করে ঈদের পরে থেকে আমার খুব বমি আসতে শুরু করলো। পরে আমি তাও বুঝতাম না, 3.5 মাস শেষ হয়ে 4 মাসে পড়ছে। তারপরে একজন আমার বললো যে দেখো তোমার মনে হয় এই প্রবলেম হয়েছে, তুমি ডাক্তার দেখাও। ঈদের পরে ছুটি দিল, পরে ডাক্তারে গেলাম, শুনলাম যে এমন আপনার তো
বাচ্চার পেটে। তারপর আমি কান্না করলাম যে আমি কি করবো, আমি তো ভয়। লেখাপড়া তো বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, আর পড়াশোনা হয়নি। আমরা বিরতি স্বাগত আরো একবার প্রিয় শ্রোতা, শুনছেন ঢাকা এফএম 90.4। আমি আরজে কিবরিয়া আপনার সাথেই রয়েছি। আমরা আবারও ফিরছি আলিফার কাছে। আলিফা যেখানটায় ছিলাম, আপনি কনসিভ করেছেন সেই সময়। হ্যাঁ, তারপরে জানার পরে কান্নাকাটি করলাম। তারপরে কাকে বলবো বুঝতে পারতেছি না যে কারে বলবো, ভয় করে। পরে আমার নানিকে জানিয়েছি যে আমার তো পেটে বাচ্চা। আমার নানি তো ভয় পেয়ে গেলো, তোমার না বাহিরে যাওয়ার কথা, শিল্পী তোমার জন্য টাকা পাঠাবে, পাসপোর্ট করবা। আমি বলছি আপুরে বললো না, আপু কষ্ট পাবে। তারপর আমি করলাম কি, নানির বললাম যে আমি এখান থেকে চলে যাব। আমার আপু পরে জেনে গেছে একভাবে, জেনে যাওয়ার পরে বলে আমার ফোনে বলতেছে যে এসে তোর পেটে আমি একটা লাথি দিব, ওই বাচ্চা আমি নষ্ট করে ফেলবো, যে তোর এত সাহস কেন। ডাক্তার দেখাইছি, ডাক্তার বলছে নষ্ট করা যাবে না। 3.5 মাস পার হয়ে গেছে। তারপর আর তো কিছু করার নেই। না বলে, বড় বোনকে না বলে নানির ওই পায়ে হাতে ধরে ওইখান থেকে চলে গেছে, অন্য কোথাও চলে গেছে। ওইখানে একটা ছোট রুম নিয়ে অনেক কষ্ট করে ওইখানেও দিন কাটাই। তখন আপনের কিচ্ছু নাই। পরে আম্মু কিছু টাকা দিলে এলিফ্যান্ট রোড একটা ওই যে বলে যে ছেলেদের ব্যাস জুতা এগুলো নিয়ে একটা ছোট দোকান দিয়েছিল। মোটামুটি টাকা আসতো এখান থেকে। কিছুদিন ভালো চলছি, চলার পরে হরতাল শুরু হলো। তখন আমার বাচ্চা পেটে, তখন 7 মাস, ঘরে ঠিক মতো রান্না বান্না হতো না। আমি সেই আদাবর থেকে 1 কেজি চাউলের জন্য আমি নিউ মার্কেট হাইটে আসছি। যখন আরবি পেটে 7 মাসে সারাটা রাস্তা আমি হাইটা আসছি। আমার নানির কাছে কান্না করে দিছি আসার পর যে আমি 3-4 দিন ধরে খাই না কিছু। নানি শুনে চাউল কিনে দিল, অনেক কিছু কিনে দিল। পরে আমি বাসায় গেলাম, কিছুদিন চলছে এটা দিয়ে। তারপর আমার বড় বোন যখন আমার কষ্টের কথা শুনলো, কিছু টাকা দিল। আস্তে আস্তে দেখি সবাই আমার আবার খোঁজ খবর নিতেছে, আম্মু সবাই। পর আম্মু বললো সামনের মাসে তোমার বাবু হবে, তুমি তাহলে আমার বাসায় চলে আসো। ওইখান থেকে আমাদের একটা অর্ডার, একটা খাট ছিল, এটা বিক্রি করে আম্মুর কাছে চলে গেছে। ওইখান থেকে 4,000 টাকা হয়েছিল, হাতে রাখছিলাম যে আমার আম্মু। হাজবেন্ড সহ? হ্যাঁ, ওইখানে ছিলাম আম্মুর সাথে। ওর তখন কি চাকরি বাকরি কিছু নাই? হরতাল হলো, পরে ও আর দোকান দিতে পারে না, অনেক কষ্ট তখন। আচ্ছা। তারপরে আম্মুই আমাদের কিছুদিন চালাইলো ওইখানে 2-3 মাস। তারপর বাচ্চা হওয়ার পরেও ও আবারও এরকম করলো, এরকম ঘুরায় ফিরা। আম্মু আবার ওরে টাকা দিল যে কিছু করো, কিচ্ছু করতে পারে না। কয়দিন পর পর শুধু ব্যবসায় লস খায়। আম্মু বিরক্ত হয়ে বলে, বাবা এবার তোমরা চলে যাও, আমি আর পারতাছি না, আমার তো স্বামী নাই, তুমি তো দেখোই। আলাদা হয়ে গেলাম। তারপরে আবার আপু আমাদের নিল। বড় আপু? হ্যাঁ, আবার নিল। আপু ভাবলো যে এত কষ্ট করে তারা ভালো থাকে, আর তার বোন একটা কষ্ট করে, আবারও নিল সেই ভেবে। আপনার হাজবেন্ডের ফ্যামিলি কি করছিল ওই সময়? ওরা কোনো সাপোর্ট দিচ্ছিল না? আমার বাচ্চাকে নিয়ে আমি গেছিলাম তো ওরা আমার ঢুকতেও দেয় না গেটের মধ্যে। আমি প্রথম যাই। হ্যাঁ, বাবু হওয়ার পরে? হ্যাঁ, আমার বাচ্চাকে দেখতেও আসে নাই কেউ। পরে আমি আমরা আবার বোনের কাছে চলে গেলাম, ওইখানে থাকলাম, ভালোই কিছুদিন ছিলাম। আবার ওর কোম্পানিতে একটা চাকরি হলো চকলেটের ইয়েতে। ওর বাবা 50,000 টাকা দিল তখন মায়া করে, যে ছেলেটা কষ্ট করতেছে। হ্যাঁ হ্যাঁ। তারপরে ডিলার দিল আবার ওইখানে। ডিলার দেওয়ার পরে চকলেটের আমি আবার করতাম কি যেন ওর একটু, তখন তো আমার বাচ্চা ছিল, আমি কোনো চাকরি করতে পারি না, ইচ্ছা ছিল যে কোনো চাকরি করি। তখন ওই তেঁতুল এনে দিত অনেক কিছু, ওই মশলা দিয়ে ওই ছোট ছোট চকলেটের মতন যে বানায়, সেগুলো আমি বাসায় বসে বানাইতাম, সারাদিন বানাইতাম এগুলো, যে কিছু টাকা আসবে, না ভালোভাবে চলবো। সারাদিন বাচ্চা রেখে ওগুলো বানাইতাম, ওরে দিতাম। ও বানায় সেই টাকাগুলো আমরা কখনো দিত না। ও এরকম টাকা উড়াইতো। একটা বাসায় কাজ করে সেই মেয়ের নাম্বার নিয়ে সবসময় মেয়ের পিছে টাকা ভাঙতো। একদিন আমি ছাদে গেলাম, হঠাৎ করে দেখি যে কথা বলতেছে মেয়ের সাথে। এরকম পরপর 2-3 দিন ধরা পড়ছে। তারপরে শেষ হলো কিছুদিন, তারপর আমরা আদাবর আসলাম। একটু থামাচ্ছি আপনাকে। এই যে ধরা পড়লো, ধরা পড়ার পরে কি শেষ হয়ে যেত নাকি এগুলো নিয়ে পারিবারিক কলহ তৈরি হতো, গন্ডগোল হতো, ঝগড়া হতো? আমি কারোর শুনতে দিতাম না, জানতে দিতাম না কখনো। আমার অনেক মারধর করতো, আর খুব অনেক ভাবে জানতে দিতেন না বলতে কি, মানে ঘরের মধ্যে এমন ভাবে চিল্লাতেন, চিল্লাচিল্লি করতেন? অনেক মারতো, ধরে আমি রাত্রে মারতো, কাউকে জানতে দিতাম না। কেন জানতে দিতেন না? কারণ ওনারা তো এটা তো জানে যে আমি নিজ ইচ্ছা এটা বিয়ে করছি ওনারা, তার জন্য কখনো বলতে পারতাম না। না হলে আমার বড় আপু একদিন শুনছে, শোনার বলে নিজের পায়ে তো নিজেই কুড়াল মারছে, সেইখানে তো আমাদের কিছু করার নেই। তারপরে চিন্তা করছে আর কি বলবো ওনাদের। ওইখানে নিউ মার্কেটে ভাড়া বেশি ছিল, ওইখান থেকে আপু চলে আসলো আদাবর এলাকায়, যে ওইখানে কম টাকায় থাকা যাবে, একটু সেভ হবে টাকাটা। ওই এলাকাটা আবার খুব বাজে ছিল, অনেক ঘনবসতি এলাকা, ওইখানে নানান জেলার মানুষ থাকে। তারপরে আমরা ওইখানে বাসা নিলাম। ও একটা ছোট কম্পিউটার নিয়ে ওইখানে গান লোড এরকম একটা দোকান দিছে। আচ্ছা। দেওয়ার পর ওইখানে কয়টা মেয়ে আসতো, মেয়েদের সাথে এমন করতো, আইসক্রিম খাওয়াইতো।
তারপরে আমি পপুলার লাইফ ইন্স্যুরেন্সে চাকরি নিলাম। আমার বাচ্চাটারে রেখে রেখে আমি অনেক দূরে দূরে যাওয়া লাগতো, আমার খুব কষ্ট করছি আমি। পপুলারে চাকরি করার পরে কিছুদিন ওইখান থেকে ভালো কিছু টাকা আসতো, আবার বাসায় টুকটাক পার্লারে কাজ করতাম, তেমন একটা ভালো পারি না, তারপরও চুলি স্ট্রেট রিবন্ডিং এটা ভালো হয় আমার হাতে, এগুলো করতাম বাসায়, টুকটাক টাকা ওরে দিতাম, ঘরে বাজার করতাম, যেন সবাই ভাবে যে আমি মিথ্যা কথা বলতাম যে এটা আমার স্বামী দিছে টাকাটা। আচ্ছা আচ্ছা, মানে স্বামী সম্মানের জন্য। হ্যাঁ হ্যাঁ। তারপরে থেকে না, ও কিছুদিন পর থেকে না নেশা শুরু করলো। নেশা টের পেলেন কিভাবে আপনি? ও সবসময় চোখ লাল থাকতো, আমি তো বুঝতাম না, সবাই বলতো ওই দোকান বন্ধ করে 2-3টা ছেলে নিয়ে করতো। দোকান বন্ধ করে হ্যাঁ দোকানের হ্যাঁ, ভিতরে গাঁজা, তারপরে আমার আরেকজন মামা আছে তাকে নিয়ে ওই বাবা খেত এগুলো। তারপর আমি শুনতাম সব সময়, তারপর একদিন ধরা পড়লো। আর এমনি তো চলতে পারি না, ও টাকাগুলো এইভাবে নষ্ট করতো। তারপর থেকে এরকম করে মেয়েদের পিছে ঘুরতো, আমি সব সময় সবার কাছে দড়ি ঢাকতাম। হঠাৎ করে একদিন আমার একটা মেয়ে আসছে আমার কাছে, যে আপু আমি চুল স্টার্ট করবো, আপনার বোনকে যেভাবে করে দিছেন ওইভাবে করব, পার্লার ওইভাবে গিয়েছিলাম, হয় না, আপনি করে দেন। পরে আমার বলছে যে আপু আপনাকে 3000 টাকা দিব, আমি অনেক কষ্ট করে টাকাটা ম্যানেজ করছি। পরে আমি করে দিছি ওরে। করে দেওয়ার পরে ও প্রতিদিন আসতো আমাদের বাসায়। প্রতিদিন আসার পরে হঠাৎ করে আমার স্বামী একদিন ওরে রাস্তায় বলে কি, শারমিন আমি তোমাকে পছন্দ করি, আমার অনেক দিন ধরে তোমারে দেখি, আমার খুব ভালো লাগছে তোমার। পরে বলে ভাইয়া আপনার তো বিয়ে হয়েছে, বাচ্চা আছে। বলে তা থাকলে কি হয়েছে, ওরে তো বাসায় উঠায়নি, তোমার তো আমি বাড়ি নিয়ে উঠাবো, আমার ফ্যামিলি খুবই ভালো, আমি এইভাবে থাকলে কি হয়, ওরে আমার ভালো লাগে না, ও ভালো মেয়ে না। অনেক ইয়ে করার পরে ও না আমার সামনে আসতো না, প্রতিদিন ওরে নিয়ে এদিকে যাইতো, সেই শপিং করতে যাইতো, আইসক্রিম খাইতো, অনেকের কাছে আমি শুনতাম। স্কুল থেকে আমি তখন স্কুলে ভর্তি হয়েছি, ভোকেশনালে 9-এ ভর্তি হয়েছি, যে পরীক্ষাটা দিলে যদি কিছু করতে পারি পরে। ওই স্কুলে ওই মেয়েটার সাথে ভর্তি হয়েছিলাম। আমার না স্কুলে যা হঠাৎ করে বন্ধ করে দিল। পরে থেকে আমি চিন্তা করলাম আমার এই স্কুলে যেতে দেয় না কেন। তারপর ভাবলাম যে বাচ্চার জন্যই মনে হয়। পরে জানতে পারলাম যে ওরে প্রতিদিন টিফিন টাইমে ছুটি নিয়ে ওরে নিয়ে ঘুরতে যায়, ওই মেয়েকে নিয়ে প্রতিদিন। ওরে বিয়ের কথা বলে ওই মেয়েটাও রাজি হয়ে গেছিল। পরে কোনো একটা সমস্যার কারণে হয় নাই। আপনি জানছেন কিভাবে এটা? জানছি ওরই একটা ফ্রেন্ড আমাদের বাসায় নিয়ে আসতো। তারপর একদিন আমারে দেখে বলে আপু একটা কথা বলবো, অনেকদিন ধরে ভাবতাছি, 4-5 মাস ধরে। পরে আমি বলে আপু বলো কি সমস্যা। বলে আপু না বলে তো হয় না, কারণ আপনার লাইফটা একেবারে নষ্ট হয়ে যাইতেছে। ও বলতে চায়নি। পরে ও বললো যে আপনার স্বামী তো এগুলো করে, আপনি এত ভালো মেয়ে, তারপরে উনি বলে যে আপনাকে ভালো লাগে না, ও শারমিনের পিছে ঘুরতেছে। শুনে আমি অনেক কষ্ট পাইছি যে এর দোষ আমি এত ঢাকছি, আমি কখনো ওর কোনো ইয়ে হইতে দেই নাই। আর সব সময় আমি ওরে যত পারতাম যে হেল্প করতে, আমি নিজে টুকটাক কাজ করতাম সেই টাকা দিয়ে। আমি সব সময় এরকম সবার কাছে ভালো রাখতাম ওরে। এটা ওইটা কিনে বলতাম কি আমার স্বামী দিছে। আমার বোন সব সময় খোটা দিত, আমার 10 টাকা দিয়ে একটা ক্লিপও কিনে দিতে পারিস না, আমার কাছে সবার চাওয়া আছে, আমার কি কারোর কাছে চাওয়া নাই? তখন থেকে আমার বোনটা আমি চাইতাম যে কিছু দেই, আমি তো চেষ্টা করতাম। তারপর থেকে আমি কিছু কিছু দিতাম, বলতাম আমার স্বামী দিছে, ঈদে। ও তো পারতো না, আমারই মার্কেট করার টাকা দিতে পারতো না। টুকটাক এদিক ওদিক করে আমার বোনকে দিতাম, বলতাম কি এইটা টাকাটা দিয়ে, বলতাম কি এটা দিয়ে তোমরা টুকটাক কিছু কিনো। ও দিছে, খুশি হইতো অনেক, আমার ভালো লাগতো দেখতে। তারপর ওইটা শোনার পর আমার খুব খারাপ লাগছে যে আমি এত ওর জন্য করি, ও আমারে বুঝলো না, ও আমার আজকে বলে খারাপ। ওর জন্য আমি একেবারে আমার লাইফটা শেষ করে দিছি। ওইখানে টর্চার হইলেও তো আমার পড়াশোনাটা হইতো। তারপর কয়েকদিন কথা বলিনি ওর সাথে, আমার পড়াশোনা ওই নষ্ট করে ফেলছে, আমি আর স্কুলে যাইতে পারি না। তারপরে কোচিংয়ে ঢুকলাম 9টা থেকে 11টা পর্যন্ত রাত। বাচ্চারা রেখে যাইতাম, মাথায় ঢুকতো না, প্রতিদিন ধরে ধরে মারতো, অনেক মারতো, যা পারতো পিড়ি, তারপরে হাতের সামনে যা পাইতো তাই দিয়ে শরীরে আঘাত করতে, জায়গায় জায়গায় রক্তর মতন চাকা চাকা করে ফেলতো শরীরে, অনেক মারতো। সবাই দেখতো, কেউ কিছু বলতে পারতো না, কেউ কিছু বললে ধমক দিত বা খারাপ ব্যবহার করতো। সবাই ভাবতো যে এরা না ধরাই ভালো, এর স্বামী নোংরা নোংরা কথা বলে। তারপরে থেকে আমি আবার চাকরি নিলাম, পার্লারে চাকরি নিলাম। চাকরি নেওয়ার পরে এখানে ম্যানেজমেন্টে চাকরি পাইলাম। তো ওই আন্টিটা খুব ভালো ছিল, আমার দিকে পছন্দ করছে, ওই চাকরিটা আমাকে দিছে। তারপরে আমি যাওয়া আসা করি, প্রতিদিন ঠিক মতন কাজ করি। হঠাৎ করে একদিন আমার নানি আমাকে বলতেছে কি, আলিফা তুমি আর চাকরি করা তোমার দরকার নেই, তুমি কয় টাকা বেতন পাও, পুরা টাকা তো দিতে পারবো না, আমার যা যা খরচ দেয় শিল্পী, আমি সেই খরচটা রেখা তোমারে দিব মাস শেষে, তাও তুমি চাকরি করো না। পরে আমি বলি কেন নানি এই কথা বলতেছো কেন তুমি? বলে যে এমনি আমার ভাল লাগে না ঘরে একা। আমার মামি তখন আবার আমাদের সাথে একটা ঝামেলা হয়ে চলে যায় বাসায়। আমার ছোট বোনটা
আর আমার মামতো ভাইটা আর আমার নানি থাকে, আর আমি চাকরি করতে চলে যেতাম আর তখন থাকতো। কষ্ট করছে ও আমার জন্য, যে কাজ কোনোদিন করেনি। যেমন দেখা গেছে একদিন ডাব বিক্রি করছে, আমি কান্না করতাম, খুব কান্না করতাম। আমি আমার বোন আমার একটা ফোন দিয়েছিল স্যামসাং, ওইটা আমি সবার কাছে শুধু যেতাম যে আমার প্রথম আমি ঘুরে ঘুরে বলতাম যে আপনাদের কাছে কোনো চাকরি হবে, আমার হাজবেন্ডের কোনো চাকরি নেই, খুব কষ্টে। আমি সবার সাথে শেয়ার করতাম। সবাই বলতো কি যে না আমরা তো পারবো না। পরে একদিন একটা ভাইয়া বলে যে হ্যাঁ চাকরি তো দিতে পারবো, 10,000 টাকা লাগবে। আমি তাও রাজি হই, আমি আমার ফোনটা হাতে বিক্রি করতে চাই ওনারে। তারপরে টাকা দিছি, আমি ম্যানেজ করে দিছি টাকা। ওইখানে চাকরিটা হলো না। আমার বাচ্চাটাকে নিয়ে আমি রাস্তায় রাস্তায় হেঁটে সব জায়গায় দেওয়ালে পোস্টারে দেখি যে কোথাও চাকরি হবে নাকি। বাচ্চাটা অনেক ছোট। এখান থেকে সেই আদাবর থেকে হাঁটতে হাঁটতে ধানমন্ডিও চলে যেতাম বাচ্চা নিয়ে। পাশে প্রতিদিন খোঁটা শুনতাম মানে যে এই দেয়ালের পোস্টারগুলো দেখার জন্য? হ্যাঁ হ্যাঁ, নাম্বার নিয়ে ফোন দিতাম হাঁটতে হাঁটতে। বাচ্চা নিয়ে অনেক রোদের মধ্যে অনেক ঘুরছি। একটা অফিসে একদিন গেলাম, বললো, পরে আমারই নিল, আমার কথা শুনে ডাকলো যে আসেন। আমি মনে করছি সত্যি আমার স্বামীর মনে হয় চাকরি হয়ে যাবে। আমি যে বসলাম, পরে বললো কি আচ্ছা আপু একটা কথা বলি, চাকরি তো আপনি করবেন না, আপনার হাজবেন্ড করবে, ও তো মেয়ে না, ও তো ছেলে, তো ও ঘরে বসে আপনাকে পাঠায় কেন? পরে আমি বললাম ভাইয়া আসলে কেউ অসুস্থ তো, আর কিছুদিনের মধ্যে ভালো হয়ে যাবে, মিথ্যা কথা বলতাম। তারপরে লোকটা না বুঝতে পারছে কিছু, তারপরে চাকরিটা হলো না। আরো অনেক জায়গায় ট্রাই করছে, অনেক জায়গায় যেখানে নাম্বার পাইতাম যে এখানে চাকরি হবে সেখানে চলে যেতাম। তারপরে ও কষ্ট করছে। ডাব বিক্রি করেছে আপনি যেটা বলছেন, হ্যাঁ, রাস্তায় হ্যাঁ। রাস্তায়? একদিন হাতে ব্যথা পেয়েছে, আমি খুব কান্না করছি যে এতই কষ্ট ছোটবেলা থেকে দেখতেছি। অনেক কান্না করছি সেদিন। ওর জন্য আমার খুব মায়া ছিল। আমি চেষ্টা করতাম ওর ফ্যামিলির কাছে ভালো রাখার ওরে। আচ্ছা, সুখ দুঃখ মিলিয়ে জীবন সামনের দিকে এগোতে হবে বলেই আগাচ্ছি। আপনি যেখানটায় ছিলেন যে নানুর সাথে একসাথে আছেন বা কিছু একটা এরকম একটা জায়গাতে, তারপরে আমার নানি ওই যে বললো যে তুমি চাকরি ছেড়ে দাও। তারপরে আমি ভাবলাম আচ্ছা ঠিক আছে 2 দিন থাকি বাসায়, তারপর আবার ডিউটি করব। নানির মনে হয় শরীর ভালো লাগতেছে না। পরে একদিন হঠাৎ করে আমি দেখি কি আপন আমার পাশে নাই, অনেকক্ষণ অনেক টাইম ধরে। পরে আমি বলি কোথায় গেছে, আমাদের রুমে আবার টয়লেট ছিল না, আমার বোনের পাশের রুমে ছিল। পরে গেলাম টয়লেটে, যে দেখি নাই। আমার ছোট বোনটা একা রুমে ঘুমাইতেছে, 8 বছর বয়স, ক্লাস 2-তে পড়ে। তারপরে ও শুয়েছিল, আমি যে দেখি, আমি ওইখানে দেখার পরে আমি দাঁড়ায় আছি। ও আমার এত মারতো, আমি ভয়ে ওইখানে একটুও ভয় হয়নি সেদিন যে ও আমার মারবে বা কিছু বলবে। আমি দাঁড়ায় আছি ওর সামনে, ও আমার দেখে ভয় পালায় গেল এখান থেকে। পর থেকে আমি ওর সাথে অনেকদিন কথা বলিনি, ওরে ভাতটাও বেড়ে দিই না আমি। আমার খুব ঘৃণা হয়ে গেল। বোন ঘুমন্ত অবস্থাতেই ছিল? হ্যাঁ। আমরা কি বলতে চেয়েছি আপনারা বুঝে গেছেন, দ্য আগলিয়েস্ট ট্রুথ অফ হিউম্যান লাইফ। বলেন তারপর ওর সাথে তো অনেকদিন কথা বলি নাই। তারপর আমার নানির একদিন বলতেছি কি নানি আমি তোমার একটা কথা বলবো, অনেকদিন ধরে ভাবতাছি আমি আর চাকরি করব না। পরে আমি বললাম নানি বাসে কি কোনো সমস্যা হয়েছিল? পরে নানি কান্না করে বলে কি তোমার আমি তো বলতে চাই না, তোমার সংসারটা নষ্ট হবে, একটা ব্যবস্থা করো কোথাও রাখার জন্য। তোমার মা তো বাহিরে, এখন ওরে তো দেখার মতন কেউ নেই, আমি বয়স্ক মানুষ। পরে বললো যে আমি একদিন নিচে গেছিলাম তোমার বাচ্চাকে নিয়ে, ওইখানে বসেছিলাম, মহিলাদের সাথে বসে বসে কথা বলতেছিলাম, ওরে পাঠাইছি যে আলবি পোশাক করে দিছে, একটা প্যান্ট নিয়ে আসো। ও দৌড়ে যায় প্যান্ট আনতে যায়, তখন আপন বসেছিল রুমে, মোবাইলে কি দেখতেছিল। পরে ও যার পরে বলে ভাইয়া আমার আলবির একটা প্যান্ট দেন টয়লেট থেকে। বলে আয় সামনে আয়। পরে ওরে সামনে নিয়ে ওরে খারাপ খারাপ কথা বলছে, ওরে জোর করে ধরে রাখছে। ও এখানে কান্নাকাটি করতেছে, নানি তো নিচে শুনতেছে না। অনেক জোর করে অনেক করে দৌড়ে পালে আসছে, আয়সা নানির কান্না করে সব বলে দিছে। নানির ও যখন হাঁপাইতেছে নানি বুঝে গেছে যে বাসায় কিছু একটা হয়েছে। পরে ওরে সাইডে নিয়ে জিজ্ঞেস করছে, পরে ও বলছে। নানিও ভয় আর বাসায় যায় না। পরে আমার কান্না করে বলতেছে যে আমি ওরে এত ভালো জানছি, তোমাদের একটা ভাই নাই। আমি একটা মাছ রান্না করলে ওরে মাথাটা দেওয়ার চেষ্টা করছি, একটা মুরগি রান্না করলে রানটা দিয়ে, আমি সবার থেকে ওরে ভালো জানছি, ওরে এত আদর করি। আর ও আজকে এই কাজটা করলো, তোমার মা নাই বাবা নাই, ও গার্জিয়ান, এখন ঘরের বর্তমান ছেলে মানুষ, আমার ঘরে তো আর কোনো ছেলে নাই বড়। পরে নানি বলে কান্না করে দিয়েছে। পরে আমি তো আর চাকরি করলাম না। নানি বলল যে তোমার এই ছেলের সাথে সংসার হবে না, এই ছেলে তোমার আরো কষ্ট দিবে জীবনে। পরে 1 সপ্তাহ পরে নানি মারা গেল। আমার নানি মারা গেল। যেদিন মারা গেছে আমার নানি আমার কোলে মাথা রেখে মারা গেছে, সুস্থ ছিল।
আমার খুব ভালো জানতো। আপনার বোন তখন সিঙ্গাপুরে? না, তখন বাংলাদেশে। দেশে কি করছে তখন? তখন একটা দোকান আমরা খুঁজি, তখন ওই দিনই আমার নানি মারা যায়, আমরা ঘরে পাড়া দিছি, আর তখনই আচ্ছা আচ্ছা। নানির আমি কোলে মাথায় এখানে মাথাটা উনি কি রাখলাম। অসুস্থ ছিল নাকি হঠাৎ করেই? হঠাৎ করে ওই ঘটনার কিছুদিন পরেই নানি মারা যায়। ভিতরে ভিতরে খুব কষ্ট ছিল ওনার। আমার কথা চিন্তা করতে যে আমার জীবনটা শেষ, বোনটাও জীবনটা শেষ, বিয়ে হয়নি, মামতো ভাই বোন দুইটা। বড় বোনের বয়স কত? হবে 22 বছর পর। 22 বছর। 22 বছর নিয়ে এত টেন্স হওয়ার কারণ নেই। বিয়ে উপযুক্ত বয়স, তার মানে এই না যে জীবন শেষ হয়ে গেছে। আমরা নানির যে মারা গেলেন, তারপর কি হলো? তারপর নানি মারা গেল, তারপরে আমরা যে মামতো ভাই বোন বাই ছিলাম দ্য ওয়ে, একসাথে। তার আগে আমার একটা প্রশ্ন আপনার কাছে আছে, যেটা আপনি নিজের চোখে দেখলেন এবং যে ঘটনা আপনার নানি আপনাকে বলল আপনার হাজবেন্ড সম্পর্কে, এটা নিয়ে কি আপনাদের মধ্যে কথোপকথন বা আপনি তাকে চার্জ করা বা কেন সেটা করছে এরকম কোনো কথোপকথন কি হয়েছিল? বললেই মারধর করতো। আপনি বলেছিলেন কিনা সেটা জানতে চাই। হ্যাঁ, হ্যাঁ। কিভাবে বললেন? আমি বলছিলাম যে আপনি কি মানুষ না অমানুষ, যে এই প্রশ্নের উত্তর আর যারা এই অনুষ্ঠানটি ইউটিউবে দেখতে চান বা শুনতে চান, আলিফাকে দেখতে চান, চলে আসতে পারেন আমাদের ইউটিউব চ্যানেলটিতে। আমাদের ইউটিউবের ঠিকানা www.youtube.com/dfm904। আমি আবারও বলছি, youtube.com/dfm904। প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলটি। আলিফা, আমরা যেখান থেকে ছিলাম, আপনি তাকে জিজ্ঞেস করেছিলেন তুমি কি মানুষ, এরকম একটা প্রশ্ন। সে কি করেছিল এরপরে আপনার এই বোনের ঘটনাকে কেন্দ্র ও করে? বলে যে ও ধরেই তখনই মারা শুরু করছে, কোনো কথা নাই ওর মুখে। ও কখনো এইসব ঘটনা যে একের পর এক ওর নামে রিপোর্ট আসতো, এগুলোর জন্য কখনো আপনাকে সরি বলতো না? না, কখনো না, কোনোদিন বলেনি? কোনোদিন না। মানে নিজে থেকে কখনো অনুতপ্ত হতো না না কখনো? না না, ও জানতো আমি এটা কোনো দোষের কাজই করিনি। ও বলতো, ও মনে করতো এটা কোনো দোষের কাজ না, না? এটা কোনো দোষের কাজই না। তাহলে এটা ভয়াবহ অন্যায়। যদি একটা মানুষ এই কাজটা করার পরে বুঝতে পারে যে সে যে কাজটি করছে সেটা ভয়াবহতম বাজে কাজ এবং অনুতপ্ত হচ্ছে, কিন্তু সেখান থেকে সে ফিরতে পারছে না, সেটার জন্য তাকে কিওর করাটা জরুরি, সেটার জন্য ডাক্তারের কাছে যাওয়াটা জরুরি। কিন্তু যদি একটা মানুষ একের পর এক ভুল করে যাচ্ছে এবং বুঝতে পারছে না যে আসলে এটা ভুল কিনা, এবং সেটার জন্য সে জাহির করতে চাইছে কোনো না কোনো ভাবেই হোক না কেন যে এটা ভুল না, তাহলে এটা কিন্তু ঠিক হলো না আমার মনে হয়। হ্যাঁ, বলেন তারপর। তারপরে তো এরকম কয়দিন পর পর আমার শুধু, আমি ওই বোনের সাথে যদি একসাথে খাবার খেত তখন আমার খুব খারাপ লাগতো। আর ওর সামনে ও গেলেই আমার খারাপ লাগতো, ভিতরে কেমন যেন একটা অশান্তি অশান্তি সবসময়। আপনার বোনও তো ইজি হতে পারতাম এরপরে ওর সাথে? না না না, ওর মুখের দিকে আমি তাকাইতে পারতাম না, আমার খুব খারাপ লাগতো তখন যে আমার মা আমার কাছে রেখে গেছে। আম্মু যদি আসার পরে এগুলো শুনে, আমার নানি মারা যাওয়ার কিছুদিন আগে এই ঘটনাটা হয়েছে, অনেক কষ্ট পাইছে নানি। তারপরে যে মেয়েটা ওই যে আমার এই ঘটনা বলছিল যে আপনার হাজবেন্ড তো এরকম এরকম, ওরও কয়দিন পরে অফার দিছে যে আমি তোমার বিয়ে করবো, আরো নোংরা নোংরা SMS করতে ওর ফোনে। আপনি এগুলো নিয়ে রাগারাগি করতেন না, চিল্লাচিল্লি করতেন না? রাগারাগি যখন কেউ থাকতো না, সব সময় তো পারতাম না, চেষ্টা করতাম যেন ওরা বুঝের মাধ্যমে যদি কিছু হয়। আপনার সঙ্গে ওর যে বৈবাহিক যে সম্পর্কটা, সেটা কি ঠিক ছিল নাকি সেটা অস্বাভাবিক ছিল? ওইটাও এরকম সবসময় মারধর করতো, অশান্তি, আমার উপর কোনো ইয়েই ছিল না, আগ্রহী ছিল না? না, সবার শুধু বুঝাইতো যে আপনার ভালোবাসে। প্রতি কোনো কমপ্লেইন ছিল তার? থাকে না যে আপনার আচরণ বা আপনার সেটা প্রতি, পরের থেকে হয়েছে, মানে যখন থেকে এমন ভালো কি লাগে হলো, না। খুব স্বাভাবিকভাবেই তো তারও নিশ্চয়ই কিছু দাবি দেওয়া ছিল, থাকা উচিত একটা স্ত্রীর প্রতি। হ্যাঁ। সেগুলো নিয়ে সে কি কোনো কমপ্লেইন করতো যে লাইক না, আপনার সেটা- আচরণ ভালো লাগছে না, আপনার সাজগোজ ভালো লাগছে না, সেটা কিছুদিন পর থেকে করা শুরু করেছিল? তো হ্যাঁ, আপনি ওইটা সেই শুধু জিনিসগুলো, বাধা, আমি শুধু বাধা হয়ে দাঁড়াইতাম, ও যে কোনো কিছু করে ধরা পড়ে আমার না সেটা তো কাছে। অন্য জিনিস, কিন্তু এই আপনার কি কখনো মনে হয়েছে কিনা যে আপনার কোনো দুর্বলতার কারণে ও অন্য মেয়েদের প্রতি এরকম না না আকর্ষণ না, বোধ করছে? এটা আমার কখনো মনে হয় না। আমি ওর কোনো যতটুকু- কমপ্লেইন ছিল আপনার প্রতি? না, এটা ছিল না তখন। ওকে ওকে, বলেন তারপর। তারপরে তার কিছুদিন আগে থেকে আমারও ছোটবেলার স্বপ্ন ছিল যে আমি গান করব। আমি ওই যে গানের স্কুলে ভর্তি হই, গান স্কুল বলতে কোথায়? বাফাতে ভর্তি হই। আপনি অলস বাফাতে সময়। ভর্তি হয়েছেন? হ্যাঁ, অনেক কষ্ট করে ভর্তি হয়েছিলাম ওইখানে একটা আপুর মাধ্যমে। তারপরে দেখতো যে ভালো গান করি, ওইখান থেকে তারপর আমার ভর্তি করাইছিল। ওই স্যার আমার গান শুনে, ওইখানে তো ভালো ফ্যামিলির ছেলেমেয়েরাই সবাই যায়, এত নোংরা নোংরা কথা বলতো যে শিল্পী হবি, শিল্পী হয়ে পরে আমার এই লাঠি দিবি, নোংরা নোংরা কথা বলতো। আপনি গান করেন নিশ্চয়ই? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আমরা অনুষ্ঠান শেষে আপনার একটা গান শুনবো যদি সময় পাই। হ্যাঁ। তারপরে ওইখানে প্রতিদিন আমি যে বাসায় আমরা ছিলাম এরকম মারধর করতো। তারপরে আমার মুখে সারাদিন গান থাকতো, ও না থাকলে না গান গাইতাম, ও ঘরে ঢুকলে না আমার খুব খারাপ লাগতো, যে আমার মনে হয় কি গলা চেপে ধরছে। আমার সবকিছু তো দোষ, আমি মনে হয় কি তরকারিটা নাড়া দিতে গেলে আমার ভয় করে,
তারপরেও আমি ওই যে বাসায় থাকতাম ওই বাসায় আমরা 4 তলায় থাকতাম, 5 তলায় তখন সেজান ভাইয়া থাকে। তখন চিনতাম না ওনাকে। 5 তলায় আপনি ওনার নাম জানলেন কিভাবে? আমি না, তখন আমাদের কোনো কথা হয়নি। আচ্ছা, তো আমি ওই রান্নাঘর থেকে আপনারা 4 তলায় থাকতেন, 5 তলায় এক ভদ্রলোক থাকতো, পরবর্তীতে নাম জেনেছেন তার নাম হচ্ছে সেজান। হ্যাঁ, ওটা পরে জানছি, তখন চিনি না। তখন আমি পরিচয়টা কিভাবে হয় সেটা একটু জানি। হ্যাঁ, ওটা পরে আর কি। আচ্ছা, ওকে। তারপরে আমি রান্না করতাম, গান করতাম, সবসময় না আমার গান ওনারা শুনতো এখান থেকে, জানতো না যে কে গায় গান। আচ্ছা। আর আমিও জানতাম না কেউ আমার গান শুনে, বোঝা যেত না যে কেউ আমার গান কোথা থেকে শুনবে। আমিও খুব মন খুলে গান করতাম। গানের কথা যেহেতু বারবার হচ্ছে, প্রিয় শ্রোতা, একটা কথা আপনাদেরকে বলি, আমার একটা নতুন অনুষ্ঠান শুরু হয়েছে রেডিও আম্বার 102.4 FM-এ। এটা ঢাকা FM এর সিস্টার কনসার্ন। ঢাকা FM এবং রেডিও আম্বার একই গ্রুপের। 102.4 শনিবার, প্রতি শনিবার রাত 10টায় এই অনুষ্ঠানটি প্রচার করা হয় এবং সেখানে অফ ট্র্যাক সিঙ্গার যারা আছেন, যারা সেই অর্থে পপুলার না, জায়গা পান না, ফ্লোর পান না গাওয়ার বড় স্টেজে, তাদেরকে নিয়ে আমরা কাজ করছি। যদি আজকে যে বলছে আমাদের আলিফার গান যদি প্রচারযোগ্য হয়, আলিফাকে আপনারা খুব শীঘ্রই শুনতে পাবেন মাইক্রোফোন টেস্টিং 1024-এ। হ্যাঁ, বলেন। তারপরে একদিন হঠাৎ করে শুনলাম যে আমার গানই কেউ গায়। আমি মনে করলাম যে পাশে যে একটা বিল্ডিং এর কাজ হইতাছে, মনে করছে ওইখানে কোনো মিস্ত্রি। পরে না আমি আর গানটা গাই না কখনো, আস্তে আস্তে গুনগুন করে গাইতাম। মানে আপনার গান শুনে তার মনের মধ্যে বসে গেছে, সে গাচ্ছে, সেটা উপর থেকেই গাইতো। আমি তো জানতাম না যে উপর থেকে, আমি মনে করতাম যে আশেপাশে কোনো মিস্ত্রি কাজ হইতাছে। পরে থেকে গান আর গাই না। হঠাৎ করে একদিন ওই গানটাই গাইতেছিল, তো আমার হাজবেন্ড শুনছে, শুনে অনেক মারছে। আমার তো প্রতিদিন মারতো। যে বাসায় যেতাম আমাদের মারামারির জন্য আমাদের বাড়িওয়ালা বলতো যে আপনার বাসা ছেড়ে হবে। হ্যাঁ, এরকম কটা বাসা ছেড়েছেন? অনেকগুলো বাসায়। আর বিচার আচার কয়দিন পর পরে, 2 দিন 3 দিন পর পরেই হইতো। এক্সট্রিম। অনেক মারতো, অনেক ধৈর্যের বাইরে চলে গেছে একেবারে। তারপরে থেকে ওরকম করে আমি গান আসা যাওয়া করি। আমি যেই স্যারের কাছে শিখতাম অনেক ফ্রি শিখতাম। 18 বছর হয়নি তখন আমি ওখানে শিখতাম। তো ওই স্যার নিয়ে আমার সন্দেহ করতো, বলতো যে নোংরা অনেক কথা বলতো, যে ফ্রি শিখায়, এখানে কোনো কারণ আছে, অনেক খারাপ খারাপ কথা বলতো, যেগুলো আমি বলতে পারতাছি না। বুঝতে পেরেছি। হ্যাঁ, আমার খুব টর্চার করতো। আমার ভিতরে কোনো দিন খারাপ চিন্তা আসেনি। তারপরে যেখানে গান শিখতে যাইতাম, যখন ধরা পড়লাম যে আমি গান শিখি, বুঝাইতাম আমি গান শিখবো, এমনি কখনো আমি কোথাও গান করব না। তারপর থেকে না ও আমার সবসময় জামা ছিঁড়ে ফেলতো, সবকিছু ছিঁড়ে রাখতো। ভালো একটা জামা যেন না পরতে পারি, আমি খুব কষ্ট করে জামা কাপড় বানাইতাম। ও না দিল আমার জামা কাপড় ছিঁড়তো, আর খুব টর্চার করতো। ওর সাথে রিক্সা উঠলে চুল ধরে টান দিত মানুষের সামনে। আমার মাঝে মধ্যে মনে হইতো কি যে ও পাগল হয়ে গেছে। একদিন এত মারছে, আমি সেদিন বলছি যে আমার রক্তের সাথে গান মিশে গেছে, আমি চাইলেও গানটা ছাড়তে পারতাছি না। আমি সত্যি বলতেছি, আমি কোনোদিন গান নিয়ে বেশি দূরে যাব না। পরে ও বলতো যে এরকম নোংরা কথা নিয়ে এসে ওদের নিয়ে কথা বলতো। পরে না ও একটা চ্যানেল খুললো আমার পিক স্যার ওইটার মধ্যে। তারপরে আমি রান্না বান্না করতেছি, সেই ভিডিও আর কি, সবসময় আমার ভিডিও ছাড়ে ইউটিউবে। হ্যাঁ, সবসময়। পরে একদিন ধরা খেলো আমার হাতে। পরে আমার খারাপ লাগলো যে আমি ঘরের মধ্যে কিভাবে কাজ করতেছি, মানুষ কেন দেখবে, এগুলা দেখার কি আছে এখানে। যদি এটা হইতো যে আমি গান করতেছি, সেটা শুনতেছি, সেটা একটা অন্য বিষয় ছিল। আবার ওই যে আমার বোনের সাথে যে ঘটনা হয়েছে, এটা আমার বড় বোনকে তখন বলিনি, যে শুনলে আমাদের বের করে দিবে বা পরে একটা সমস্যা হবে, ওরে নিয়ে কোনোদিন ওদের সামনে দাঁড়াইতে পারবো না, এই চিন্তা করে আর বলিনি কখনো। পরে থেকে আমরা 4 বোন, 4 বোনের মধ্যে আমার 4 মেয়ের মধ্যে আমার আম্মু আমার খুব বিশ্বাস করছিল, ভাবতো যে আমার আম্মুর যে টাকা পয়সাগুলো আমার কাছে দিবে আমি ভাঙবো না কখনো, তার কষ্ট আমি বুঝি। আম্মু সব সময় বলে, আম্মুর জন্য খুব আর কি খুব মায়া আমার। আম্মুর কাছে না থাকলেও একটা টান আছে, আর আমার বোনের নাই, সেটা বড় বোনের। কোনোদিন মা বললে ঠিক মতন ডাক দেয় না সে। পরে আমার আপু অনেক খোঁটা দিত তার, আম্মু অনেক কষ্ট পাইতো যে আমি মা ভুল করছি, তোমরা আমার বুঝাবা, এরকম খুব খোঁটা দিয়ে কষ্ট দিয়ে কথা বলতো। পরে আম্মু বলে কি, মা আমি যে তোমার কাছে টাকাগুলো পাঠাবো, তুমি অ্যাকাউন্ট খুলে আমার টাকাগুলো রাখবা, তোমার তো কিছু নাই, তোমার ভবিষ্যৎ এসে করবো, তুমি আমি এক জায়গায় থাকবো, তোমার স্বামীটা এমন। আম্মু যাওয়ার 1 সপ্তাহ আগে আপন আমার খুব মারছে, খুবই ধরে মারছে। আমার আম্মুর ধাক্কা দিয়ে মাথা ফুলায় ফেলছিল। আম্মু খুব কষ্ট নিয়ে গেছে বাহিরে। পরে আম্মু তো জানে যে আমার সংসার হবে না এই ঘরে, যেভাবে মারধর করে, কথায় কথায় দোষ ধরে আমার। তারপর আম্মু বুঝে গেছে যে ওর মনে আর আমি নাই। পরে থেকে আম্মু প্রতি মাসে আমার 25,000 22,000 এরকম করে পাঠাইতো। আমি ওই টাকাগুলো রেখে রেখে আর কি চিন্তা করছি যে অ্যাকাউন্ট করতে যাব, একবার যাই ব্যাংকে, কেমন যেন লাগে। আমি তো কখন ওই আর কি টাকা পয়সায় একটু লাগতো, যে এতগুলা টাকা আমার হাতে, সবসময় একটা লাগতো।
পরে আমার বড় আপু এক সময় জেনে যে আমার কাছে টাকা রাখে। পরে আমি আপুর বলছি কি হ্যাঁ স্বীকার করছি যে আমার কাছে টাকা রাখে। পরে বলে যে আমি তো দোকান দিতেছি, তাহলে টাকাগুলো আমার প্রতি মাসে দিবি, আর সংসারেও তো আমি টুকটাক ভালোই খরচ করি, তাহলে ভালো চলে যাবে, ব্যাংকে পড়ে থাকবে কেন টাকা, অ্যাকাউন্ট করার কি দরকার আছে। পরে আমি ভাবলাম তাও তো, এটাও তো ভালো কথা, তাহলে তো আমার বোনটা একটু ব্যবসাটা ভালো আপনার করতে মা পারে। তখন হ্যাঁ, কোন দেশে? সৌদিতে। সৌদিতে, মানে কাজ করে টাকা পাঠাতো প্রতি মাসে, কোনো মাসে 25, কোনো মাসে 30,000 এরকম হ্যাঁ করে হ্যাঁ, টাকা এরকম পাঠাতো। করে পাঠাইতো। পরে আমার বড় বোন এরকম বলছে, আমিও বিশ্বাস করে আমি ভাবলাম যে বোনের উপকার হবে, আমার বোন কিছু একটা করলে আমাদেরই তো ভালো হবে, আমার বোন তো আমাদের দেখে, ওই ভেবে সব দিকে ভেবে আমি টাকাটা দিতাম প্রতি মাসে। আমার বলছিল যে আম্মু আসার কিছুদিন পরে আমার টাকাটা দিয়ে দিবে। তারপরে হলো কি, আপন আমার এরকম রেগুলার মারতো, আমার বড় বোনের কাছে বিচার দিতাম, কোনো বিচারই করতো না, শুধু বলতো কি একসাথে আবার ফ্ল্যাট নিয়ে থাকতাম আমরাও টাকা দিতাম, আপু টাকা দিত। ওরা বলতো কি এই মাসের টাকাটা নিয়ে নেই, নাহলে ওরা কিছু বলতে গেলে এই মাসের টাকাটা দিবে না, ঘর ভাড়া দিবে না বলে। চিন্তা করতাম যে সামনের মাসে মনে হয় আমার বিচারটা হবে, এই কয়দিন মার খেলেও সমস্যা নেই, সবসময় আশা নিয়ে থাকতাম বোনদের। তার মধ্যে আমার একটা বোন আছে, ওরও বিয়ে হয়েছে কষ্টে পড়ে, আমার মতন অবস্থায় পড়ে, এও আমার জীবনটা নিয়ে অনেক ঝামেলা করছে। তারপরে ওই গান আস্তে আস্তে পরে চলতেছিল, একটা খাতায় গান লিখি, আমার হাতে লেখা তেমন একটা সুন্দর না, খুব আস্তে আস্তে করে, পড়াশোনা তো ভালো করে করতেই পারিনি, টাইমই তো পাইনি, ওরকম ইয়ে তো ছিল না আমার, খুব আস্তে আস্তে করে গান লিখতাম, সুন্দর যেন দেখা যায় আমার ক্লাসে, আমি ইয়াটা খুললে যেন সবাই আবার ইয়ের দিকে তাকায়। পরে সেই খুব কষ্ট করে রাত জেগে জেগে লিখতাম, ওর সামনে লিখতাম না, ও না থাকলে গান লিখতাম, সেই এগুলো ফেলাই দিত, খুঁজে পাই না, কদিন পরে দেখতাম যে অন্য কোথাও পড়ে আছে, রাস্তা পড়ে আছে, বৃষ্টিতে ভিজে গেছে। আমার খুব টর্চার করছে বাবা, মানসিক দিক দিয়ে সব দিক দিয়ে। তারপরে ওই আমরা আরেকটা বাসায় গেছি, পাশের বাসায় গেছি, বাসাটা খুব বড় ছিল, 3টা বেডরুম ছিল, তো আমাদের তো 3টা বেডরুম লাগে না, একটা খালি থাকতো। পরে আপু চিন্তা করলো কি যে অনেকে তো সাবলেট নিয়ে থাকে, আমাদের একটু ভালো হবে, কারণ ঢাকা শহরে তো মানুষ একটু কষ্ট করতেই হবে, আমাদের তো ওরকম অবস্থা নাই। পরে আপু একটা ভাড়া আর কি সাবলেটের ইয়ে টানালো নিচে। পরে যে বলছিলাম যে আমরা 4 তলায় থাকতাম, পাশের বাসায় 5 তলায় ওই ভাইয়েরা থাকতো 2 জন। পরে একদিন মাস শেষে 26 তারিখে ফোন আসলো আমার ফোনে, আমার নাম্বার দেওয়া ছিল এখানে, আপু তো ব্যস্ত থাকে। পরে একটা ফোন আসলো, পরে আমি বললাম যে ভাইয়া কেন ফোন দিছেন, বলে যে আপু সাবলেট থেকে ফোন দিছিলাম, আমাদের একটা রুম দরকার। পরে আমি বলছি ভাইয়া আচ্ছা আমি একটু পরে জানাবো, কারণ আমরা তো ব্যাচেলর ভাড়া দিব না, আর সরি ভাইয়া ওইখানে আসলে উল্লেখ করা হয়নি যে ব্যাচেলর ভাড়া দেওয়া যাবে না বা ফ্যামিলি, এগুলো কিছুই হয়নি, সরি। পরে আমি বলছিলাম তারপরে আমি জানাবো। ওর বড় আপুরে জানাইছি, আপু বলে কি না না ব্যাচেলর দেওয়া যাবে না, মানুষ খারাপ বলবে। পরে আর কোনো ই হয়নি। পরে যে ভাইয়াদের বাসায় ওই ভাইয়া 2টা থাকতো, সেই একদিন আসছে, আমাদের মোটামুটি পরিচিত, এক বাসায় ছিলাম। তারপর উনি এসে বলতেছে ছেলে 2টা খুব ভালো, বাসায় থাকবে না তেমন একটা, আর ওরাও বিপদে পড়ে গেছে একটা ঝামেলার কারণে, রুমটা আমরাও ছেড়ে দিছি হঠাৎ করে, এখন এই 4টা দিনের মধ্যে ওরা কই যাবে, আর ওদেরও তো কাজ সামনে, অনেক শুটিং সামনে। আপুর এই কথা বলছে। পরে আপু ভাবলো, আর বলছে যে আমাদের বাসায় 1 মাস থাকবে, শুধু 1 মাসের জন্য নিবে, 1 মাসের জন্য নিবে, 6 তারিখে শুটিং এ যাবে, পরে আসবে হলো 25 তারিখে, তার 2-3 দিন পরে চলে যাবে। আর ওরা তো সবসময়ের জন্য একেবারে থাকবে না, কয়েকদিনই তো থাকবে, 1 মাসের মধ্যে তো কয়েকদিনই থাকা পড়বে, তাহলে দেই ভাড়াটা, আমার একটু ভালো হবে, 6,000 টাকা আসবে রুমটা থেকে। পর আপু দেয় ভাড়া, দেওয়ার পরে ভাইয়েরা বলে কি যে আপু একটা কথা বলি, আমরা আগে যে বাসায় ছিলাম ওইখানে আমাদের রান্না বান্না করে খাইতো, ওই ফ্যামিলিদের সাথে খাইতাম, তো হোটেলে খাওয়ার ওই ইয়েটা হয় না আমাদের। মানে আপনাদের সঙ্গেই উঠলো সাবলেটে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, কয়জন উঠলো? 2 জন। 2 জন তো সাবলেটে উঠলো? হ্যাঁ। তারপরে সাবলেট উঠার পরে 2 জন ছেলে, কারা কারা ছিল এরা? সেজন ভাইয়া। তারপরে ওনার একদিন বলল যে আপু আমরা তো এই মাসের 5 দিন থাকবো বাসায়, রান্না বান্না বাইরে ইচ্ছা করে না হোটেলে, তো ফ্যামিলির সাথে খাইলে আমাদের একটু ভালো হয়, আপনারা কি বলেন? পরে আপু বলে আচ্ছা আমার বোনটার কাছে জিজ্ঞেস করি। পরে আমি বলি কি আপু আমি পড়াশোনা করতেছি, প্রতিদিন কোচিংয়ে যাই, বাসায় এত কাজ একা করি, আর আমার শরীরটা ভালো না, কদিন পর পর মারে, আর তুমি ভাড়া দিছো, এদের সামনে ধরে ধরে আমার মারবে। পরে বলে 1 মাসই তো, ওরা তো তেমন একটা থাকবেও না। পরে আমি সাহস পেলাম, থাক তাহলে তো জানবে না, যে কয়দিনই থাকবে আমি এই একটু ইয়ে হয়ে থাকবো, যেন আমি এরকম ঝামেলা না হয়, ও মারলেও বুঝতে দিব না, ও তো মারবেই, তার কোনো ইয়ে নেই। পরে আমি রান্না বান্না করে ওনাদের দিতাম। পরে 5 দিন পরে ভাইয়েরা চলে গেছে শুটিংয়ে, অনেকদিন পরে আসলো।
তারপরও মারতো, ধরে ধরে বলতো, ও এখন নোংরা নোংরা কথা বলতো যে 2টা নাগরকে ভাড়া দেওয়া হয়েছে, এখন সুবিধা হয়েছে না, এখন বাইরে যাওয়া লাগবে না, ঘরেই হয়ে যাবে। পরে ভাইয়ারা আসলো, আসার পরে প্রতিদিন ওনারা তো কাজ করতো, আমার ছোট বোনটা যখন থাকতো তখন ওরে দিয়ে একেবারে বেড়ে ওনাদের রুমে রাখতাম। জি। আপু বলতো টেবিলে ভাইয়া রাখলে ভাতটা নিয়ে খাবেন। পরে ওরা খুব লজ্জা পেত, বুঝতাম যে আমি থাকতাম তো আমি সারাদিন বাসায়। খুব ভদ্র ছিল ওনারা দুজন, আমাদের সাথে তেমন একটা কথাবার্তা বলতো না, কাজ নিয়ে ব্যস্ত থাকতো, প্রয়োজন ছাড়া কোনো কথা বলতো না আমাদের সাথে। পরে আমি প্রতিদিন ভাত বেড়ে বেড়ে পার হইতাম। একদিন হঠাৎ আমি গেছি যে রাখছি, আমি রুম থেকে বের হয়েছি আর আমার পিটানো শুরু করছি সেই ভাইয়াদের সামনে, অনেক মারছে অনেক। সেই ভাইয়েরা ভয়ে গেট আটকে বসে আছে, তাদেরও একটু খারাপ লাগছে। তারপরে আপুর ফোন দিছে যে আপু আমরা বাসাটা ছেড়ে দেই, আপুর এরকম ধরে মারতেছে। তার মধ্যে আবার একদিন বলছে শুটিং থেকে যে আপু 25 তারিখ তো হয়ে গেলে আমরা তো এসে আর সময় পাবো না বাসা খোঁজার, আর একটা মাস যদি আমাদের রাখেন। ওর আপু বললো থাক, যদি আমার ভাইরা এরকম বিপদে পড়তো, আর ছেলে দুইটা খুব ভালো ভদ্র ছেলে। তোর আপু বললো, আপুর বলতাম না এমনি ধরে মারতো। পরে আমি বলছি যে আপু এদের তুমি বলো যে বাসা ছাড়তে, আমার খুব মারে ধরে। এমনি নিজের ব্যাপারগুলোতে আমি খুব সারাদিন টর্চারে থাকি, এখন আরেকজনের ইয়ে নিয়ে আমার আর ভালো লাগতেছে না। পরে বলতো দাঁড়া ওর বিচার করবো, দাঁড়া ওর বিচার করবো, সবসময় আমার সান্ত্বনা দিত, বিচার আর করতো না। একদিন যখন ঈদ, রোজার ঈদ, বাচ্চাটা তখন কোথায়, আলভি কোথায় তখন? আমার কাছে একসাথে আমরা। আপনার কাছে? হ্যাঁ। তো এই বাচ্চার সামনেই সব করতো? হ্যাঁ, এই বাচ্চাটাকেও বকা শিখাইছে, হাত পাও ফুলাই ফেলছে, এত মারছে আমি উঠে বসতে পারি না। পরে যখন আত্মহত্যা করতে যাবো, হঠাৎ করে আমার বড় বোন কিভাবে যেন কি মনে করে আসছে, সেদিন সত্যি আমি মারা যেতাম। পরে আপু আয়সা তো এই অবস্থা দেখে বাসার, তারপর ওরা বকাঝকা করলো। ভাবলাম যে আপু একটা ব্যবস্থা করবে, আপু কিছু করে না। পরে আমি বলছি আজকে আমি ডিভোর্স চাই। ও বলে হ্যাঁ আমি আজকেই দিব। একটা ইস্টাম আনলো কোথা থেকে, আয়না, ওর মামতো ভাইরা আনলো, পরে আমার সাইরা দিবে, সিগনেচার করবে। পরে আপুর সামনে আমার একটা চেয়ার, আমি চেয়ারে বসে আছি, আমার একটা লাথি দিল অনেক জোরে, আমি নিচে ফিট হয়ে পড়ে গেলাম। আপনার আপু কিছু বললো না? না, কিছু বললো না। পরে ভাবলো যে ওরে বের করে দিলে আমার বোন বাচ্চাটা আমার উপরে পড়বে, চিন্তা করে ওর বিচারই করতো না কখনো। আচ্ছা আচ্ছা, দ্যাট ইজ দ্য রিজন। ওকে। এরকম করে পরে আমার বোনের উপর আস্তে আস্তে আমার খুব রাগ হলো যে আমার দিকে একবার তাকালো না। সে শুধু টাকাচ্ছে না, আম্মুর একদিন আমি বললাম, আমার আম্মুর কষ্টের কথা বলতাম না, যে সে পরের কাজ ওইখানে করে, আমি কখন কি বলবো। আর খুব ভালোবাসতো আমার। মা তখন দেশের বাইরে? হ্যাঁ, কখন কি হয়ে যায় তার কি শুনে। তার মধ্যে আমার নানি মারা গেছে, আমার আম্মু জানতো না সেই কথা। অনেকদিন পরে আমার মা স্বপ্নে দেখছে যে আমার নানি মারা গেছে। সেদিন কান্না করে বলছে আমার মা কি সত্যি বাইচা আছে। আমার মা এই টাকার জন্য আমার নানির মুখটা দেখা হয়নি, শুধু এই টাকার জন্য, টাকা ইনকাম করার জন্য। হ্যাঁ, রাইট। শুধু এই টাকার জন্য আমার নানির মুখটা দেখে নাই। একটাই মেয়ে ছিল তার। তারপরে আপু বিচার করতো না, আমার খুব রাগ হইতো, খুব ঘৃণা হইতো, আস্তে আস্তে আপুর প্রতি একটা ইয়ে হয়ে যেত। এখন আব্বুর সাথে একটু আমাদের যোগাযোগ আছে, মাঝখানে আবার আব্বুর সাথে আমরা ঠিকানে নিয়ে গেছি। যাওয়ার পরে আব্বুর যেদিন মুখটা দেখি সেদিন আমি কান্না করে দিছি যে এতদিন কইছিলা তুমি, কতদিন দেখি না। ও যেদিন চলে যায় সেদিন বলছিল যে গাড়ি এনে দিবে, আমার আব্বু আর আসে নাই। সেদিন দেখেছি আমার আব্বুরে দেখে আমি কান্না করে দিছিলাম যে কইছিলা এতদিন, আমাদের জীবনে এত কষ্ট ছিল, তুমি কইছিলা। আপুও কান্না করে দিছে সেদিন। ওইখানেও ছিলাম সৎমার কাছে কিছুদিন। ওইখানে সৎমা তো নিজের মেয়ের মতন দেখে না, কেউ দেখে কেউ দেখে না, ওইখানে খুব টর্চারে থাকতাম। তারপরে উনি ভাবতো যে আমার আম্মু না আবার ফিরে আসবে, আমার খুব টর্চার করতে হবে যে আমি থাকলে আমার মার যদি একটা পথ হয়ে যায় আমার নেওয়ার জন্য, এরকম করে। পরে আমার আব্বু যখন আমাদের বাসায় আবার আসা যাওয়া শুরু করলো, আব্বু তখন বলতো যে আপন তুমি এইভাবে আমার মেয়েটার মারো। আমি যতটুকু জানি যে আমার 4টা মেয়ের মধ্যে আমার এই মেয়েটা মাটির মেয়ে, ওর মনে কিছু নাই, ও সবার সাথে হেসে কথা বলে, এটাই ওর অপরাধ। আমি তো বাইরে হাসি না, ওর তো ঘরে হাসতে দিবে। তারপরে সেজান ভাইয়া দেখতো যে আমার এরকম টর্চার করতো, মারতো অনেক। পর ভাইয়া একদিন বলে কি আপু এত মার খান। তার মধ্যে আবার হয়েছে কি, ও যে চ্যানেল খুলছিল ইউটিউব, তারপরে ও আমার খুব নোংরা নোংরা ভিডিও করে রাত্রে, আমি বুঝতাম না, অনেক আগে থেকে এই ভিডিওগুলো করতো। নোংরা নোংরা ভিডিওগুলো করতো, আপনি বুঝতেন না মানে? রাত্রে আমি ঘুমায় থাকতাম তখন এইগুলো এই করতো। ঘুমন্ত অবস্থায় ভিডিওগুলো করতো? হ্যাঁ, ভিডিও করতো। আমি তো খুব বিশ্বাস করতাম, কোনো স্বামীর উপর তো কোনো ওয়াইফের এরকম চিন্তাই আসবে না। কথা না। হ্যাঁ, আমি তো ওইভাবে ওর কোনোদিন নেইনি। ও আমার অনেক আগে থেকে এই ভিডিওগুলো করতো, যখন আমরা অন্য বাসায় ছিলাম, যখন সেজান ভাইরা আসে নাই তখন থেকে ভিডিও করতো। ও ভাবতো কি যদি আমি গান গেয়ে কোনো ভালো একটা ইয়েতে যাই তাহলে তখন এইগুলো ছেড়ে দিবে। ও এইগুলো বলতো, খুব নোংরা নোংরা কথা বলতো। মানে এই ভিডিওগুলো করে আপনাকে দেখায় রাখতো? না না, দেখাইতো না, ও ভাবতো এটা আমি ভিতরে ভিতরে ভাবতো যে যদি চলে যায় তাহলে এগুলো ছেড়ে দেওয়ার জীবন শেষ করে দিবে। কিন্তু আমার বলতো যে তুই কি জানিস,
তোরে যে আমি কিভাবে মারবো তুই কিভাবে জানিস, তোর সময় মতো বুঝবি সব, তুই গান কর কর, কোনো এগুলো সমস্যা কাজ নেই। দিত আপনাকে? হ্যাঁ, আচ্ছা। তখন আমার ভিতর সন্দেহ ঢুকতো। আর একদিন না ফ্রেন্ড আপটা না হারাই গেছে, ও পাগলের মতন খুঁজতেছে তখন Pen আমার। drive? হ্যাঁ, তারপর আমি ঝাড়ুর ইয়ে করে এমনি নিয়ে নিছি, ঝাড়া দিছি কিন্তু ও দেখেনি। পরে ওইটা আমি সাথে সাথে লুকাইছি নিয়ে। ও তো পকেটে না পায়, সারা বাড়ি একেবারে পাগলের মতন। ও রাত্রে তোমার মার শুরু করে দিল ওইটার জন্য। আমি দিতাম ওইটা, কিন্তু তখন আরো বেশি আগ্রহ হইলো যে ওটা কি আছে এর মধ্যে? হ্যাঁ। আমার ইচ্ছা হইলো যে দেখার। পরে আমি করলাম কি, যে একজনের কাছে গেলাম যে আমার একটু দেখেন এটার মধ্যে কি। উনি দেখে ওনারই মাথা ঘুরে গেছে যে তুমি তুমি এই স্বামীর সাথে কিভাবে আসো। কাকে দিয়েছিলেন এটা দেখার জন্য? এটা দিছিলাম আমার এক পরিচিত। পরিচিত কে সে? সে পুরুষই ছিল। না, কিন্তু এখানে একটা বিষয় আছে আমার। ছেলেটা পরিচিত ছিল আপনার? সেজান ভাইয়া ছিল। এক্স্যাক্টলি। আমি তো শুধু জানতাম যে শুধু ইয়ে আছে, এই ওই ছবি আছে মেয়েদের, হ্যাঁ। আর খারাপ কিছু নেই। আমি তারপর সেজানকে আপনি দিলেন, সেজান তখন আপনার বাসায় একটু সাবলেটে থাকতো। হ্যাঁ, হ্যাঁ। ওকে, তারপরে আপনি সেজানকে দিলেন। সেজানের কি ল্যাপটপ ছিল বা কম্পিউটার ছিল? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, তারপর পরে আমি সেজান আপনার সামনে সেটা ওপেন করেছিল। হ্যাঁ, আমি বলতে চাইনি আপনি যে কম্পিউটারের সমস্যা- ফাংশনগুলো কি জানতেন, যে এগুলো সেভ করে রাখা যায় বা এগুলো কপি করা যায়, এগুলো কি জানতেন না জানতেন না? না, কিন্তু বুঝতাম কিছুটা, একটু আইডিয়া আমি ছিল। যেটা জানতে চাচ্ছি, এটা আপনার জন্য গুরুত্বপূর্ণ এই কারণে, আমাদের গল্পের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এবং আপনার গল্পটা শুনে হয়তো বা কোনো একটা মেয়ে সচেতন হবে, সেই কারণে আসলে এত বেশি ইন ডিটেলে যাওয়া। না, আমি সামনেই বসেছিলাম। সামনে বসেছিলেন, কিন্তু আপনি তো জানতেন না এটা কিভাবে কপি করে, আপনি তো জানতেন না এটা কিভাবে এখান না, থেকে না, সেভ না। করা যায়, এগুলো তো কিছু জানতেন না। তার মানে আপনি যে পেন ড্রাইভটা দিচ্ছেন, এই পেন ড্রাইভটা আপনি যাকে দিচ্ছেন সেও চাইলে আপনার বড় বড় রকমের একটা ক্ষতি করতে পারত। তারপরে আমি একবার চাইছিলাম যে ওই যে ফোনের দোকান থেকে যে ইয়ে আছে ফোনে দেখা যায়, ওইটাও চেষ্টা করতে হয় না আমার ফোনে। আচ্ছা। অনেকবার পর অনেক দিন হয়ে গেল, তারপর না আর ইচ্ছা ইয়ে হলো না যে। সেজান ওপেন করার পরে কি বললো? পরে ভাইয়া টের পাইছে, একটু টের পেয়ে আমি কাজ করতেছিলাম দিয়ে, পরে আমার বের হয়ে বলে কি আপু আপনি যে দেখতে পারেন, কারণ এটা আপনার দেখা খুব দরকার। দাঁড়ান, আপনি পেন ড্রাইভটা দিয়ে বাইরে ছিলেন, হুম, ও নিজে নিজে কিছুক্ষণ বসে বের হয়ে গেছিলাম, রান্না ওই করতেছিলাম কিছুক্ষণ তখন। বসার সময় কোনো কিছু দেখতে পাননি? না। আচ্ছা, তারপরে আপনি রান্না করতেছিলেন, ও দেখে আপনাকে ডাক দিয়েছে? হ্যাঁ, ওকে। উনি একটু টাইম ছিল থেকে আমার ডাক দিছে। হ্যাঁ। ডাক দেওয়ার পরে পরে আমি গেলাম, যাওয়ার পরে আমি দেখে তো আমি ভাইয়ারে যে ডাক দিব আমার সেই ইয়ে ছিল না, আমি খুব লজ্জা পাইছি। আমি তো বুঝতে পারি না, আমি মনে ও করছি বাইরে ছিল, আপনাকে বলেছে যান ভিতরে গিয়ে হ্যাঁ, দেখে হ্যাঁ। আসেন। পরে আমি দেখে আমার খুব খারাপ লাগছে যে কি আমি ছিল এই ছবিগুলো? কি আসলে আপনি জানতেন? আমারই নোংরা নোংরা ছবিগুলো তো ছিল। এই নোংরা নোংরা ছবি তো আসলে নর্মালি থাকার কথা না, তার মানে আপনার বিশেষ মুহূর্তের কোনো ছবি। হ্যাঁ। তাহলে এই ছবিগুলো তুললে তো আপনার জানা উচিত, কারণ না আপনার না, ঘুমিয়েছিলাম যখন। সবগুলোই ঘুমের ছবি। হ্যাঁ, সবগুলো আমি ওইখানে বোঝা যায় যে আমি ঘুমায় আছি ওইখানে। আচ্ছা এটা অনেক আগে থেকে ভিডিও করতে, যে কটা বাসায় করছে সব কটা বাসারই বোঝা যায় যে আচ্ছা, কতগুলো ছিল এরকম? অনেকগুলো ছিল, 5-6টা ছিল। ওকে, সবগুলোই ভিডিও? হ্যাঁ, তারপর অন্য মেয়েদেরও ছবি ছিল। আমি তো জানতাম যে কোনো মেয়ের ইয়ে পাবো এখান Okay, থেকে, এরকম okay, ভাবতাম। okay. কিন্তু যে আমারই কিছু এখানে আছে আমি তো বুঝতে পারিনি। আচ্ছা, তারপর? আমার তখন যে কি অবস্থা হয়েছে, তখন আমি ভাইয়ারে যে ডাক দিব, আমি লজ্জায় ওনার সামনে যাইতে পারি না, আর ভাইয়াও লজ্জায় আমার সামনে আসে না। পরে ভাইয়া আবার ওইটা দিল। পরে অনেকদিন পরে ভাইয়াও আমার সাথে ভালো করে কথা বলে না, আমিও বলি না। পরে প্রতিদিন কান্নার আওয়াজ পাইতো, প্রতিদিন ধরে ধরে মারতো। ওই পেন ড্রাইভটা কি করলেন তারপর? আমি নিয়ে নিলাম, ওটা রাখলাম লুকায়া। লুকায় রাখলেন, কিন্তু ওই ভিডিওগুলা ভিডিও ওইটার ওইখানে ওর ভিতরেই ছিল? হ্যাঁ। তারপরে ও প্রতিদিন দেখতো আমার, ধরে অনেক মারতো, অনেক টর্চার করতো, সব বিষয় পেন নিয়ে। ড্রাইভটা দিয়ে দিলেন আপনার হাজবেন্ডকে? না না না, দেইনি। আচ্ছা। ভয় ছিলাম। আচ্ছা। তারপর একদিন আমি বললাম কি ভাইয়া আমি না চলে যাব ভাইয়া, পালানের ইয়ে নিছি, আপনারা এখান থেকে চলে যান, কারণ কি আমি যাওয়ার পর আপনাদের রান্না বান্না কে করে খাওয়াবে, আর সমস্যা আমাদের বাসা, আমার ছোট বোনটা বাসা একা থাকে। আপনাদের আজকে একটা সত্যি কথা বললাম, কেউ তো জানবে না, সবাই জানবে বেড়াইতে যাবো আমার ফুপুর বাড়ি। আম্মুর সাথে কথা হয়ে গেছে, যে আম্মু বলছে আচ্ছা ঠিক আছে তাহলে তুমি যাও, রে ডিভোর্স দাও। আম্মু তো মাও আগে রাজি থেকে হয়ে- চেষ্টা করতো। আচ্ছা, মাও রাজি আম্মু তো হয়ে- আগেই বুঝতো যে ও কেমন ছেলে। ওকে। আম্মুর আরো আমি সবসময় ভালো বলতাম ওর। পরে আমি ওনার সাথে কথাবার্তা বলে আমি চলে গেছি। আমি বলছি ভাইয়া, পরে ওনারা না রুম ছেড়েও দিছিল। আমি যাওয়ার কিছুদিন পরে ওনারা চলে গেছে। আমি চলে গেছি গোপালগঞ্জ, যাওয়ার পরে আমার ফুপুর বাড়ি, ওখানে যেয়ে আমি ডিভোর্সের সবকিছু নিয়ে ইয়ে করতেছিলাম। পরে ডিভোর্স দিছি, দেওয়ার পরে ডিভোর্স দিলেন আপনি? হ্যাঁ, ওইখান থেকে একটা কাজী অফিস থেকে দিছি। দেওয়ার পরে আমার ফুপু হেল্প করছে, আমার ফুফাতো ভাই ওনারা হেল্প করছে। ওরা বলছে যে এই ছেলের সাথে কিভাবে থাকবি, এত মারে ধরে। ওনারাও সবাই, আমার ফ্যামিলির সবাই জানে যে এমন টর্চার করে। সবাই বলতো যে এই মেয়ের ভাগ্যে কি পড়ছে। আমার ছোট বোন ও চঞ্চল, ওরে দিয়েও ইয়ে করা যেত, কিন্তু আমারটা কেউ মানতে চায় না। পরে আমি চলে গেছি। আমার বড় বোন আমার একদিন বকা দিল, তুই এতদিন ধরে গেছিস, আসিস না কেন বাসায়, রান্না বান্না এগুলা। আর ওই ভাইয়ারাও চলে গেছে, এখন আসিস না কেন, এখন তো আর কোনো ঝামেলা না। আপু মনে করছে কি আমি এত কম বয়সে এত রান্না বান্না করি, আমারও এখন খারাপ লাগে রান্না বান্না করতে করতে।
পরে আমি বলছি হ্যাঁ আমি আসবো। আমার বড় বোনের লজ্জায় বলি না যে আমি ডিভোর্স দিয়ে দিছি। আর ওর সাথে আমার শেয়ার করতে ইচ্ছা করতো না। ওর কাছে আমি সবসময় বলতাম যে আমার একটু রক্ষা করো, আমি আর কোনোদিন এই ভুল করবো না। আমি নিজে একটা অপরাধ করছি, এখন তোমরা একটু ইয়ে করো। ও কোনো দিন আমার বুঝতো না, তার জন্য আপুর আর শেয়ার করিনি এই কথাটা। তারপরে জেনে যায় ও যে আমি ডিভোর্স দিছি। তারপরে তো আমার ফোনে হুমকি দেওয়া শুরু হলো যে আমার অ্যাসিড মারবে, আর ভিডিও বলছে যে আমার কাছে ভিডিও আছে। পরে আমি তখন বলে দিছি যে ভিডিও, আমি ওই ভয় পালাইছি যে আমার প্রতিটা রাত্রে আমার ভিডিও হয়। আর আমি ওই ট্রেন অ্যাপটা যে নিছি তারপর থেকে রাত্রে থেকে আমি আর ঘুমাইতে পারি। প্রতিটা রাত্রে আমি চোখ বন্ধ করে আমি ঘুমাই না, আমি ভাম ধরে যে আমি ঘুমাই গেছি, এরকম একটা ইয়ে করে মানে থাকি। ওর সঙ্গে যে কদিন ছিলেন? হ্যাঁ, খুব ভয় থাকতাম। আর দিনে ঝিমাইতাম, রাত্রে আমি ঘুমাইতেই পারতাম না ভয়। চিন্তা করে সবসময় দেখুন। ভিতরে একটা ভয় থাকতো যে কখন আবার আমার নতুন আবার একটা ভিডিও করে, আবার কোথাও রাখলে আমি পাবো কিনা। আমার ভিতরে সবসময়, আমি জানতাম ওর সাথে আমার সংসার হবে না। পরে না আমি সেই ভয় পালাই গেলাম। তার আগে আমার বড় বোন আমি সব বলে দিছি যখন না পেরে, যে আমি এরকম এরকম করছে আমার ছোট বোনের সাথে। তারপরে বোনের কাছে বলছি, ও তারপরে কিছু করে না। তারপরে একদিন হঠাৎ করে যাওয়ার আগে ভাইয়ার সাথে যে আমি প্ল্যান করবো আমি কিভাবে যাব, তার মধ্যে হিরণ ভাইয়া যে ভাইয়ার সাথে ছিল, সিজান ভাইয়ার সাথে, সেই হিরণ ভাইয়া আবার আমার একটা ফ্রেন্ড আছে বিউটিও আমার বাসায় আসতো। ওরেই সব শেয়ার করতাম, মনের কষ্টের কথা সব কিছু শেয়ার করতাম। তো ওরে পছন্দ করা শুরু করলো। পরে আমার একদিন বলে আপু আমি ওরে পছন্দ করি। পরে একদিন ওরে নিয়ে আমি সেজান ভাইয়ের সাথে দূরে কোথাও দেখা করে সব আর কি, আমার তো বলার কেউ ছিল না। তারপর থেকে একদিন হঠাৎ করে দেখা করলাম ভাইয়ের সাথে, ঘরে তো সব কথা বলা যায় না। সেজানের সঙ্গে? হ্যাঁ হ্যাঁ, কারণ উনি আমার ভাইয়ের মতনই এরকম দেখতো, চোখে বোনের চোখেই দেখতো। পরে আমি বাইরে একদিন দেখা করছি যে ভাইয়া কি করা যায়, বাচ্চাটাকে নিয়ে আমি কিভাবে কি করব। পরে ভাইয়া বলে কিছুদিন লুকায় থাকেন, আপনার বোন এমনি ওরে খাট ধাক্কাতে বের করে দেবে, যে আমার বোন নাই তার স্বামী দিয়ে কি করবো। আমার সে ভালো একটা বুদ্ধি দিল যে তাহলে আপনার আর ঘুরে ঘুরে বেড়াতে হবে না। পরে আমি চলে গেলাম, তাই হলো। পরে আমার বড় বোন সেটা আবার একজন দেখছে, দেখে আমার বড় বোনরে বলছে। আমার বড় বোন আমার এই বারান্দা নিয়ে বলে তুই বলে সেজানের সাথে রাস্তায় দেখা করছিস। আমি তো বলতে পারি না যে আমি কি বুদ্ধি করছি। সেজান তখন নেই আপনাদের, আপনিও তো নেই, আলটিমেটলি বাসায় থাকেন না তখন। আপনি তো আপনার হাজবেন্ডকে তখন ডিভোর্স দিয়েই দিয়েছেন। না না, তার আগে। এটা তার আগের ঘটনা? হ্যাঁ হ্যাঁ, আর কি আচ্ছা। চলে যাব তখন আমার বোন আমার একটা ভুল মানে বুঝলো। তখনও ডিভোর্স দেননি, ওই সময়টাতে আপনার বোন হ্যাঁ, বুঝলো যাওয়ার ভুল। পালায় যাওয়ার কিছুদিন আগে, তখন সেজানের সঙ্গে আপনি 2 দিন আগের কথা। সেজানের সঙ্গে আপনি বিষয়টা কেন শেয়ার করতে চাচ্ছিলেন? ওই তো ভাইয়া প্রতিদিন চোখে দেখতো, আর ভাইয়া আমার বুঝাইতো যে, ভাইয়াও আমার ধৈর্য ধরার কথা বলতো। তারপরে নিজেও যে এই যুগের মেয়েরা তো এভাবে সহ্য করে না। বাইরে দেখা করে প্ল্যান কি ছিল, মানে কি বুঝলেন? ভাইয়া বলছে যে আপনি চলে গেলে আপনার বোনই ওরে বের করে দেবে, তখন না বোনের কাছেই থাকতে পারবেন, আর কোনো ঝামেলা নেই। শুরু না না, করে কিন্তু লাইফ বাইরে মিট করতে চাচ্ছিলেন কেন? ঘরে কোনো সুযোগ ছিল না কথা বলার, শেয়ারগুলো করার, শেয়ারিং হ্যাঁ, করার। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তো বাইরে মিট করলেন, এই অবস্থায় দেখে ফেলেছে আপনার বোন। হ্যাঁ হ্যাঁ। পরে আমার বোন আমার বললো, পরে আমি তো বোনরে বলতে পারি না যে আমি চলে যাবো পালায় যাবো, এগুলো Right. প্ল্যান করা হয়েছে। পরে আমি না, আপু আমার যেই বকাগুলো দিল আমি সব মাথায়। আমি একটা জিনিস বুঝতে পারছিলাম যে আপনার বোনের সাপোর্ট ছিল না আপনার প্রতি, বড় না, বোনের না, সাপোর্ট না। ছিল না। ঠিক আছে, বাদ দেন আপনি এটা। আপনি ডিভোর্সও দিয়ে দিয়েছেন ওই সময়, এবং সেই সময় আপনার হাজবেন্ড আপনাকে হুমকি দিচ্ছে অ্যাসিড ছুঁড়ে মারবে, হ্যাঁ। এবং পাশাপাশি আপনার ভিডিওগুলো আছে ঠিকানাও এগুলো জানে, পাবলিশ হ্যাঁ, হ্যাঁ। ঠিকানাও জানে। তখন আপনি কোথায় ছিলেন ডিভোর্স দেওয়ার পরে? তখন আমি ফুপুর বাসায় ছিলাম। সেজন তখন কোথায়? সেজান তখন কুড়িগ্রাম, ঢাকা থেকে কুড়িগ্রাম গেছে। কুড়িগ্রামের মধ্যে নিজেদের বাড়িতে? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। তারপরে এসিড মারার কথা বলছে, আমি তো ভয় থাকতাম যে ঠিকানা জানে, গ্রাম জানে। তারপরে আমি সিদ্ধান্ত নিলাম যে আমার আব্বুর কাছে চলে যাবো। সৎমা হলে কি হয়েছে, কিছুদিন কষ্ট করে থাকি আম্মু আসা পর্যন্ত, পরে আমি কিছু একটা হবে আমার। আম্মু আসলে হাজার মানুষ আমার হলো, আমার মা আমারে রক্ষা করে রাখতে পারবে। পরে গেলাম ওইখানে, আমার বড় বোন ফোন দিয়ে আমার আব্বুরে বলে কি, ওরে যদি আপনি ওই বাসায় রাখেন তাহলে আমার সাথে আর কোনোদিন কথা বলবেন না। বড় বোন ফোন দিয়ে কাকে বলে? আব্বুরে বলেন। তখন আপনি আপনার বাবার কাছে? হ্যাঁ, হ্যাঁ। এই এতদিন পরে যে গেলেন বাবার হ্যাঁ কাছে, হ্যাঁ হ্যাঁ। পরে বলে কি, বাবার কাছে কি আপনি কি পেলেন? ওখানে কি আছে, ফ্যামিলিতে কারা কারা ছিল? ওইখানে আমার ছোট আম্মু ছিল, হ্যাঁ। 2টা বোন ছিল। মেনে নিতে পারলো আপনাকে? না। মেনে নেয়নি? না। সাময়িক কিছুদিনের জন্য হলো ওখানে গিয়েছিলেন। হ্যাঁ দুঃখে যাদের জীবন গড়া তাদের আবার দুঃখ কি, একটা কথাই আছে, এটা একটা গ্রামীণ প্রবাদ। এবং আমাদের দেশের নারীরা অনেক বেশি ভার্নারেবল। এই কারণে বলছি, অর্থনৈতিক অবস্থাটা আসলে এমন আমাদের দেশের যে এখন অনেক বেশি ইমার্জিং ইকোনমি অফকোর্স, এবং আমরা তো খুব প্রাউডলি বলি আলহামদুলিল্লাহ যে দেশ এখন উন্নয়নশীল দেশ, আমরা প্রাউডলি বলতে পারি। সারা জীবন রচনা লিখেছি বাংলাদেশ একটি স্বল্পোন্নত দেশ, যখনই লিখতাম খারাপ লাগতো। আমাদের সরকার এখন আমাদেরকে বলার সুযোগ দিয়েছে, এবং সেটা নিরলস প্রচেষ্টার বিনিময়ই হয়েছে, যে বাংলাদেশ একটা উন্নয়নশীল দেশ। জাতিসংঘ থেকে প্রাথমিকভাবে স্বীকৃতি আসছে, কিছুদিন আগে আমরা এটা পালন করলাম, এবং আমরা খুব গর্ব সহকারে বলতে পারি যে আমাদের দেশে প্রাইম মিনিস্টার দ্বয় আমি বলবো,
বর্তমান প্রধানমন্ত্রী তিনিও একজন মহিলা, অপোজিশনে যিনি ছিলেন তিনিও মহিলা, এবং এর আগে যিনি প্রধানমন্ত্রী ছিলেন তিনিও মহিলা। সুতরাং মহিলাদের উন্নয়নের জন্য, নারী উন্নয়নের জন্য তাদের অবদান একেবারেই মানে অস্বীকার করার কোনো সুযোগ নেই। অনেক উন্নতি হয়েছে অনেক অনেক জায়গাতে, এবং দক্ষিণ এশিয়ার মধ্যে কিছু কিছু জায়গায় আমরা এমন উন্নতি করেছি যেটা রীতিমতো চোখে পড়ার মতো, মডেল হওয়ার মতো। এটা নিঃসন্দেহে আমাদের অনেক বড় পাওয়া। তো তারপরও আমাদের দেশের অর্থনৈতিক যে কাঠামো, সেখানে পুরুষের ভূমিকাটাই অনেক অনেক বেশি, এবং যে কারণেই একটা মেয়ে যখন বিপদগ্রস্ত হন, তার পায়ের নিচে মাটি থাকে না, না থাকে নিজের বাবার বাড়ি, না থাকে শ্বশুর বাড়ি, না থাকে নিজের ঠিকানা। এই মেয়েটা আমাদের সমাজে খুব আনকমন ক্যারেক্টার না, খুবই কমন একটা ক্যারেক্টার, অন্তত অর্থনৈতিক জায়গা থেকে। আরেকটা বিরতির পর প্রিয় জি আলিফা, তো বাবার ওখানে থেকে মোটামুটি কিছুদিনের জন্য হলেও একটু ম্যানেজ করার চেষ্টা করছিলেন। হ্যাঁ, আচ্ছা, আব্বুর বলছিলাম যে আম্মু আসা পর্যন্ত না আমাকে একটু রাখেন। মানে ছোট আম্মু- আপনার মা আসা পর্যন্ত। হ্যাঁ, আব্বু বলছে কোনো সমস্যা নেই, আমার বাসায় তোমার কে কি করবে। পরে এরকম হুমকি দেয় আমার, পরে আমি গেলাম কুড়িগ্রামে। যাওয়ার পরে ওনার মা আর ভাই আমারে নিতে আসলো। গাড়ি মানে থেকে সেজানের নামলাম। মা এবং ভাই। গাড়ি আচ্ছা। থেকে নামলাম কুড়িগ্রামে, তখন আমাদের নিতে আসলো। আমি তখন ভিতরে এত শান্তি লাগলো যে আমার আত্মীয় স্বজনের কাছেও আমি এত ভালোবাসা পাই না। অপরিচিত তার মানুষ। মাও আসছে, আমার খুব ভালো লাগছে বিষয়টা, আমার কি শান্তি লাগছে তখন যে আসলে ভালোবাসার মানুষ কেউ আছে। পরে আমারে নিয়ে গেল বাসায়, তার মার মনে কি ছিল আমি তো জানি না। পরে তার আগে আমি আসার সারা রাত আগে তারে শাসন করছে, বকাঝকা করছে সবাই মিলে। তার বাবাটা আবার খুব মাটির মানুষ, খুব ভালো। এটা খুব স্বাভাবিক। তারপরে এটা আমি হলো করতাম। সেজান আপনাকে কি পরিচয়ে তার বাসায় নিচ্ছিল? বোন। আপন বোন? না, আপন বোন তো সেটা নিশ্চয়ই গ্রামে। পরিচয়। হ্যাঁ, আচ্ছা গ্রামের সবাই জানতো যে ওর ফ্রেন্ড আছে, ওর আমি বোন হই। আমার একটা বিপদ হয়েছে, আমি ওখানে গেছি। আচ্ছা আচ্ছা। তারপরে যাওয়ার পরে কিছুদিন মোটামুটি ভালো ছিলাম। তারপরে থেকে গ্রামবাসী সবাই আসা যাওয়া করে, বলে এমনি এতদিন ধরে এখানে কেন? মানুষ বেড়ায়, এতদিন তো বেড়ায় না। গ্রামের মানুষের মুখে মুখে কি শুরু হয়েছে? তাদের স্বাভাবিক, জাত গোষ্ঠী। গুঞ্জন শুরু হলো হ্যাঁ। তখন। পরে হ্যাঁ, ভাইয়ারও আস্তে আস্তে আমার ভালো লাগতে শুরু হলো, আস্তে আস্তে তখন ভাইয়াও। পর্যন্ত তো ভালো লাগার কোনো ব্যাপার স্যাপার ছিল না, ওই গ্রামের বাড়িতে যাওয়ার পরেই শুরু হলো না গ্রামের হ্যাঁ, বাড়িতে যাওয়ার আগে থেকেই? না, কিছুদিন আগে থেকে ভাইয়া আমারে আর কি ভালো চোখে দেখতো যে আমি একটা ভালো মেয়ে, আমার কপালে এগুলো ছিল। উনি খুব ইয়ে করতো। পরে আর উনি খুব ভালো একটা ছেলে। তারপরে যখন ওইখানে সবাই বলতো যে এটাই ওর ওয়াইফ, ও বলতাছে না, এমনি মিথ্যা পরিচয় নিয়ে বাচ্চা সহ আসছে, আসছে, হ্যাঁ, কিন্তু এখানে আর গোপন কি করতেছে। গ্রামের সবকিছু দেখার জন্য ঢাকায় রাখে ওরে। পরে ওনার মাও মনে করছে যে তাই সত্যি। আর তো আমার সাথে সব সময় ঝগড়া, আর কি সবসময় আমারে খুব করে কথা বলতো, আমি কান্নাকাটি করতাম, না খায় থাকতাম, যে আমি কষ্টে, আমার ভিতরে একটা করতো যে আমি এত কষ্টের মধ্যে ওর আছি। মা কি জিজ্ঞেস করেছিল আপনাকে যে তুমি সত্যি করে না, বলো তো? প্রথম জিজ্ঞেস করে নাই। এরপরে কি করছিল? পর থেকে চিল্লাচিল্লি এরকম আর কি বুঝাই যেত তার আচরণ, আমার সহ্য হইতেছে, আমার বের করে দিতে চায়। তারপরে আমি খুব কষ্ট পাইতাম যে আমি আশ্রয় কোথায় পাইতেছি না, এখানেও পাইলাম, এখানে এরকম হইতেছে। হুম হুম হুম। পরে আন্টি একদিন আমার জিজ্ঞেস করলো, পরে আমি বললাম কি আন্টি আসলে তখন আমি ভাইয়ারে আমার পছন্দ হলো, ভাইয়াও আমার পছন্দ করতো। পরে আমি পছন্দ সত্যিটাই করতে বলে বলতে দিছি। কি মানে সত্যি সত্যি কি আপনাদের মধ্যে কথোপকথন এরকম হলো যে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর কি হলেও পরে, অনেক পরে, সেটা আমার আলবির ভবিষ্যৎ করার পরে কিছু হবে, তারপরে, তার আগে না। এই কমিটমেন্টটা আপনারা কবে এসেছেন? গ্রামে যাওয়ার আগে না গ্রামে যাওয়ার পরে? না, গ্রামে যাওয়ার পরে। তারপরে ওনারা এরকম হইচই করতে, পরে আমি একদিন আন্টিকে বললাম যে আন্টি, হ্যাঁ আমি ভাই আমার পছন্দ করে, আমিও করি, আর আগে আমাদের বিয়ে হয়নি, আমি সত্যিটাই বলছি। পরে উনি আমার বলছে আচ্ছা ঠিক আছে, হলেও পরে ওনার মনের ভিতরে কি আমি তো জানি না, উনি আমার বুঝেছে হ্যাঁ ঠিক আছে, তোমার কথা শুনে আমি খুশি হইলাম। তারপরে এরকম করে আমার না ওনারা আবার বাড়িতে পাঠাই দিল যশোরে। যশোরে কোথায়? আব্বুর কাছে, আচ্ছা, বাবার যে কাছে। তোমার বাবা আছে, তুমি কেন এখানে থাকবা? পরে আমি চলে গেলাম, আবারও সেই ঝামেলা শুরু হয়ে গেল এখানে। পরে সৎ তার মায়ের মধ্যে ঘরে? আমি জিটি করছি। হ্যাঁ, জিডি করলেন কি? আপনের নামে, ওই যে হুমকি দেয়, এগুলো করে। আচ্ছা। পরে ভয়ে থাকতাম যে কখন আমার সৎমা দেখা যায় ও আসবে আমার বাচ্চাটাকে দূরে, কারণ ওনারা বিশ্বাস করা যেত না, ওরকম কাজ করছে আমাদের সাথে। পরে ভাবতাম যে কখন কি ওরে হেল্প করে আসার পরে, তার জন্য ভয়ে ওইখান থেকে আবার আমি সেই আগে কি হয়েছে সব ভুলে আবারও গেলাম যে আন্টি আমার কিছুদিন জায়গা দেন। ওনাদের পারমিশন না নিয়ে গেছি। যাওয়ার পরে ওনার অনেক ঝামেলা করছে, আমি পায়ে ধরে কান্না করছি, আন্টি আমার কিছুদিন রাখেন এখানে। উনি শুয়েছিল রাত্রে, আমি পাও ধরে কান্না করছি, ওনার মন একটু গড়লো না। তারপরে উনি করলো কি, চেঁচায় বেচায় চেয়ারম্যান এগুলো আনলো যে আমার বের করবে বাড়ি থেকে। পরে আমি ভাইয়ারে বললাম, ভাইয়া আপনি বলছিলেন কি, আর কি হইলো? আর আমিও বুঝতে পারি না এরকমটা হবে, আমিও তো বুঝতে পারি না। তারপর আপনি বলছিলেন যে আচ্ছা ঠিক আছে, যা হওয়ার হয়েছে, আম্মু আসা পর্যন্ত না আমাদের বাসায় থাকবা। তো এই সময়টাতে সেজানের ভূমিকাটা কি ছিল যখন এই চিল্লাচিল্লি হচ্ছে, চেয়ারম্যান আনছে?
যা দেখে তাই আর কি, ওরও ইয়ে হয়ে গেছে যে মা ওই দিক দিয়ে ইয়ে করতেছে, আমার কষ্ট সহ্য করতে পারতেছে না, দুই দিক দিয়ে একেবারে ইয়ে হয়ে গেছে। মানে পরে ব্যালেন্স করতে পারছে না না somehow? না, ওকে, ওরও কাজ ছিল তখন, ও পাগল হয়ে গেছে, কাজ করতে পারতেছে না। তারপরে ওর মা সবারে ডাকাইছে, ডাকানোর পরে খুব শীত তখন, পরে ওই যে চেয়ারম্যান আসছে, আমি তার সামনে যে আমার হাত পাও কাঁপতেছে, খুব দুর্বল শরীর, ঠিক মতন খাওয়া দাওয়া নেই আমার, 2-3 মাস ধরে শরীরের অবস্থা বাচ্চার বয়স তখন কত? 4 বছর হয়েছে মানে ও তো পরশুদিন। কিছুটা হলেও বুঝে আসলে হ্যাঁ, জিনিসগুলা। পরশুদিন হয়েছে ওর 4 বছর। আল্লাহ, হ্যাঁ বলো। তারপরে সেই বিচার আমাকে নেওয়া হলো, আমারে কেউ কেউ খারাপ কথা বলে, কেউ ভালো কথা বলে, খুবই নোংরা কথা বলা হয়েছে সেখানে আমার। এই বিচারের মধ্যে হ্যাঁ, পরে বিচার হলো, সেজান কি করতেছিল ওই সময়টাতে? উনিও দাঁড়াইছিল ওইখানে, উনিও শুনতেছিল কোনো ওনার কথা কথা। বলেনি, কোনো রিপ্লাই দেয়নি? না, পরে বলছে। আচ্ছা, তারপরে আমার রাত্রি বের করে দেয় বাসা থেকে, তারপরে পুলিশ আনবে, এটা আনবে, আমার পুলিশের কাছে দিয়ে দিবে, আর সেই পুলিশ নিয়ে আমার হাজবেন্ডকে ফোন দিবে, আমার হাজবেন্ড নিয়ে যাবে। ছি 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 ছি। তাহলে তো সেই একই কথা হলো যে আমি তো ঘুরে ফিরে সেই ঝামেলার মধ্যেই পড়লাম। পরে ওনারা বললো কি যে যদি এই বাসায় থাকা হয় তাহলে, একটা মুরব্বী খুব ভালো ছিল যে আমার অবস্থা বুঝতে পারছে, আমি যখন কান্না করে বসছি, দেখেন এখানে আমার কেউ নাই, আমার বের করে নাই বাসা থেকে, আমার কোনো আশ্রয় নাই। পরে উনি মায়া করে উনি পরে বলে কি, তাহলে আমি যতদূর বুঝলাম আমার মনে হয় তোমার ছেলে ওরা পছন্দ করে, তাহলে ওদের যদি রাখতে হয় ওরা বিয়ে করে রাখতে হবে এই বাড়িতে। আচ্ছা, কারণ গ্রামের মানুষ তো মানতেছে না, এখন উনিও ওনার থেকে আর কি বলল। পরে সেজানরে বলে যে তুমি কি করবা? ওরা বলে হ্যাঁ আমার কোনো ইয়ে নেই, আমি ওরা বিয়ে করতে পারি, আমার কোনো সমস্যা নেই, ওর বাচ্চা আছে, কি হয়েছে, ও খুবই ভালো মেয়ে। বিউটিফুল। ওকে, পরে ওর মা তো সেইখানেই এই ঝগড়াঝাটি ঝামেলা শুরু করে, মা তো কষ্ট পাবে যে একটা বাচ্চা আছে। স্বাভাবিক, এটা মায়ের জন্য খুবই হ্যাঁ স্বাভাবিক। খুবই, হ্যাঁ। তারপরে আমাদের বিয়ে হলো, পরের দিন আবার পুলিশ আসলো, এসে তারপর আবারও আমার এ নিয়ে আবার ঝামেলা হলো বাড়ির পুলিশ মধ্যে। কেন আসলো? আসলো যে আসলে আমাদের বিয়েটা হয়েছে নাকি, নাহলে আমরা ধরে নিয়ে যাবে, ওই সালিশের মধ্যেও কি পুলিশ ছিল? আনবে আর কি, কথাবার্তা হয়ে গেছে পুলিশের আচ্ছা, সাথে। পুলিশকে ইনফর্ম করা হয়েছিল? হ্যাঁ হ্যাঁ। পরে পুলিশ আসছে যে আর কি সত্যিই কি আমাদের বিয়ে হয়েছে নাকি, আমার শ্বশুর দিয়ে দিছে বিয়ে। তারপরে তো টর্চার শুরু হয়ে গেল বাসার মধ্যে। পরে পুলিশ দেখলো যে বিয়ে হয়েছে, পরে ওনারা চলে গেল, আর ঝামেলা করলো না। তারপর আমার একটার পরে একটা আমার উপরে শুধু চাপাই দেওয়া হইতাছে দায়িত্ব ওনার মার, বলতেছে যে এবারে ওরে নিয়ে থাকতে হলে বাইরে যা থাকতে হবে। ও বলতো যে না, আমি সবাইকে নিয়ে থাকতে চাই, ওর জীবনে কিচ্ছু নাই মা, ওর জীবনটা এলোমেলো হয়ে গেছে। আমি যদি একটা মেয়ের, তোমার মেয়ের যদি এরকম হতো, তুমি তোমার মেয়ের যদি কেউ এরকম হেল্প করতো বা জীবনটা ইয়ে করতে চাইতো, তোমার তো ভালো লাগতো। ওর জীবনটা একেবারে শেষ। সেজানের সাথে আমার কোনো ইয়ে নেই, তখন নামই বিয়ে হয়েছে, আর কোনো আমাদের ভিতর কোনো ইয়ে নেই। তারপর এরকম করে অনেকদিন গেল, তারপর গ্রামবাসী সবার মুখে যে এ কেমন বিয়ে, যে ছেলে মেয়ে এদের রুম দেয় না কেন, সবাই গ্রামের মানুষ আর কি যেমন। পরে তো শুরু হয়ে গেল, পরে ওই দাদি ইয়ে করে চেষ্টা করে ওর চাচার একটা রুম নিয়ে দিল, ওদের ঘরে তো আমাদের উঠতে দেয় না, জি। খালি একটা ঘর ছিল, ওইটাই আমাদের উঠতে দিল। পরে ওর মার তো আরো শুরু হয়ে গেল, সারাদিন ঝগড়া, নোংরা নোংরা ভাষায়। আমার একদিন গ্রামের মানুষের সামনে বলে যে ও বেশ্যা পাড়া থেকে আসছে, ও বেশ্যা একটা মেয়ে। সারা গ্রামের মানুষ শুনে গেছে, আমার মুখের দিকে তাকাচ্ছিল, আমি কোনো কথা বলার ইয়ে ছিল না আমার। পরে এক সময় আমি সিদ্ধান্ত নিলাম কি, আমার লাইফটা তো শেষই। পরে আমার এক পরিচিত লোক আছে ভার বিষয়, বাহিরে পাঠায় ডান্স, আমি ছোটবেলায় ডান্স শিখতাম, মোটামুটি জানা আছে। পরে ওইখানে আমি চিন্তা করলাম যে টাকা লাগবে না, বাহিরে যাই, অনেক মেয়েই তো আসা যাওয়া করা, যে ভালো থাকে সে এমনিতেই ভালো থাকে, অনেকগুলো মেয়েকে আমি চিনি। পরে চিন্তা করলাম যে চলে যাই, বাচ্চাটা যেহেতু কষ্টেই আছে, বাচ্চাটা তো আর ভালো নাই, আম্মু চলে আসবে 1 মাস 1.5 মাস পরে, তাহলে বাচ্চাটাকে আমি দিয়ে দিই। উইথ ডিউ রেসপেক্ট, সেজানের নামটা যেহেতু এখানে অনেক হয়েছে, সেজান অফকোর্স হি ইজ আ ভেরি ভেরি গুড বয়, মানে এখন পর্যন্ত যতটুকু শুনেছি। সেজানের ফ্যামিলির দ্বারা আলিফা যে অ্যাটিটিউড পেয়েছে সেটা অপ্রত্যাশিত না। অপ্রত্যাশিত না বলতে প্রত্যাশিত আমি এটাও বলবো না, কিন্তু অপ্রত্যাশিত না। কারণ সেজানের মা আলটিমেটলি আলিফার সঙ্গে যে আচরণ করেছে সেটা তাদের সামাজিক অবস্থার কথা চিন্তা করে করেছে। এখানে সেজানের মাকে অন্য চোখে দেখার কোনো কারণ নেই। যারা গল্পটা শুনছেন তারা একটু নিজের জায়গা থেকে চিন্তা করে দেখুন আপনার মা হলে কি করতেন, এবং আপনার মা যে আচরণটা করছেন, হ্যাঁ লাখে একজন থাকতে পারে এক্সেপশনাল কান্ট বি এক্সাম্পল, ঠিক আছে, এটা একটা বিষয়। আর এগুলো আসলে রেডিওতে শুনলেই না অনেক বেশি নির্মম মনে হয়, গণমাধ্যমে শুনলে অনেক বেশি নির্মম মনে হয় যে এটা আসলে খুব লজ্জাকর একটা ব্যাপার। কিন্তু এগুলো আমাদের প্রাত্যহিক জীবনের চিত্র রে ভাই, এগুলো ঘটে।
আমি যেটা এই যে বললো না যে নিজের বাচ্চাটা দাঁড়িয়ে আছে মিষ্টিটা তুলে দেয়নি, এরকম ঘটনা আপনার জীবনেই দেখবেন যে খুঁজে দেখলে আপনি বহুত ঘটনা এরকম আছে। সুতরাং কাউকে আপনারা হেট করেন না, আপনারা বরং ঘটনাকে একটা প্রেক্ষাপট হিসেবে নেন। যেই যে আচরণ করেছে সমাজের, যেই যেটাই করুক না কেন ওর জীবনের ক্ষেত্রে, সে তার জায়গা থেকে বিষয়টা লজিক্যাল মনে হয়েছে। আপনি রেডিওতে শুনে কোনো জাজমেন্টে যান না, কোনো বিচার আচার করেন না, বরং আপনি এটাকে চিন্তা করে দেখেন যে এই মেয়েটার অবস্থান কি হয়েছে এবং কি করলে মেয়েটা এখান থেকে উতরাতে পারে। আর এই ঘটনার মধ্যে যদি আপনি থাকতেন, তাহলে ভুলের জায়গাটা যদি মেয়েটার থাকতো তাহলে আপনি এই ভুলটা করতেন না। সো এইভাবে জিনিসটাকে আপনি দেখেন, প্লিজ কাউকে জাজমেন্টে আনবেন না আজকের এই গল্পটা শুনে। কারণ আমি প্রথমেই বলে নিয়েছি, আমাদের অনুষ্ঠানে সবসময় কথাটা বলা হয়, কাউকে হেয় করা আমাদের অনুষ্ঠানের উদ্দেশ্য নয়। উইথ ডিউ রেসপেক্ট এভরিবডি, সবাই যতগুলো ক্যারেক্টার এখানে এসছে প্রত্যেকেই আমরা সম্মান করি সমানভাবে। বলেন। তারপরে ওর মা তো সবসময় বলতো যে বউ বলে মেনে নিব, যদি বাচ্চা বাচ্চাটাকে রেখে আসো। তো ওই সময়টাতে আপনি বিদেশে যাওয়ার চেষ্টা করছেন, বার ভিসা না কি যেন একটা শব্দ আপনি বললেন। হ্যাঁ, বার হঠাৎ ভিসাটা করে কি? আমার মনের মধ্যে বার ভিসাটা কি? এটা হলো ডান্স করে, যে ওইখানে অনেক মেয়েরা ডান্স করে স্টেজে, মানুষ ওই যে বারে গিয়ে dance ডান্স করে, ওইটার ভিসা নিয়ে আপনি যাবেন। তো আপনি তো নিশ্চয়ই এটা জানেন যে এটা খুব রিস্কি একটা জব এবং হ্যাঁ, জানি। খুব ভয়ানক একটা জব। তো তারপরেও আপনি এই রিস্কটা কেন নিতে চাচ্ছিলেন? আসলে আমি শুনছি যে আমার যে পরিচিত কটা মেয়ে আছে ওদের মুখে যে শুনছি, আসলে এই লাইনটা কেউ না ইচ্ছা করে যেতে চায় না। কারো জীবনে না কারো জীবনে কোনো একটা কষ্ট আছে, কারোর মা নেই, কারো বাবা নেই, কারো ঘরে সৎ মা আছে, তারা খুব চাপে পড়ে যায়। পৃথিবীর একটা মানুষও যদি এই কথাটা না মানে, তাহলে আমি কিবরিয়া এই কথাটা মানি। কারণ আমি কেউ সৎ এটা করে যায় না। 100 বার বলতে পারি, যেই মানুষটা যদি দেহ পেশা বা যৌন পেশাটার কথা আমরা বলি, তাহলে একটা মানুষ আপনি খুঁজে পাবেন না সমাজে, একটা মানুষ বাংলাদেশের প্রেক্ষাপটে একটা কর্মীকে আপনি খুঁজে পাবেন না যে যার জীবনে কোনো ঘটনা নেই, সে স্বেচ্ছায় ওই জায়গাটায় গিয়েছে। ভয়াবহ রকমের ব্যাকগ্রাউন্ড রে ভাই, ভয়াবহ রকমের ব্যাকগ্রাউন্ড। আপনারা তো 2-3টা গল্প শুনেছেন এই জীবন গল্পে, আমি এনেছি। আমি যে কত শত শুনেছি, এবং আমি এমন গল্প আছে যেটা প্রচারও করতে পারিনি। হ্যাঁ, মানে ভয়াবহ রকমের ব্যাকগ্রাউন্ড। এই জন্যে কোন একটা মানুষকে গালি দেওয়ার আগে, কোন একটা মানুষকে অসম্মান করার আগে, কোন একটা মানুষকে খারাপ বলার আগে 3 বার চিন্তা করা উচিত যে আমি যে কাজটা করছি বা আমি যে গালি দিচ্ছি, আমি যে খারাপ বলছি, এই মানুষটাই যদি সুন্দর একটা পরিবেশ পেত তাহলে এই মানুষটা কি হতে পারত, কিংবা এই মানুষটাই জীবনে যে অসম্ভব ভালো ভালো কাজ করেনি তারই বা নিশ্চয়তা কি। ঠিক আছে, সুতরাং ওই বার গার্ল বলেন বা সোকল্ড স্ট্রিট গার্ল বলেন বা চাইল্ড বলেন, যেটাই বলেন না কেন, খারাপ চোখে তাকানোর আগে মানে আমাদের একবারের জন্য হলেও সৃষ্টিকর্তাকে মনে করা উচিত এবং শুকরানা আদায় করা উচিত যে অন্তত ওই জায়গাটায় আপনি নেই। হ্যাঁ, অন্তত ওই জায়গাটায় আপনি নেই। এই ফাঁকে প্রিয় শ্রোতা, কথা না বাড়িয়ে আবারও ফিরছি আমাদের যিনি গেস্ট আলিফাতার কাছে। হ্যাঁ বলেন। তারপর ছেলেটাকে নিয়ে ওরা এমন ঝামেলা শুরু করলো, আমার শ্বশুর শাশুড়ি। আবার ওইখান দিয়ে আপনও শুরু করে দিল ঝামেলা। আবার শুনছে আপু যে আমি আপন ঝামেলা করছিল কিসের জন্য? আমার বড় আপুর জন্য। আমার বড় আপু শুনছে যে আমি ভার বিষয়ে বিদেশ যাব, হ্যাঁ, আমি গেলে ভালো, আম্মু আসলে তাহলে আমাকে পাবে না, আর আমার মার টাকা যে আমার কাছে ছিল সেটা যে আমি ওরে দিছি, ওইটার জন্য আমি চাপ দিতে পারবো না। আমি যদি বাংলাদেশে থাকি তাহলে তো চাপ দিব। আপনার মার কত টাকা আপনার বড় বোনকে আপনি দিয়েছেন? প্রতি মাসে টাকা দিছি, ওইগুলি হিসাব করে আর কি অনেক লাখ টাকা হয়ে গেছে। আচ্ছা, এই টাকাটা আপনার বোন আপনাকে রিটার্ন দিচ্ছে না? না, বলছিল যে আম্মু আসার আগে দিয়ে দিবে, এখন বলে আমি যখন পারবো তখন দিব। আচ্ছা, ওকে। আর আপনের তাহলে সমস্যাটা কি? আপনকে তো আপনি ডিভোর্স দিয়েছেন, আপন তো পেপার পেয়েছে। হ্যাঁ, তাহলে আপন সমস্যা করছে কিসে? আপু রেখে দিছিল যে ঘর ভাড়া একসাথে দিয়ে থাকবে। পরে আপু বলে যে ও তো ভারী বিষয়ে চলে যাবে, তাহলে ও বাচ্চাটারে নিয়ে আসো। আর কেউ না ছিল যে আমি বাহিরে যাব, তাহলে ওকে, মানে আপনার আম্মুর বাচ্চাটাও টাকাটা নিয়ে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। ও ওই দিক দিয়ে আমার মামলা করতে চায়, এটা করতে চায়। আমি ভয়ে চিন্তা করলাম যে বাচ্চাটা আমার এখানে ভালো নাই, তাহলে আমি দিয়ে দিই, আমি যেহেতু চলেই যাব বাহিরে, তাহলে দিয়ে দিই, কিছুদিন একটু কষ্ট করি। দিলাম হলো একজন পুলিশের মাধ্যমে, যে ও যদি নিয়ে আবার বলে, অনেকে আমার বলছে যে এইভাবে দিও না, পরে যদি দেখা যায় বলে যে আমি বাচ্চা পাইনি, তার কোনো প্রমাণ আছে বা আচ্ছা কিছু। আচ্ছা, ওকে। পরে আমি করলাম একটা স্ট্যাম্প কিনলাম, ওইখানে ওর সিগনেচার আমার সিগনেচার ছিল। কন্ডিশন কি ছিল ওখানে? ওইখানে ছিল হলো আর কি বাচ্চা আমি ওর হাতে দিছি বুঝায়া, হ্যাঁ। আর কি ওরকম ইয়ে ছিল। তারপরে বাচ্চা দিলাম, দেওয়ার পর থেকে আমি অসুস্থ হয়ে পড়লাম। এমনি মন শক্ত করে দিছি যে বাচ্চাটা তো এখানেও ভালো নাই। পরে দিয়ে অনেক শক্ত হয়ে গেলাম। তারপরে কুড়িগ্রাম আবার চলে গেলাম, পরে দিয়ে চলে গেলাম, খুব অসুস্থ হয়ে পড়লাম রাস্তার মধ্যে। তারপরে কুড়িগ্রাম যাওয়ার পরে আবার 2 দিন গেল, আমি বিছানা থেকে উঠতে পারি না, আমার কেউ খবর নেয় না যে আমি খাইছি কি না,
তারাই বলছে যে বাচ্চা দেওয়ার পরে, তারা তো জানে না আমি বাইরে যাব, তারপরে তো তাদের কথাই আমি শুনলাম। আমি যে বাইরে যাব সেটা আমার ভেতরেই শুধু ছিল। পরে ওনারা আবার টর্চার করে শুরু হয়ে গেল। কারা? আমার ওই ননদ, মানে তারপরে আপনি যেখানে আছেন আর কি? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। একটার পর একটা আমার দায়িত্ব। আমার বয়সটা একেবারে কম, আরো কম বয়সে আগে বিয়েটা হয়েছে। এমনিতে খুবই কি দুর্বল। সেজান কি পরিবারের বড় সন্তান কিনা? হ্যাঁ, সবার বড় ছেলে, হ্যাঁ। আচ্ছা, একটা প্রথমত ছেলে। তো এক্সপেক্টই করে না কোনো বাবা মা যে তার ছেলে একটা বিবাহিত মেয়েকে বিয়ে করবে। এটা একদম সত্য কথা, জি। সমাজের যে না, শ্রেণী হোক এটা না কেন। আমিও বলি। বুঝেন। আর দ্বিতীয়ত যেটা, সেটা হচ্ছে শুধু বিবাহিত না, আপনার একটা 4 বছরের বাচ্চা জি। আছে। সুতরাং এই জায়গাটা থেকে তাদের যে আচরণটা, এটা অপ্রত্যাশিত না বাংলাদেশের সামাজিক প্রেক্ষাপটে। যদি কেউ এই বিষয়টাকে অগ্রাহ্য করে আপনাকে খুব সুন্দরভাবে জায়গা দিত, বরং সেটাই মানে অস্বাভাবিক মনে হবে আমাদের সামাজিক কন্টেক্সট থেকে। সুতরাং তাদেরকে দোষ দিয়ে আসলে লাভ নেই। তারপরেও যে তারা এতটুকু সাপোর্ট আপনাকে দিয়েছে, সেটাকেই বরং আমরা বড় না, করে এই দেখি। বিয়েটাও হইলো তাদের কারণে। কারণ তাদের কাছে আমি বারবার বলছিলাম যে আমার একটু সময় দিন, 2 মাস কোনো আত্মীয় বাট ওরা সময়টা দেয়নি। না, ওনারা ভাবছিল যে চেয়ারম্যান এদের এনে আমার যদি এখান থেকে তাড়াইতে পারে, ওরকম চিন্তা ভাবনা ছিল তাদের। তারপরে থেকে আবার শুরু হয়ে গেল আমার সকাল 6টা ভোরে উঠতে হবে, শীতের দিন, অনেক কুয়াশা। সেজানকে ম্যানেজ করে আপনি কি আলাদা থাকতে পারতেন ফ্যামিলি থেকে, যে আপনাকে আলাদা করে রাখুক কোথাও? না, সেটা সম্ভব ছিল না। না। কেন সম্ভব ছিল না? আর আমিও চাইতাম না, কারণ আমি এমনিই ওনাদের মনে অনেক বড় একটা কষ্ট দিচ্ছি। এক্স্যাক্টলি। তারপরে ভাবলাম যে না, বাইরে কিন্তু সেজান ফ্যামিলির সঙ্গেই থাকতো, আপনাকে আলাদা কোথাও রাখতো, যেহেতু ম্যাচ মানে মেনে নিতে একটা খুব মানে স্বাভাবিকভাবে এটা তো অস্বাভাবিক একটা ব্যাপার, তাই না? তো মেনে নেওয়ার তো একটা মানে খুব ডিফিকাল্ট। তো ঠিক আছে, আপনাকে আলাদা কোথাও রেখে কিছুদিন ফ্যামিলিকে সুন্দরভাবে ম্যানেজ করে তারপরে ওটা না, করতে রাখতে পারতো। পারলে তো তাহলে ওইভাবেই আগে রাখতো, তাহলে তো বিয়েটা আর হতো না। রাইট। তারপরে এই টর্চার শুরু হয়ে গেল, একটার পর একটা দায়িত্ব আমার উপরে দিল, আমি সব মেনে নিলাম। তারপরে আরো বাচ্চা নিয়ে অনেক টর্চার করছে, ওইগুলো তারপর মনে রাখি নেই। তারপরে আমি ফোনে কথা বলতে পারবো না আমার বাচ্চার সাথে। তাদের তো এতটুকু বোঝা উচিত ছিল যে বাচ্চা, এত ছোট বাচ্চাটারে তারা রেখে আসছে, সে রেখে আয়সা কিভাবে আসে। আমি খুব অসুস্থ হয়ে পড়ছিলাম, ডাক্তার বলছে আমার ব্লাড দিতে, শরীরের অবস্থা খুব খারাপ। আর কান্না একটু করলেই ফিট হয়ে পড়ে যাই, অবস্থা খুব খারাপ হয়ে যায়। এটা আমি আপনাকে সামনাসামনি দেখেও বুঝতে পারছি। আর এই 3টা মাস শুধু ভেসে ভেসে বেড়াইতেছি, কোথাও জায়গা পাইতেছি না ঠিক মতো। আপনার বিদেশি যাওয়ার অবস্থা কি? বিদেশে যাওয়ার অবস্থা, আমার এক ফ্রেন্ড ও যাবে, ও আমারে খুব ভালো বুঝে, ও যাবে, ওরও একটা লাইফের সমস্যা আছে, ও যাবে। পরে ওরে আমি বললাম যে আমি যাব। বিদেশে যেতে হলে তো টাকা পয়সা লাগে। না, ওইখানে আপনার টাকা কাছে- লাগতো না। টাকা লাগতো না বলতে? ওইখানে হলো ওই যে ভার ভিসায় যাবে, বার ডান্স। ভিসা? হ্যাঁ হ্যাঁ, 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 তো ওইখানে আর কি যে ভালো সে ভালোই থাকে, আর যে খারাপ হয়ে যায় নিজের কাছে ভালো মন্দ। ওইখানে কোন দেশ এটা? এটা সিঙ্গাপুর, দুবাই, যেখানে পাঠায় আর কি। আমি ওইখানে একটাই কথা, যে আমি যার সাথে কথা বলছি যে ভাইয়া আমি যাব ওইখানে, আমার কোনো সমস্যা হবে নাকি? হ্যাঁ। উনি বলছে আপু এটা নিজের কাছে, কারণ অনেক মেয়েরা বেশি টাকা চায়, বেশি 50,000 টাকা স্যালারিতে তাদেরও মনে হয় কিছু না, তখন তারা এক্সট্রা অন্য কিছু করে বা তো আপনি যদি ওইটাই থাকেন তাহলে তো আপনার আর কোনো খারাপ হওয়ার কোনো থাকে না। শুধু ডান্স তো মানুষ দেখে, খারাপ কি? তো আমিও চিন্তা করে যেতে চাইছি যে আমার বাচ্চাটা এমন অসহায় এগুলো, আর টাকাটা আমার দিতে হবে। আমার বোন তো আমার বিশ্বাস মানে আমার দিবে আপনার না। টাকাটা আপনার মা জানে না যে আপনি আপনার বড় বোনকে দিয়েছেন? না, আপনার এই মা কথা জানে যে জানে সে দেশে আসলে এই টাকাটা হ্যাঁ। পাবে আপনার কাছ থেকে? আমি শুধু পর কয়েকদিন স্বপ্ন দেখছি যে আমার আম্মু আইসা আমারে বলে যে মা টাকা কত হয়েছে, আর আমি সকালে ঘুমিতে ঘুরতে পাগলের মতন হয়ে যায়, আর মাথায় শুধু অন্য টেনশন আসে। পরে চিন্তা করলাম যাক বাহিরে যাই। প্রিয় যে শ্রোতা, একটু আপনাদের মাথায় হয়তো বার ভিসা শব্দটা আটকে আছে, কিন্তু চিন্তা করে দেখুন ওর প্রেক্ষাপটটা, যে ওর মা প্রতি মাসে কত বছর হলে গেছে? 2 বছর হয়েছে। এই 2 বছরের সে ওখানে ঘরে মেয়ের হিসেবে কাজ করে, মানে এই বাচ্চাদের টেক কেয়ার করে। হ্যাঁ। এই কাজটা করে সে 2 বছরে তো একবারও আসেনি বাংলাদেশে না, আমার নানির মরামুখটাও দেখতে পারেনি সেই টাকার জন্য। এই টাকার জন্য। এবং সেটা ও বলছিল একটা সময়, প্রতি মাসে কিছু পয়সা পাঠিয়েছে এই মেয়েটার কাছে, যেটা 1,05,000 টাকার মতো হবে হিসাব করলে হয়তোবা। এই টাকাটা উপর বেসিস করে ওর মা দেশে ফিরে আসতে চাচ্ছে, তাই কি? জি। এবং দেশে ফিরে এসে সে কিছু করবে, কিন্তু এই টাকাটা ওর বড় বোনকে দিয়ে দিয়েছে। এবং বড় বোন এখন সে ব্যবসা করছে। যেহেতু বড় বোনকে দিয়ে দিয়েছে, হয়তো একটা সমস্যার সমাধান হবে, কিন্তু ওর জায়গা থেকে ও কোনো কনফিডেন্ট রাখতে পারছে না, এই কারণে যে এই টাকাটা তো মা তাকে বিশ্বাস করে দিয়েছিল। মা এত পরিশ্রম করে নিজের মায়ের মৃত মুখ দেখতে পারলো না এই টাকার জন্য। সে যদি ফিরে এসে কানাকড়িও না পায়, তাহলে এই মাকে সে কি জবাব দিবে? যে কারণে সে বাধ্য হয়ে এইরকম একটা ভিসা নিয়ে দেশের বাইরে চলে যেতে চাচ্ছে। তা আপনাকে যেটা বলছে যে যারা ভিসা দিবে তারা বলছে 1 পয়সাও লাগবে না। না, পাসপোর্ট ওনারই করে দেয়, কিন্তু ওই ভাইয়ের কাছে টাকা ছিল না, আমি টাকা ম্যানেজ ওদের লাভটা কি?
ওদের লাভ, মালিক থেকে কিছু টাকা পায়, আর আমরা যে অ্যাডভান্স পাবো 1 মাসের 50,000 টাকা, সেখান থেকে 10,000 টাকা নেবে, আর মালিক থেকে মনে হয় 50,000 টাকা পায়। আপনি যে এই জিনিসটা যে করতে চাচ্ছেন, এটার অথেন্টিসিটি কোথায়, এটার বিশ্বাসযোগ্যতা কি, এটার কোনো প্রমাণ আছে ওরা যেটা বলছে? প্রমাণ বলতে 2-3 জন দেশের বাইরে নিয়ে গিয়ে স্মাগলিং হয়, এটা জানেন? দেশের না, বাইরে ওই নিয়ে গিয়ে যে আমরা ভাইয়া- শুনেছি এরকম, এবং এগুলো নিয়ে অনেক রিপোর্ট আমরা অনেক সময় চোখে পড়ে। দেশের বাইরে নিয়ে গিয়ে এমন নিদারুণ অবস্থায় ফেস করতে হয়, বিশেষ করে যারা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি থেকে যায়, আমাদের মতো দেশ থেকে যারা যায়, ভয়াবহ রকমের মানসিক এবং শারীরিক যন্ত্রণার মধ্য দিয়ে যায়। এরকম ঘটনা আপনি শুনেছেন কখনো? জি। এটা জেনেও আপনি এত বড় একটা রিস্ক এই বয়সে, আপনি দেখতে শুনতে এরকম, এটা কেন নিচ্ছেন? শুধুমাত্র এই 5 লাখ টাকার জন্য? আমার আর তো কোনো উপায় নেই, কারণ বলছে আমার আপনার কোনো- আম্মু যদি দেখে এসে যে তার 1 টাকাও নাই, সে তো হার্ট অ্যাটাক করে মারা যাবে। আপনার আম্মু যদি এসে দেখে যে আপনি দুবাইয়ে গেছেন এবং দুবাইয়ে যাওয়ার পরে না, কোনো- আম্মু আমি একটু বলি, আপনার মা দুবাই, আপনার মা সিঙ্গাপুরে আছে তাই তো? সিঙ্গাপুর থেকে বাংলাদেশে এসে 5 লাখ টাকা আপনার কাছ থেকে পেল না, আপনি আমাকে প্রশ্নের উত্তরটা দিবেন। 5 লাখ টাকা পেল না, আপনার মা ভয়াবহ কষ্ট পাবে। এইটা একটা কষ্ট। আর একটা কষ্ট হচ্ছে আপনার মা বাংলাদেশে ফিরে আসলো, আসার পরে আপনার মা 5 লাখ টাকা নাই, এটার জন্য আপনি বিদেশে গেছেন, এটা জানলো। জানার পরে আপনার মার কাছে 7 দিন পর একটা ফোন আসলো। ফোনটা হচ্ছে এরকম, আপনার মেয়েকে যদি ছাড়াই নিতে চান তাহলে 10 লাখ টাকা পাঠান, না হলে আপনার মেয়েকে এখানে মেরে ফেলা হবে। কোনটা বেশি কষ্টের? না ঠিক আছে, ওই ভাইয়া আমার যে পরিচিত কয়টা মেয়ে গেছে ওরা ভালো আছে। আমি আর কি আইডিয়া আছে আমার যে কতদূর কিভাবে কি, তার জন্য সাহসটা হয়েছিল যে যাই। আমরা পরিচিত মেয়েরা যারা গেছে তারা হ্যাঁ ভালো হ্যাঁ, আছে। 2-3 জন আমি চিনি, ওরা খুবই ভালো আছে, এখনো কোনো সমস্যা হয়নি। আচ্ছা। ওরাই বলে আমাকে। ওরাই বলে? আপনি হ্যাঁ। কিভাবে নিশ্চিত হলেন যে এরা এর লোক না? না, এরই লোক। যে পাঠিয়েছে হুম। সে যে এরকম 2-3টা মানুষকে রেডি করে রাখেনি আপনাকে ভালো করার জন্য, বা এরা তার লোক না, আপনি এটা কিভাবে নিশ্চিত হলেন? ওই তো ওদের দিয়ে আর কি ক্যানভাসার বোঝাগুলা। বুঝেন? ক্যানভাসার বুঝেন? ক্যানভাসার বাজারে অনেক সময় দেখবেন যে ক্যানভাসাররা ওষুধ বিক্রি করে। আপনি বোধহয়, যেহেতু আপনার সার্কামস্ট্যান্স থেকে হয়তো কখনো দেখা হয়নি, এবং এটা ওখানে কি মেয়েরা কখনো দাঁড়ায়ও না, আমি আমার লিসনারদের ইয়ে করার জন্য বলছি। সেটা হচ্ছে যে ওইখানে সাপ খেলা দেখায়। আমি উইথ ডিউ রেসপেক্ট, এটা হয়তো বিজনেস একটা পলিসি। ওইখানে অনেক সময় বিভিন্ন রকমের ভেলকি দেখায়। দিন শেষে ওরা কিছু রোগের ঔষধ বিক্রি করে। তো যখন ওষুধ সারাদিন ভেলকি দেখানোর পরে যখন লোকজন জড়ো হয়ে যায়, তখন ওরা ওই ঘুরে ফিরে ওষুধ বিক্রির কাছে চলে যায়। এবং ওষুধ বিক্রির কাছে যাওয়ার পরে ওরা ওই যে লোক সেট করে রাখে লোকজনের মধ্যে। কেউ কেউ বলে, হ্যাঁ ভাই গত সপ্তাহে নিয়েছিলাম, খুব ভালো কাজ দিছে, এটা ওদেরই লোক। তো আপনি কিভাবে নিশ্চিত হলেন যে আপনাকে টাকা দিয়ে নিয়ে যাচ্ছে এবং যারা আপনাকে ভালো বলছে তারা লোক না? আপনি বাংলাদেশে যে সমস্যা ফেস করছেন, আপনি অন্তত 10টা মানুষকে চেনেন। আপনি বিদেশে গিয়ে যদি এরকম এর চেয়েও জটিল কোনো অবস্থা ফেস করেন, আপনি কয়জন মানুষকে ওখানে চিনবেন? এটা সেজান বলছিল যদি কোনো ঝামেলা হয়, পরে ভাবলাম, পরে আমি বলছি, সেজান আপনাকে কি বলে? হ্যাঁ, এটা আপনি আমাকে একটু বলেন এই বিষয়ে। সেজান বলছে যদি ফেরত কোনোদিন না আসো, আর এই বিষয়ে আমি তোমার কোনোদিন যাইতে দিব না। আমি বলছি যে আমার উপর একটু বিশ্বাস রাখেন, আম্মুর টাকাটা শুধু দিলেই আমি চলে আসবো। সেজান তখন- কি টাকা পয়সা শোধ করার ব্যাপারে কোনো হেল্প করতে পারবে না? হ্যাঁ বলছিল যে আমার কাবিন, আমার ইচ্ছা ছিল যে আমার যে ওয়াইফ হবে তাকে আমি 1 লাখ টাকা কাবিন দিব, আর কি পারি না আর না পারি দিব 1 লাখ টাকা। তো বলছে যে আমি অনেক, আমার টাইম লাগবে, একটু সময় দেওয়া লাগবে আমাকে। তো 1 লাখ টাকা তো আমার আম্মু তো আসবে কিছুদিনের মধ্যে। আমি যদি বাইরে চলে যেতাম, আম্মু শুনতো যে ওই টাকা দিয়ে আমি বাইরে গেছি অন্য একটা বিষয়, তো আম্মু জানতো না যে আসলে আমি কি বিষয়ে গেছি। আমার আম্মু তাহলে একটু আমার উপর বিশ্বাসটা থাকতো, আম্মু কষ্টটা পাইতো না, কারণ এই টাকার জন্যই তো আমার নানির মরা মুখটা দেখেন এসে। তার জন্য চিন্তা করে এই ডিসিশন নিছে যে যাই তাহলে এখানে যে আম্মুরে মাসে মাসে টাকাটা পাঠাবো। 5 লাখ টাকা যদি না হয় কিছু টাকা দিয়েও আমি চলে আসবো, তারপর ঠিক মতন আমার আচ্ছা বাচ্চাটা। ঠিক আছে, আমরা আপনাকে মোটেও রায় দিচ্ছি না আপনি বিদেশ যান। আমার মনে হয় একজন শ্রোতাও আজকে অনুষ্ঠানের শুরুতে যেটা বলছিলাম যে আপনারা সিদ্ধান্ত দিবেন, একজনও আপনাকে বলবে না বিদেশ যাওয়ার জন্য। 1 লাখ যদি এখানে ভোট দেয়, একজনও বলবে না, আমি ডেফিনেটলি শিওর, কেউ বলবে না। আপনার মার জন্যই তো আপনি যেতে চাচ্ছেন। আপনার মা কবে আসবে দেশে? আম্মু পরশু দিন আসবে। আগামী পরশুদিন? জি। তো আপনার মার কাছে জিজ্ঞেস করে যান। আমার আম্মু মরে যাবে, আম্মুর সামনে যেতে পারবো না। কেন যেতে পারবেন না? আবার কালকে বাচ্চাটার কাছে আমি গেছিলাম, আমি শুনছি যে আর আপনি তো কয়দিন। নিজেও মা, আপনার সন্তান যদি এরকম ভুল করতো, আপনার সন্তান এরকম ভুল করে, আপনি তখন মা হয়েছেন, সুতরাং মার বিষয়টা আপনি বুঝতে পারবেন। পৃথিবীতে আল্লাহর কাছ থেকে সবচেয়ে বড় গিফট হচ্ছে মা হওয়া, এবং পৃথিবীতে একটা সন্তানের জন্য সবচেয়ে বড় গিফট হচ্ছে যার মা বেঁচে আছে। এর চেয়ে বড় গিফট আর কিছুই নাই। কিছু কিছু ব্যতিক্রম আছে, সেটা অন্য জিনিস। আপনি মা হিসেবে চিন্তা করেন তো আপনার সন্তান এইরকম একটা সিচুয়েশনে, এবং সে জেনে শুনে এরকম একটা মানে ভয়াবহ রকম জীবন বেছে নিচ্ছে শুধুমাত্র 5 লাখ টাকার জন্য। আপনি নিজে মানতে পারতেন সেটা? আমি কিভাবে বুঝাই আম্মুরে, আমি তো বুঝাইতে পারবো না। আপনি মাকে গিয়ে বলেন, মা এরকম করছি, আমার ভিসা টিসা সবকিছু রেডি আছে, তুমি যে সিদ্ধান্ত দিবা আমি সেটা মেনে নিব। আপনার মা যদি বলে তুই যা, তাহলে আপনি যাবেন, আমরা আর কেউ কিছু বলবো না আপনাকে।
তারপর কালকে আবার বাচ্চাটাকে আমি কিছুদিন আগে স্বপ্নে দেখলাম যে আমার বাচ্চাটার গাল কেটে গেছে। কালকে আমি পাগলের মতন ছুটে গেছি, চিনি না কোথায় বাসা, শুধু শুনছি বছিলা। পরে ওইখানে খোঁজাখুঁজি করতে করতে আমার ভাড়াও শেষ এক সময়। পরে হেঁটে হেঁটে খুঁজতে খুঁজতে হাত পা ব্যথা বানায় ফেলছি। রাত 9টা বেজে গেছে, তারপর বাসা পাই না। অনেক জায়গায় ফোন দিছি, বলে আমরা চিনি না। অনেক জায়গায় গেছি, আবার আদাবর আসছে, আবার গেছি, অনেকবার আসা যাওয়া করছি। পরে এক সময় যে আমাদের ফার্নিচার নিচে রুম চেঞ্জ করার টাইমে তখন ওই ভ্যান যে চালায় ওই আঙ্কেলকে ফোন দিছি। উনি যে অ্যাড্রেস দেয় শুধু ভুল হয়। ফোনে ফোনে বলে যে আম গাছ আছে, এটা আছে, ওইটা আছে, বাড়ি নাম্বার জানে না। সারা এলাকা কেরানীগঞ্জ খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে গেছি। 9টা বাজে তখন ওই বাসা আমি পাইছি। পরে যে মালিক তার সাথে আমার দেখা হয়। আমি বলছি ভাইয়া আমার এরকম, আমার বোন আছে, বাচ্চা আছে। পরে বলে কি হ্যাঁ এই বাসায় তো থাকে, কিন্তু আপনি কে? বলে আমি ওর মা। বলে আপনি মা মানে? তখন ওনাদের একটা সন্দেহ ঢুকে গেছে যে ওর মা তো বাহিরে থাকে, আমরা যেটা জানি। বলে আপনি কে? ওনারা আমার মনে করছে যে আমি মিথ্যা কথা বলে ওই বাসায় ঢুকে বাচ্চা নিয়ে নেব। পরে ওনারা আমার আটকায় ফেলছে ওইখানে কালকে। তারপর আমি কান্নাকাটি শুরু করছি, বিশ্বাস করেন ভাই ওটা আমারই বাচ্চা। পরে আপুরে ফোন দিছে, আপু বলে বের করেন আমাদের বাসা, আপনাদের বাসায় যে আমি ভাড়া নিছি, এখন যদি আমার বাসা থেকে কেউ হারা যাক এটার নিবে কে? পরে আপুর সাথে রাগারাগি হয়েছে, বলে ওরে বের করে দেন আমার বাসা। হ্যাঁ ঢুকতে দেয় না বাসার মধ্যে। আপনার বড় আপুর বাসায় এখন আপনার আগের হাজবেন্ড আছে? হ্যাঁ, ও যদি আজকে যদি ওরে তাড়াই দিত তাহলে আজকে আমার এই অবস্থা হতো না। আমি মানতে পারলাম না বিষয়টা ব্যক্তিগতভাবে, মানে দিস ইজ ভেরি আনফেয়ার। মানে এটা আপনার বড় আপু, আমি জানি না এটা জাস্টিস হলো কিনা, হয়তো আপনার জায়গা থেকে কোনো লজিক থাকতে পারে, বাট যেখানে ডিভোর্স হয়ে গেছে সেখানে আপনার বাসায় এখন পর্যন্ত ওনার হাজবেন্ডের থাকাটা এটা ওই যে কেমন? একা যে ভাড়া দিয়ে সে থাকতে পারবে না তার জন্য রাখছে যে একটা মেয়ে ওটা কি ওনার মানুষ নিজের কোথায়- বাসা? না, ওই তো মানুষের বাসা ভাড়া নিয়ে থাকে। বাট সেটার জন্য তো এইরকম একটা পরিস্থিতি যেখানে আপনি ডিভোর্স হয়ে গেছেন, আপনার অন্য একটা বিয়ে হয়ে গেছে, সেখানে না, সে কেন আমাকে ওইখানে আর কি ওদের বাসায় উঠতে দেয় না? আম্মু আসলে টাকার জন্য আমার চাপ দিবে, আমি ওরে দেখাই দিব, পরে একটা সমস্যা হবে। আপুই জানে আমি ভার ভিসায় যাব, তো ও জানে যে যাবো এই মাসে চলে যাব। বলছে যাক, ও চলে যাক। আর ও চায় না যে আমার বাচ্চার কাছে আমি যাই, গেলে তো আর বাহিরে আমি যাব না, পরে আম্মুরেও কি জবাব দিবে। তারপরে আমি কালকে ওই যাওয়ার পরে আমার তো রুমের ভিতর ঢুকতে দেয়নি। ওরা দুপুর 2টা বাজে চুলা সিলিন্ডার গ্যাস, ওখানে গ্যাস নাই। পরে সেই চুলা ধরায়া আর কি যেন বসায়া দুজন শুয়ে আছে। ছোট বোনটা 8 বছরের, দুজন একাই থাকে বাসায়। দুজন বলতে আপনার ছোট বোনটা ছোট বোন আর কে? আর আমার বাচ্চাটা। আর আপনার হাজবেন্ড, আগের হাজবেন্ড? ও চাকরিতে যায়। তার মানে বাসায় থাকে আপনার ছেলে, আর ওই আপনার ছোট বোন, বোনটা। 8 বছরের ছোট হ্যাঁ, বোন, হ্যাঁ। আর আপনার হাজবেন্ড। হ্যাঁ, বড় বোন সারাদিন। সবকিছু জানে, মানে হ্যাঁ আপনি সবকিছু জানে, আমি সব বলছি। জানার পরেও এইরকম পরিস্থিতি সেটা পারমিট করেছে? হ্যাঁ হ্যাঁ জি। ও শুধু ওই যে ও যদি চলে যায় তাহলে একা রুম ভাড়া দিতে পারবে না, ও বাসা ভাড়া দেয়, দুজনে মিলে থাকে, তার জন্য আর ওরা তাড়ায় না। কালকে 2টা বাজে চুলা ধরায় ওরা ঘুমাইছে। ছোট বাচ্চা তো 8 বছর বয়স, আর কি বুঝে। রাত 9টা বেজে গেছে, সেই চুলায় সেটা পুড়ে সারা বাড়ি ধোয়া হয়ে গেছে। তারপর আমি কান্নাকাটি করতেছি, আমার বোন আসছে কারে কারে নিয়ে আমারে মারার জন্য। তারপরে আরো মানুষ আসছে। পরে আমার বাসায় ঢুকতে দিবেন, ওরা গেট খুঁজছে, আর আমি ওদের ধাক্কা দিয়ে দৌড় দিয়ে চলে গেছি রুমের ভিতরে। যেয়ে দেখি যে আমার বাচ্চাটার গাল কাটা, মাথা কাটা। আমি স্বপ্নে যেটা দেখছিলাম, আমি পাগলের মতন কালকে সারাটা দিন খুঁজে রাত 9টা বাজে বাসাও খুঁজে পাইছি। একবার চলে যেতে চাইছিলাম, মনের ভিতরে যেন কেমন লাগছে। আমি কালকে 9টা বাজে যদি এখানে না থাকতাম, ওরা ওই ঘরে আগুন লেগে মারা যেত। 2টার থেকে আগুন জ্বলতেছে ঘরে। আমি যা ওরা বুকে জড়াই ধরি, ও ঘুমে থেকে উঠে যখন দেখছি আমার মুখটা আমার জড়াই ধরে কেউ শুকাই গেছে। 4 বছর বয়স, পরশুদিন হয়েছে, জন্মদিন গেছে। আমি ফোন দিই, কেউ আমার ফোন ধরে না। আমি অনেক কান্নাকাটি করছি, ফোন দিয়ে আমার কেউ একটু কথা বলে দেয় না। তারপর আমার বোন এসে আমার কোলে থেকে কেড়ে আমার ইচ্ছা মতন মারধর করলো, করে বাড়িওয়ালারে সাইডে নিয়ে শিখাই দিল যে বলবেন যে আপনার এই বাড়ি থেকে বের হন। আমি বুঝতে পারছি। পরে বাড়িওয়ালারা আমার সামনে ওরা হুমকি দিল, হুমকি দিয়ে বের করে তালা মেরে দিল আর চলে গেল। আর আমার ছোট বোনটা, আমার যে বোন, ওই যে ওর স্বামী যে ওই যে ইয়ে করে, নেতার ওইগুলো করে, পরে ওর আবার খুব পাওয়ার, এইগুলো নিয়ে একটু ইয়ে করে। ওরা আমার মারধর করে রাস্তার মধ্যে মারধর করছে, বাসায় করছে আবার বাইরেও করছে। মারধর করে আমি রাস্তায় পড়েছিলাম, বাচ্চাটারে নিয়ে চলে যেতেছে, আমি দৌড়াইতে ওরা গাড়িতে উঠে গেছে। আমি পাগলের মতন কালকে হয়ে গেছি, রাস্তায় পড়েছিলাম আধা ঘন্টা, কেউ একটা মানুষ ধরে নাই আমার। একজন বলে যে এই মেয়ে যদি মারা যায় আমাদের নামে কেস হবে, আরেকজন বলে ধরে মেডিকেলে নেন, বলে আপনি নেন, কেউ ধরে না। পরে একটা মহিলা এসে মাথায় পানি দিয়ে পানি খাওয়ায়, পরে আমার বলে মা তুমি যেখান থেকে আসতে চলে যাও।
আমি পাগলের মতন রাস্তায় আমার যেভাবে মারছে, আমার শরীরে একটু বল ছিল না। আমি রাস্তায় হাঁটতে হাঁটতে আবার পড়ে গেছি, আর একটু হলে ট্রাকের নিচে পড়তাম। ট্রাকটা থেমে গেছে, নাহলে কালকেই মারা যেতাম। তারপরে বসিলার একটু সামনে যে আমি সিএনজি থামাই, আমার কেউ নেয় না। সবাই আমার অবস্থা দেখে ভাবে কি আমি পাগল। একজন বলে ভাই এটার উঠে না, পরে সমস্যা হবে। আমি বলি ভাই আমি পাগল না, আমার একটু গাড়িতে উঠান। অনেক রাত হয়ে গেছে, তখন আমার কেউ গাড়িতে উঠায় না। একটা সিএনজিতে উঠছি, উঠার পরে কান্না দেখে একজন বলে কি এর নামান, এই ব্রিজে এখনই নামান, পরে কোন সমস্যা হবে আমাদের পুলিশ ধরবে। আমার অবস্থা খুব খারাপ ছিল কালকে, আমার খুব মারধর করছে, সবাই মনে করছে আমি রাস্তার পাগল মেয়ে। আর আমি যেটা বলি, আমার বোনের জন্য আমার জীবনটা নষ্ট হয়ে যায়। আগে মানুষ বলতো যে ভাই ভাইরে খুন করে, বোন বোনের সংসার নষ্ট করে, বিশ্বাস করতাম না। কিন্তু আমার লাইফ দেখে এখন আমার মন দায়ী। আমার বাচ্চাটারে যেন আমি থাকতে পারতাছি না। আমি আর কিচ্ছু চাই না, আমার বাচ্চাটাকে চাই। আমি কালকে পাগলের মতন কান্না করলে আমার কেউ একটু কোলে দেয় নাই। কি বলার আছে, আমরা মানে কি বললে আসলে এই পরিস্থিতি থেকে ওকে বোঝানো সম্ভব যে ওর সামনে জীবনটা সুন্দর। আমরা আসলে কিছু পজিটিভ জিনিসকে আমরা দেখতে পাই। যদি আপনি আমাকে একটু সুযোগ দেন প্লিজ। সেটা হলো যে একটা কাজ করি, ছোট্ট একটা বিরতি নেই। আলিফা এখনো স্ট্যান্ড বাই স্টুডিওতে, রাত 1টা বাজে, এবং কয়েকটা কথা বলার আগে পুরো গল্পটার একটা সামারি আপনাদেরকে দিতে চাই। আলিফার জন্ম হয়েছে এমন একটা ঘরে যেখানে বাবা ছিল না বলতে গেলে। জন্মের পরে বাবাকে পায়নি সে অর্থে। ওরা 4 বোন। প্রথম বোন যে এখন ব্যবসায়ী, একটা ছোটখাটো দোকান আছে। তারপরের মেঝো বোনটাই হচ্ছে ও, এবং তারপর আরো 2 বোন আছে। ওদের 3 বোন এখন বিবাহিত, এবং না 3 বোন না 2 বোন অ্যাকচুয়ালি, কারণ বড় বোনটার এখনো বিয়ে হয়নি। ওর ছোট বোন মানে আলিফার ছোট বোনটা এখন বিবাহিত। আলিফার জীবনে এমন একটা সময় গেছে ছোটবেলাতে যখন সে বাবা মায়ের স্নেহ আদর বলতে কিছুই পায়নি। নানুর কাছে বড় হয়েছে। ওই সময়টাতে শুধু ভালো থাকার জন্য, যখন সে বিয়ে বোঝে না, ভালোবাসা বোঝে না, তখন এমন একটা ছেলের পাল্লায় সে পড়েছিল যে ছেলেটা তাকে জীবনে সুখী করতে পারেনি। এবং ছেলেটার অভ্যাসই ছিল, আলিফার কথা যদি মেনে চলি বা আলিফাকে যদি বিশ্বাস করি, ছেলেটার অভ্যাসই ছিল যে মেয়েদেরকে পটানো, মানে আলিফার কথা যদি আমরা সত্য বলে ধরে নিই। কিন্তু এর বাইরেও কথা আছে, কারণ আমি সবসময় বলি একজন মানুষকে যখন একজন মানুষ অ্যাকিউজ করে, ওটাই সত্য বলে মানাটা আইনত উচিত নয়, লিগেলি উচিত নয়, মানবিকভাবে উচিত নয়, কারণ ওই মানুষটারও ভাষ্য থাকতে পারে। সুতরাং সেই দিক থেকে বিশ্বাস করবেন কি করবেন না একান্তই আপনার ব্যাপার। কারণ আলিফা 11 বছর বয়সে ওই ছেলেটাকে বিয়ে করে। বিয়ে করার পরে সে এরকম অনেক অভিযোগ পেয়েছে, এবং অভিযোগের প্রেক্ষাপটে গায়ে হাত তোলা, নেশা করা, এরকম একটা সময় গিয়ে জীবন যখন অতিষ্ঠ, তখন ওই ছেলেটাকে ছেড়ে সে একটা নতুন জীবনের উদ্দেশ্যে আরেকটা ছেলের সঙ্গে পাড়ি জমায়। সেই ছেলেটা হচ্ছে সেজান। এবং সেজানের নামটা আমি অনুষ্ঠানে কোনো হাইড করিনি, কারণ সেজান তার বর্তমান হাজব্যান্ড, এবং সে খুব ভালো ছেলে। ভালো ছেলে কেন বলছি সেটার একটা বিশেষ কারণ আছে, আমি একটু পরে বলবো। এবং সেজানের সাথে তার যে সম্পর্ক, সেজান সেখানে খুব বীরত্বের পরিচয় দিয়েছে, এবং এত ভালো ভাবে পরিচয় দিয়েছে, কারণ যখন তার কোথাও কোনো আশ্রয় হচ্ছিল না, তখন এরকম একটা গ্রামীণ পরিবেশে সালিশের মধ্যে তাকে বউ হিসেবে স্বীকৃতি দেয়া, একটা বাচ্চা সহ, এটা চারটিখানি কথা নয়। এবং সেখানে সেজান নিজেও বিবাহিত না। তো সেদিক থেকে সেজানকে স্যালুট। এই অনুষ্ঠান থেকে আমি অবশ্যই তাকে সম্মান জানাতে চাই। সেজানের বিশেষ কিছু পরিচয় আছে, সেটা আমি এখানে রিভিল করব না। সেজানের সাথে অনুষ্ঠানের শুরুতে আমার কথা হয়েছিল। সে কিভাবে জানি নাম্বারটা জোগাড় করেছে, করে অনুষ্ঠান শুরু করার আগে সে আমাকে ফোন দিয়েছে, এবং সে আমাকে বিশেষভাবে রিকোয়েস্ট করেছে তার বউ, মানে আমাদের আজকের যে আলিফা, তাকে বোঝানোর জন্য যে সে যেন দেশের বাইরে কোনোভাবেই না যায়। দরকার হলে সেজান যেভাবেই হোক না কেন পয়সা করি গায়ে গতরে খেটে তাকে সে টাকা দেবে, তার মায়ের যে টাকাটা তার কাছে রাখা ছিল সে টাকা যাতে সে ফেরত দিতে পারে। এবং সে খুব ভালো ছেলে, নো ডাউট। সে আমাকে যে কথাগুলো বলেছে এবং আজকে আলিফা সামনাসামনি বসে যে কথাগুলো বললো, সেগুলোর মধ্যে হুবহু মিল আছে। আমি আলিফা, আপনার জীবনে যে ঘটনা ঘটে গেছে সেখানে যদি আপনি দেখতে চান, খারাপ মানে এক্সট্রিম লেভেলের খারাপ ঘটে গেছে, হ্যাঁ, কিন্তু আপনার জীবনে কিছু কিছু ভালো জিনিস আছে। এগুলো যদি আপনি দেখেন তাহলে অনেক সময় আপনার মনে হয় দুঃখগুলো মিটিগেট করা সম্ভব। নাম্বার 1, আপনার বয়স এখন কত? মাত্র 18 বছর। 18 বছর জীবনের জন্য কিছুই না।
তার মধ্যে ভোটার আইডি কার্ডও আমার করা হয়েছে যে আমার বয়স এখন বর্তমান 25 বছর। ওইটা আপনি কারেকশন করতে পারবেন, সমস্যা নেই, ঠিক আছে। ওইটা হয়তো আপনি গভর্নমেন্টকে অ্যাপ্লাই করলে আপনার সিচুয়েশন পুরোটা বুঝিয়ে যদি অ্যাপ্লাই করেন তাহলে হয়তো কারেকশন করা যাবে। আপনার 18 বছর বয়স, তার মানে আপনার জীবনের এখনো বলা যেতে পারে 4 ভাগের 1 ভাগও যায়নি, বিশাল একটা জীবন সামনে পড়ে আছে। 2 নম্বর হচ্ছে এত কিছুর পরও আপনার জীবনে একটা ভালো মানুষ আছে। আমি এরকম গল্প পাই আমার জীবন গল্পে, যে একটা মেয়ের ঘর থেকে পা ফেলার মতো জায়গা নেই, আপনার জীবনে অ্যাটলিস্ট সেজানের মতো মানুষ আছে। সে তো আপনাকে ছেড়ে যায়নি, আপনি বলেন, মুখ দিয়ে বলেন, সে কি খোলামেলা সব বলতে পারেন। হ্যাঁ, সে হয়তো চাপের মধ্যে আছে তার ফ্যামিলি থেকে, জি। সে হয়তো আপনাকে সাপোর্টটা দিতে পারে না যতটুকু সাপোর্ট দেয়ার, কিন্তু সে তো আপনার জীবন থেকে সরে যায়নি, গেছে কি? না। সে আপনার জীবন থেকে সরে যায়নি এবং আপনাকে সে সাপোর্ট দিয়ে যাচ্ছে, মানসিক সাপোর্ট দিয়ে যাচ্ছে সবসময়। তার আর্নিং পজিশন আমি জানি, যেহেতু সে মিডিয়াতেই কাজ করে, তার জায়গা থেকে সে কি পরিমাণ ইনকাম করে সেটা আমার মোটামুটি জানা আছে। এতটুকুর পরও সে আপনাকে অভয় দেখাচ্ছে যে আপনার পয়সাগুলো সে দিয়ে দিবে আপনার মার জন্য, যেটা করার দরকার। আপনারা 2 জন মিলে পরিশ্রম করে একটা মাকে ভালো রাখতে পারবেন না? পারবো, কিন্তু এটা অনেক সময় লাগবে। কে আমি বলছে? আপনার মা বাংলাদেশে আসলে কি করতো আমাকে এটা বলেন। টাকাটা থাকলে এখন তো কিছু একটা তো করতে কি পারতো। করতো? 5 লাখ টাকা দিয়ে কি হতো? কিছুই হতো না। দেখা যায় কিছু একটা হতো তো। কিছুই হতো না। 5 লাখ টাকা দিয়ে কিছুই হয় না। আজকালকার যুগে 5 লাখ টাকা আজ থেকে 10 বছর আগে 5,000 টাকা সমান। এই 5 লাখ টাকা দিয়ে ঢাকা শহরে না হতো একটা দোকান, না হতো কোনো কিছু। হ্যাঁ, আপনি বলতে পারেন যে 5 লাখ টাকা ব্যাংক ইন্টারেস্ট, ব্যাংকে রাখলে কিছু টাকা পয়সা পেত। ব্যাংকের ইন্টারেস্ট সম্পর্কে আপনার কোনো আইডিয়া আছে? কয় টাকা পায়? নাই, আইডিয়া নাই। 5 লাখ টাকা দিয়ে কিছুই হতো না। 5 লাখ টাকা থাকলে কি হতো আমি সেটা বলতে পারি। হ্যাঁ, 5 লাখ টাকা যদি ব্যাংকে থাকতো একটা মনোবল, যে এতদিন যাবত পরিশ্রম করেছি, আমার যদি বিপদ আপদ আসে, আমার পকেটে কিছু টাকা আছে, আমি বিপদটা যেভাবে হোক মোকাবেলা করতে পারবো। কিন্তু বিষয়টা তো এরকম হয় নাই যে এই টাকাটা না হলে আপনার মা মারা যাবে, এই টাকাটা না হলে আপনার মার ক্যান্সারের ট্রিটমেন্ট হচ্ছে না, এই টাকাটা না হলে আপনার মার চোখে দেখতে পাবে না। বিষয়টা তো এরকম না। আম্মুর তো কোনো ছেলে নাই, পরে আমার বড় বোন যে কে দেখবে বলছে তার আপনার? কোনো কে বল? আপনি আছেন তো, আপনি 18 বছর বয়স, আপনি দেখতে শুনতে মাশাআল্লাহ সুন্দরী। আপনার জীবনে এখন পর্যন্ত যে মানুষটা আছে সেজান, হি ইজ এ ভেরি গুড বয়, এবং আপনাদের এখন পর্যন্ত নতুন কোনো প্ল্যানিং নাই বাচ্চা কাচ্চার। আপনার একটা মাত্র ছেলে, 4 বছর বয়স, সে তার আগের বাবার না, কাছে আছে। সেজান বলছে যে বাচ্চাকে নিয়ে বলবো কি যে তোমার মা প্রতি মাসে ওর জন্য 10,000 টাকা করে দেয়, সেটা আমি দিয়ে আমার মাকে বলবো যে এটা ওর নানি দিছে ওর জন্য, তাহলে আমার মা রাখতে পারে। আচ্ছা, তাও তো একটা ব্যবস্থা করার চেষ্টা করতেছে আপনার কাছে নিয়ে আসার জন্য, তো করতেছে ওরা না? দেয় না তো। একটু ধৈর্য তো ধরতে হবে। মাত্র 3 মাসে যদি আপনি এত কিছু চান তাহলে কিভাবে হবে? আপনার জীবনে কত বড় বড় ঘটনা ঘটে গেছে, এটা তো আপনি মানবেন। আপনি দেখেন, যদি এরকম হতো যে 5 লাখ টাকার জন্য আপনার মায়ের ট্রিটমেন্ট হচ্ছে না, আমরা যেভাবেই হোক এই 5 লাখ টাকা আমাদেরকে ম্যানেজ করতে হবে। কিন্তু বিষয়টা কি, আপনার মা এসে শুধু একটু ভালো থাকবে, তাই তো? আপনার মার তো বয়স হয়ে গেছে, একটু ভালো থাকবে, এই তো। এটা আম্মুর কোনো স্থান নাই তো, আমার বড় আপু তো আম্মুকে নিবে আপনি না। দিবেন। আমি আমার নিজেরই তো থাকার জায়গা নেই, আমি আপনি সেজানের সেজান, বাড়ি আমি থাকি। বলি, আপনি সেজান, আপনারা 2জন মিলে পরিকল্পনা করেন। সেজান বলছে অনেক টাইম লাগবে, আমার সময় দিতে হবে, অনেক সময় চাই আমার কাছে, আমি কিভাবে দিই? আমি তো বর্তমান আমার মাকে আমার বাঁচাইতে হবে। আমার সন্তানটার অবস্থা খুবই খারাপ, 4 বছরের বাচ্চা, তারে দেখতে দেখা যায় 1 বছরের বাচ্চার মতন, এত সুখ হয়ে গেছে। ওকে, ফাইন, আমি সেজানকে ফোন দিতে চাই পর্যায়ে। একটু স্টেপ, একটু হোল্ড। হ্যালো হ্যাঁ, ফুলকো। সেজান, আমি কি প্রিয়া? হ্যাঁ, কি অবস্থা ভাইজান? এই তো ভালো আছি। আমি তো অনুষ্ঠান শুরুর আগে আপনার সঙ্গে একবার কথা বলেছিলাম, তো এখন মনে হলো যে একটু অনুষ্ঠানের মাঝখানে আপনার সঙ্গে একটু কথা বলা দরকার। আমি একদম শেষের দিকে চলে আসছি। আমার শুধু একটা বিষয় একটু জানার দরকার সেজান। আপনি যে বিষয়গুলো নিয়ে কথা বলেছেন সেগুলো সবই সঠিক, এগুলো আলিফা বলেছে। আলিফা ইনফ্যাক্ট আমার সামনেই বসে আছে। আলিফার একটা অনেক বড় অনিশ্চয়তা জায়গা, যেটা আমি ওকে বোঝানোর চেষ্টা করছিলাম যে ওর মাকে ভালো রাখাটাই মূল কথা, এবং সেটা সে বাংলাদেশে আসার পরে যদি 5 লাখ টাকা না পায় সেটা সে কষ্ট পাবে, ঠিক আছে, কিন্তু ওর মা তো এই টাকাটা সেভ করেছে তার ভালো থাকার জন্য, বাংলাদেশে এসে যাতে কষ্ট না করতে হয়। তো সেটা যদি আলিফা ব্যবস্থা করতে পারে, বা আপনারা 2জন মিলে যদি একজন মানুষকে ভালো রাখতে না পারেন, মানে আপনার শাশুড়িকে যদি ভালো রাখতে না পারেন, তাহলে বিষয়টা কেমন হলো? তো সেটা যদি আপনি এনশিওর করেন যে আপনি এবং আলিফা, আপনারা যেভাবেই হোক না কেন, গায়ে গতরে খেটে হোক, পরিশ্রম করে হোক, ওনার মাকে মানে আপনার শাশুড়িকে ভালো রাখবেন, এটুকু কি আপনি নিশ্চয়তা দিতে পারেন? বা এটার জন্য কি আপনার অনেক বেশি সময় লাগবে? যদি লেগে থাকে সেটা কেন আসলে? না, আসলে ওইভাবে সময় না লাগারই কথা। হুম, এটা হচ্ছে আম্মুর সঙ্গে একটু কথা বলা দরকার, সেক্ষেত্রে মানে আমার শাশুড়ি আম্মা। আচ্ছা, সেটা হচ্ছে উনি যেহেতু 15 দিন পর হয়তো আসবে, হুম, তো 12-15 দিনের মধ্যেই চলে আসবে। তো আসলে ওনার তো একটা চাওয়া পাওয়া কিংবা মতামত থাকতে পারে। আচ্ছা, কারণ আমি যেটা বিশ্বাস করি যে উনি যেহেতু গুরুজন, হুম,
আমি সবদিকে ঠিক আছে, তুমি থাকতে চাই, ওকে ভালো রাখো। না সেজান, আমার একটা বিষয় আপনার কাছ থেকে স্ট্রিক্ট কথা দরকার, সেটা হচ্ছে যে আপনার শাশুড়ি যদি দেশে ফিরে, উনি তো নিঃস্ব হাতে ফিরবেন, সেক্ষেত্রে আপনি এবং আপনার ওয়াইফ মানে আলিফা দুজন মিলে কি ওনার ভরণ পোষণটা নিতে পারবেন? হ্যাঁ, হতেই পারে, অসুবিধা কিছু। এটা আপনার পক্ষে সম্ভব কিনা? কারণ আপনি যেহেতু মনে করছেন যে আপনার ওয়াইফ এটা একটা বিশাল লস করে ফেলেছে তার শাশুড়ি তার মায়ের জায়গাটা থেকে, এবং আপনাদের দুজন মিলেই এখন সেই লসটা পূরণ করা উচিত, এবং সেটা আপনি ইনস্ট্যান্টলি নিতে পারবেন। আমার তো মনে হয় আলিফা সমস্যার সমাধান হয়ে গেল, সে তো এখানে ওয়ার্ড দিচ্ছে যে সে তার শাশুড়িকে সাপোর্ট দিবে, সেখানে আপনি কেন এত অনিশ্চয়তা তার বলতে? টাইম লাগছে, সেই বললো যে আমার একটু সময় দিতে হবে, টাইম লাগবে। সময় দিতে হবে। ব্যাপারটা যদি এরকম হয় যে তার পকেটে সামর্থ্য আছে তারপরও সে করছে না, সেটা কিন্তু অন্য জিনিস। আর একটা যেটা হচ্ছে না, তার হ্যাঁ, সামর্থ্য তার নেই। জন্যই বলছিলাম যে আমি কিছুদিনের জন্য বাইরে যাই, তারপর আর যাওয়ার দরকার নেই। ব্যাপারটা কিন্তু কিছুদিনের জন্য না, ব্যাপারটা হচ্ছে আপনি এমন একটা জায়গায় যাচ্ছেন যেটা সম্পূর্ণই অনিশ্চিত একটা জগৎ। ব্যাপারটা কিন্তু কিছুদিনের জন্য না। আপনি যদি এরকম একটা কাজে যেতেন যেটা একদম 100 শিওর শট, সেটা নিয়ে হয়তো আপনার হাজবেন্ড আপত্তি করতো না। আপনার যেহেতু হাজবেন্ড, তার মতামত থাকতেই পারে, কিন্তু আপনি এমন একটা ভিসা নিয়ে যাচ্ছেন বা এমন একটা জায়গায় যাচ্ছেন যেখানে আপনার 2 পয়সা লাগছে না এবং উল্টো আপনাকে টাকা সাচ্ছে, এবং যেখানে অহরহ এরকম বিপদ ঘটছে, সেখানে কিন্তু এরকম একটা ভয়াবহ ঘটনা ঘটতেই পারে। ওইটা হলো, Risk আছে? কিন্তু হ্যাঁ, বাচ্চাটা নিয়ে আমার বাচ্চাটার অবস্থা খুবই খারাপ, ঠিক মতন খায় না, ঠিক মতন ওর কোনো যত্ন নেই। আপনার বাচ্চাটা এখন যে অবস্থার মধ্যে আছে সেটা একটা সিচুয়েশনাল কজ। আপনার বাচ্চাটাকেও সেজান নিতে চেয়েছে, অস্বীকার কিন্তু করেনি, সে কিন্তু ফোনে আছে। একটু সময় লাগবে, এটুকুর জন্য তো আপনাকে ধৈর্য ধরতে হবে। আমি এতটুকু Sure. বলতে পারি না, যেহেতু একটা ঘটনা ঘটায় ফেলছি আমরা, যেটা ঘটে গেছে, তাই না? জি তো ওই একটু ধৈর্য করতে হবে, কারণ ওর আগের হাজবেন্ড কিংবা ওর বোনরা ওরা একটু রেগে আছে আর কি, তাই না? জি তো হুট করে চাইলে দিকে যাবে না, ওরা ভাবে যে বাচ্চাটা ইনজিওর হবে আমাদের কাছে, কিন্তু ভালো থাকবে না হয়তো। জি এগুলো যখন আম্মু আসবে, এখন শাশুড়ি মা, তো সেগুলো হচ্ছে কথাবার্তা বলে সব হয় না, সামাজিক ভাবে ভালোভাবে সবকিছু হয়। উনি যেভাবে সহজভাবে এটা নিতেছে, আসলে এটা সহজভাবে না। আমার মা আসলে এটা জীবনে মানবে না। এক তো তার টাকা আমি নষ্ট করে ফেলছি, আবার দ্বিতীয় একটা বিয়ে করছি, সে তো এটা মেনে নিবে না। তো আপনার মা কি তাহলে এটা মানবে যে আপনি বার ভিসা নিয়ে দেশের বাইরে গেছেন? না, আম্মুকে মিথ্যা কথা বলে যেতাম, কারণ আম্মু তো আমার বিশ্বাস করে এই টাকাগুলো দিছিল। আম্মুকে মিথ্যা কথা বলবেন আর আম্মু একসময় বুঝবে না বিষয়টা? না, এই মিথ্যাটাই তো প্রতারণা, তাই না? সবচেয়ে ভাই বিষয়টা হচ্ছে আমরা প্রতারণা থাকতে চাই না আর কি। না, প্রতারণা তো অন্য জিনিস, প্রতারণা তো আছেই। আর ও লাইফের রিস্কটা কি নিচ্ছে? একটা হচ্ছে যে মাকে না হয় মিথ্যা কথা বললো, মা না হয় কনসিডার করে দিল, কিন্তু ও রিস্কটা কি নিচ্ছে? কত ভয়াবহ একটা রিস্ক নিচ্ছে, তাই না? এইটাই তো হচ্ছে মূল জায়গা। সচেতন নাগরিক হিসেবে এটা আমরা চাই না, এটা আমরা কোনোভাবেই চাই না যে আমার ওয়াইফ। সেজান ফোনে আছে। আপনি এখন স্টুডিওতে লাখ লাখ মানুষ আপনাকে শুনতেছে, আপনি যদি সেজানের এগেইনস্টে কোনো কমপ্লেইন থাকে আপনি করতে পারেন। প্রথম কথা হচ্ছে আমার দৃষ্টিকোণ থেকে হিজ আ হিরো, কজ নইলে সে এরকম হাজার হাজার মানুষের মধ্যে পুরো গ্রামটাকে এক সাইড করে দিয়ে আপনাকে সে একসেপ্ট করতো না। এটা আপনি স্বীকার করেন আর নাই করেন না, আমি নিজেকে চিন্তা করলেও আমার এত সাহস নাই। আর দ্বিতীয় কথা হচ্ছে, সে অবিবাহিত একটা ছেলে, আমি বারবারই জায়গাটা নক করছি, তার পারিবারিক জায়গা থেকে আপনি যতটুকু সাপোর্ট পেয়েছেন আলহামদুলিল্লাহ, যতটুকু পান নাই ওটুকু আপনার কষ্টের জায়গা, ঠিক আছে। কিন্তু ও আপনার ভালোর জন্য এখন পর্যন্ত কিন্তু এটা বলতেছে যে আপনাকেও সাপোর্ট দিবে, মানসিকভাবে দিবে, আর্থিকভাবে। আমি জানি ওর পেশাটা কি, সেখানে কত টাকা ইনকাম হয় সেটাও আমার জানা আছে। ও যদি রেগুলার একটা জবে থাকতো তাও একটা কথা ছিল যে ও যে কয় টাকা পয়সা ইনকাম করে সেটা আপনাকে দেয় না। ও যে পয়সাটুকু ইনকাম করে সেটুকু আপনাকে যে কোনোভাবেই হোক সাপোর্ট দেওয়ার চেষ্টা করতেছে এবং করবে। সেখানে আপনার যে জিনিসটা এই মুহূর্তে প্রয়োজন সেটা হচ্ছে ধৈর্য। আপনি তো ইচ্ছা করে ভুলটা করেননি, আপনি তো এই পয়সাটা আপনার হাজবেন্ডকে দেননি, দিয়েছেন আপনার আগের হাজবেন্ড, আপনার নিজের বোনকে দিয়েছেন। তো নিজের বোনকে কে পেটে ধরেছে? আপনার মা পেটে ধরেছে। অ্যাটলিস্ট তাকে ফেস করতে দেন, আপনার বোনকে তার মাকে ফেস করতে দেন, যে টাকাটা সে নিয়েছে তাকে ফেস করতে দেন, দেখেন সে কি আনসার দেয়। আর এত কিছুর পরে, এত ঘটনা জানার পরে সেজানকে যদি আপনার মা সাপোর্ট না করে তাহলে আপনার মা ভুল করবে। এটা আমি খুব দ্ব্যর্থহীন কণ্ঠে বললাম, যদি সে আপনাকে বিন্দু মাত্র ভালোবাসে। আমার বড় বোন অনেক খারাপ খারাপ কথা বলছে। আমি বড় বোনের জায়গায় যেতেই চাচ্ছি না, আমি আপনার মায়ের জায়গাটাই থাকতে চাই। দেখুন আপনার কি অবস্থা ছিল, আপনার থাকার কোনো জায়গা নাই, সেই অবস্থায় একটা ছেলে আপনাকে সাপোর্ট দিয়েছে, যেভাবেই দেখ না কেন। তো সেই জায়গাটা যদি আপনার মা বুঝতে পারে যদি আপনাকে সাপোর্টটা না দেয়, তাহলে এটা আপনার দুর্ভাগ্য মনে করে নিতে হবে। মার বিরুদ্ধে কোনো কমপ্লেন নাই, এটা আমার দুর্ভাগ্য। দেখেন আজকের অনুষ্ঠানে আমি এত কথা বলছি, এত কাউন্সিলিং এর জায়গা আমার কখনোই ছিল না আমার অনুষ্ঠানে। আপনি আসছেন বিকজ অফ একটা সাজেশনের জন্য, দ্যাটস ওয়াই আমি এত কথা বলছি। এবং সেজানো যখন অনুষ্ঠানটা শুরু হয় তখন আমাকে ফোন করে একটা কথাই বলেছিল, ভাইয়া ওকে প্লিজ বোঝান যে ও যাতে দেশের বাইরে এইভাবে না যায়, বার ভিসা নিয়ে ও যাতে না যায়।
ভাইয়া সেটা হলো আমি বাচ্চাটা চাই ভাইয়া, আমি পাগল হয়ে যেতেছি একেবারে। বাচ্চাটা আপনার কাছে আসবে, নিশ্চয়ই আসবে। আপনি মা, লিগ্যালত আইনত বাচ্চাটার অধিকার না, সম্পূর্ণ। সবাই বলে যে আমার বিয়ে হয়েছে, এখন বাচ্চার কোনো অধিকার নেই। কে আমার। বলছে আপনাকে? সবাই বলে এটা নিয়ে, সবাই বলে? কালকে আপনি- এগুলো বলে মারধর করছে সবাই। আপনি এভাবে যায়েন না, এভাবে যায়েন না। আমি যত জানি সেজানের সঙ্গে আপনার আগের হাজবেন্ডের কথাবার্তা হয় মাঝে মাঝে। সেজান হয়তো কথা না, তো তাহলে আমার মনে হয় যে আপনি নিজে থেকেও একটু ওনাকে বোঝান, কনভিন্স করার চেষ্টা করেন। বাচ্চাটাকে বোধহয় আপনাদের ফ্যামিলি থেকে একটা প্রবলেম হচ্ছিল, যে কারণে ওকে দেওয়া, আগের হাজবেন্ডকে দেয়া। তো যেহেতু আপনার জায়গা থেকে একটা সাপোর্ট আছে এবং ও বাচ্চা ছাড়া আসলে থাকতেও পারবে না, আর এবং কোনো মায়ের পক্ষে আসলে সম্ভব না, তো সেক্ষেত্রে আমার মনে হয় যে আপনি আপনার ওয়াইফকে একটু ভালো করে কাউন্সিলিং করেন যে কিভাবে ওকে ফিরিয়ে নিয়ে আসা যাবে। আর যেহেতু ওর আগের হাজবেন্ডের সঙ্গে আপনার যোগাযোগ আছে, তাকেও একটু বলেন যে একটু ভদ্রচিত ব্যবহার করতে, যাতে করে ওর সাথে এই ধরনের খারাপ আচরণ না করে। হ্যাঁ, তো এখানে আপনার আসলে মানে আপনি যতটুকু করবেন ততটুকুই আমি মনে করি এটা একটা সোয়াবের কাজ। আর মানে আপনাকে বোঝানোর আমার কিছুই নাই, কারণ আপনি যথেষ্ট বোঝেন এবং আপনি গণমাধ্যমে মোটামুটি একটা প্রভাবশালী জায়গাতে আছেন। তো আমি পুরো পরিচয়টা রিভিল করছি না। তো সেই জায়গা থেকে আসলে আমি মনে করি যে আপনার একটা বড় সাপোর্ট এবং জোর না করে ওর হাতটা ধরে রাখা সবসময় এখন প্রয়োজন। কারণ মাত্র 18 বছর বয়স, এই বয়সে ও যে কোনো ভুল সিদ্ধান্ত নেবে, ব্যাপারে কোনো সন্দেহ নাই। স্টিল অনেকগুলো ভুল সিদ্ধান্ত নিয়েই ফেলছে। হ্যাঁ, তো আমার মনে হয় যে আসলে আমার চেয়ে আপনার জায়গাটা অনেক বেশি শক্তিশালী অ্যাজ এ হাজব্যান্ড হিসেবে। হ্যাঁ, আর আমি জানি না আপনার জায়গা থেকে কতটুকু কঠিন। ওর থাকার জায়গাটা এনশিওর করাটা কিন্তু খুব জরুরি। ওর কিন্তু ও খুবই ভার্নারেবল। ও কখনো এখানে থাকছে, কখনো বন্ধুর বাসায় থাকছে, কখনো বান্ধবীর বাসায় থাকছে, এরকম করে একটা সময় বড় একটা বিপদে পড়ে যাবে। সো আমার মনে হয় যেটাই হোক না কেন, আপনার ফ্যামিলিতে থাকতে না পারলেও আপনার এটা নৈতিক দায়িত্ব এবং সামাজিক দায়িত্ব আপনার স্ত্রীর সামাজিক নিরাপত্তা দেয়া। এটা আপনি কিভাবে দেবেন আমি জানি না, বাট এটা আপনার দায়িত্ব এবং লিগালি দায়িত্ব। এটাকে আপনার এনশিওর করতেই হবে বাই হুক অর ক্রুক। এই মুহূর্তে আপনার সেটা করা উচিত। সো আমার জায়গা থেকে শুধু এটুকুই বলার আছে, এছাড়া আর কিছু বলার নেই। থ্যাংক ইউ সেজান, প্রয়োজন হলে আপনার সঙ্গে পরে কথা বলবো। সো দিস ইজ ইট, বাকিটুকু আপনারই সিদ্ধান্ত, কারণ এই অনুষ্ঠানটা শেষ হওয়ার পরের কোনো রাইট নাই আপনার সঙ্গে আমার যোগাযোগ করার বা আপনাকে বোঝানোর। আমার যতটুকু বলার আমি বলেছি, এরপরে আপনি যে সিদ্ধান্ত নেবেন সেটা একান্তই আপনার সিদ্ধান্ত। ভাইয়া বাচ্চাটা যদি পাই তাহলে আর কোনো ভুল সিদ্ধান্ত নিব না। এটা আপনার ইমোশনের জায়গা থেকে আপনি বলছেন, এবং এই ইমোশন খণ্ডানোর কোনো পলিসি আমার জানা নাই, কারণ এই ইমোশন মায়ের ইমোশন। এই ইমোশন পৃথিবীর শ্রেষ্ঠতম ইমোশন, এবং এই ইমোশনে আমি আপনাকে কিছুই বোঝাতে পারবো না, পৃথিবীর কোনো মানুষ বোঝাতে পারবে না। কারণ কিভাবে পাবো আমার বাচ্চাটা? আপনি বাচ্চাটা পাবেন আমি জানি না, এটা সৃষ্টিকর্তাই ভালো জানে। আপনি শুধু ধৈর্য ধরেন, আল্লাহর কাছে প্রার্থনা করেন, আপনার বাচ্চা আপনার কাছে ফিরে আসবে। এবং আমি আপনাকে ধৈর্য ধরতে বলবো, আপনাকে ইবাদত করতে বলবো, আর একই সাথে এইরকম একটা ভুল সিদ্ধান্ত না নিতে বলবো। কারণ আপনি একটা নরক থেকে বাঁচার জন্য আরো একটা বড় নরকে ঝাঁপ দিচ্ছেন। এটা কখনোই কোনো সমাধান হতে পারে না। দিস ইজ দ্য এন্ড অফ দ্য স্টোরি। এবং মনে করেন যে আপনার বাচ্চাটা কোন একটা জায়গায় আছে, ভালো আছে, প্রতিদিন বোঝান। আমি জানি এটা খুব কঠিন, এটা মাকে কাউন্সিলিং করার কোনো ভাই সামর্থ্য একটা আমার নেই। মাস এরকম বুঝাইছি কিন্তু হয় না, পারি না তো। আমি জানি আপনি পারবেন না, কারণ এটা তো আসলে ও তো ভালো নেই, ওর তো প্রতিটা দিন ও মার খায় আমার ছোট বোনটার হাতে। শরীরে জায়গায় জায়গায় কেটে গেছে, সেদিন কেচি দিয়ে মাথাটা কেটে ফেলছে। আর সারাদিন ওই দুইটা বাচ্চা একা থাকে ওই বাসাটার মধ্যে, বাইরে চলে যায়, খুঁজে নিয়ে আসে বাসা থেকে। আমি এই ফিল্ডের জায়গায় অত্যন্ত অসহায়, এখানে আমি কিছুই বলতে পারবো না। এই কাউন্সিলিং এর জায়গায় আমি রিয়েলি মানে স্পিচলেস। এখানে যা বলবো সব ভাওতাবাজি হবে। কোনো মাকেই বোঝানো সম্ভব না তার বাচ্চাটা যদি তার কাছ থেকে দূরে থাকে, এবং যত কাউন্সিলিং আপনি করেন না কেন ওই ফিলিংস, এটা ইম্পসিবল, এটা কোনোভাবেই না। আমি শুধু এটুকুই বলতে পারি যে আপনার ধৈর্য ধরা ছাড়া এই মুহূর্তে কোনো কিছু করার নেই, কারণ আপনি ধৈর্য না ধরলে আপনার জন্য আরো বেশি বিপদ হবে। বরং আপনি একটা জিনিস একটু চিন্তা করে একটু সান্ত্বনা পেতে পারেন হয়তোবা। ধরেন আপনি দুবাইয়ে বার ভিসা নিয়ে চলে গেলেন, এবং দুবাইয়ে আপনি জানতে সেটা পারলেন, ভেবেই আমি ছিলাম এই একটা মাস যে আমি ধরেন চলে গেছি। এক্স্যাক্টলি আপনি জানতে পারলেন দুবাইয়ে বসে যে আপনার বাচ্চাটার অবস্থা ভয়াবহ। বাংলাদেশে থাকলে তো মার খেয়ে হলেও কাছে যাইতে পারবেন, দুবাইয়ে থাকলে আপনি কি করতেন? ভাবছিলাম যে আম্মু আসবে, আম্মুর কাছে থাকবে, ভালো থাকবে। মাকে আগে আসতে দেন, সিচুয়েশনটা ফেস করেন, তারপরে একটা সিদ্ধান্ত নেন। বার ভিসার ব্যাপারে বিগ নো ফ্রম মি এবং আমার লিসনারদের পক্ষ থেকে। এই হচ্ছে জীবন গল্প। সবাই ভালো থাকুক এবং সবার জীবন সুন্দর হোক। কেন যে বলি জীবন নাটকের চেয়ে নাটকীয়, কতবার যে এটা প্রমাণ হবে। প্রত্যেকটা জীবন গল্পই কিছু না কিছু শেখায়। আজকের এই জীবন গল্প কি শেখালো আমাদেরকে জানি না, বাট এটাও একটা জীবন গল্প।
ভালো থাকুন সবাই। চোখে মুখে শিহরণ, ঠোঁটের মাঝে কিঞ্চিত ফাঁক। নিভ্রাণ স্বাভাবিক কণ্ঠে বলল, এত কিনার ঘেঁষে হাঁটছেন, কখন যেন পিছলে পড়ে যান। পড়লে তো সেই ধরতেই হতো, তাই পড়ার আগেই ধরলাম। প্রতিবাদ করে কিছু বলতে গিয়েও হেসে ফেলল রাত্রি। নিভ্রাণের এত বর্ষের সংযমী চোখ জোড়াও বেহারার মতো চেয়ে চেয়ে অনুভব করলো সেই অসহনীয় হাসিটা। আলো হ্রাস পাচ্ছে, সন্ধ্যার আগমনী বার্তা মেয়েলি সুরে জানান দিচ্ছে, আমি প্রায় এসেই পড়েছি। হঠাৎই এক দৈবাত হাওয়ার আগমন, কানের পিছে গোছানো চুলগুলো উড়ে চোখ মুখ ঢেকে ফেলল নিমেষেই। মাথার ওড়নাটা পড়ে গেল, চোখ বুঝে চুল সরাতে গিয়ে তাল হারিয়ে ফেলল রাত্রি। পড়ার আগেই নিভ্রাণ তাকে সাবধানে রাস্তায় নামিয়ে নিল। কানের পিছে চুল গুজে দ্রুত চোখ মেলল রাত্রি। নিভ্রাণ তখন খুব ঘনিষ্ঠে, গায়ের পারফিউমের হালকা গন্ধটা পর্যন্ত তীব্রভাবে নাসিকারন্ধ্রে আঘাত হানছে। অপ্রস্তুত ভঙ্গিতে 2 কদম দূরত্ব সৃষ্টি করে নিল রাত্রি। নিভ্রাণ ফোরন কাটল। বলেছিলাম না আপনি পড়ে যাবেন। আমি পড়িনি, আপনি আগে নামিয়ে দিলেন, নতুবা আমি ঠিকই সামলে নিতাম। এক হাতে মাথার ওড়নাটা তুলে নিতে নিতে আপত্তি করে উঠল রাত্রি। সচরাচর সে এত কথা বলে না, তার তো কথা বলার মানুষই নেই, একা একা থাকে। পড়াশোনা আর টিউশনে নিয়ে সারাদিন কেটে যায়। রাতে 5-10 মিনিট মায়ের সাথে কথা বলে, তারপর এক ঘুমে রাত পার। ব্যাস, এতটুকুই তার দৈনন্দিন জীবনযাত্রা। এত সহজে সে কখনো কারোর সাথে মেশে না। কথা বলা তো অনেক দূর, কিন্তু ওই লোকটার সাথে কেন যেন খুব সহজ হয়ে গেছে মাত্র 2 দিনেই। লোকটার অমায়িক ব্যবহার, টান টান ব্যক্তিত্ব অনায়াসেই তাকে বিশ্বাসযোগ্য করে তুলেছে। রাস্তার ধারে অযত্নে বেড়ে ওঠা কদম গাছ, সবুজ পাতাগুলো চকচক করছে। বৃষ্টি বোধহয় প্রকৃতির ধোয়া মোছা করার বিশ্বস্ত কর্মী। যখনই তার নোংরা ধুলোময় হয়ে ওঠে, তখনই সে 2 হাত মেলে যত্ন করে তাকে স্নান করিয়ে দিয়ে যায়। শহর জুড়ে নরম আধার নেমে এসেছে। রাত্রি যেখানে ভাড়া থাকে সে বাড়িটা 3 তলা। মোড় ঘুরলে প্রথম বাড়িটাই তার গন্তব্যস্থল। সেই মোড়েই আছে কদম গাছটা। কেউ হয়তো খুব সযত্নে লাগিয়েছিল, কিন্তু সময়ের পালা বদলের আর খেয়াল রাখা হয়নি। এই বর্ষার মাঝামাঝিতে অজস্র কদম শোভা বাড়িয়ে দিয়েছে গাছটার। রাত্রি রোজই দেখে, কিন্তু উচ্চতাটা একটু বেশি। ওপর নিচ হওয়ার সুবাদে ফুল পাড়ার বাসনাটা সেখানেই চুরমার হয়ে যায়। নিভ্রাণ হাঁটছিল নিঃশব্দে। সময়টা পার হয়ে যাচ্ছে ভেবে মনটা একটু বিষাদগ্রস্ত। ঘোর কাটল রাত্রি হঠাৎ দাঁড়িয়ে পড়ায়। ঘাড় বাঁকিয়ে তাকাতেই রাত্রি চঞ্চল কণ্ঠে বলে উঠল, আচ্ছা, আপনি তো অনেক লম্বা, আপনি আমাকে একটা ফুল নামিয়ে দিতে পারবেন? প্রথমে কথাটা বোধগম্য না হলেও কদম গাছটার দিকে নজর যেতেই অর্থটা স্পষ্ট হয়ে উঠল। উত্তর না দিয়ে অবিলম্বে রাত্রির দিকে একটু ঝুঁকে ওপরের দিকে হাত বাড়িয়ে দিল নিভ্রাণ। খুব সহজেই 2টো কদম ছিঁড়ে নিল। রাত্রির মাথাটা তার বুকের কাছে, উত্তপ্ত নিঃশ্বাসগুলো প্রেম ঝড়ের মতো আছড়ে পড়ছে। রাত্রির অস্বস্তির মাত্রাটা বাড়ার আগেই সোজা হয়ে দাঁড়ালো নিভ্রাণ। ফুলগুলো রাত্রির দিকে বাড়িয়ে বলল, ধরুন, আরও দিচ্ছি। সযত্নে ফুলগুলো হাতে নিল রাত্রি। গাল দুটো লাল রঙের আভায় সজ্জিত। হাসল নিভ্রাণ। আবারও হাত বাড়াতে উদ্যত হতেই সে মিনমিনে গলায় বলল, আর লাগবে না। থেমে গেল নিভ্রাণ। রাত্রি তখন ফুলগুলোর দিকে আচ্ছন্ন দৃষ্টিতে তাকিয়ে ঠোঁটের কোণ প্রসারিত করে রেখেছে। নিভ্রাণের বুঝতে সময় লাগলো না, এই 8-60 গম্ভীর মেয়েটার মাঝে একটা চঞ্চল ছটফটে মনও লুকিয়ে আছে। শুধু পৃথিবীর ভারী দায়ভারে তা বেরিয়ে আসতে অক্ষম। চাবি ঘুরিয়ে দরজার লক খুলল রাত্রি। নিভ্রাণ তার পিছে দাঁড়ানো। এতদূর লোকটা এসেছে, এখন ছাতা নিয়ে বাসায় বাইরে থেকেই বিদায় করে দেওয়াটা প্রচণ্ড বেয়াদ্দপের মতো একটা কাজ হয়ে যাবে। পারিবারিক শিক্ষাটা বেশ শক্তপোক্ত রাত্রির। দরজা খুলে আগে নিভ্রাণকে প্রবেশ করতে বলল সে। নিভ্রাণ মুচকি হেসে বলল, আরে না না, ভেতরে যাব না রাত, আপনি ছাতাটা এনে দিন শুধু। রাত্রি ভ্রু কুঁচকাল। লোকটার পোশাক আশাক, হাতের দামি ঘড়ি, বুক পকেটে ঢোকানো রোদ চশমা দেখেই বোঝা যাচ্ছে সে সম্ভ্রান্ত পরিবারের ছেলে। মুহূর্তেই চোখের ভাষা কঠিন হয়ে গেল রাত্রির। অনেকটা শক্ত গলায় সে বলে উঠল, দেখুন, আমি বুঝতে পারছি আপনি বড়লোক মানুষ, তাই বলে আমার বাসায় ঢুকতে পারবেন না এমন তো কোনো কথা নেই। আপনি কিন্তু ইনডাইরেক্টলি আমাকে অপমান করছেন। চোখ ছোট ছোট করে তাকালো নিভ্রাণ। মেয়েটা কতদূর পর্যন্ত ভেবে ফেলেছে। সে তো যেতে চাচ্ছে না, কারণ বেশ দেরি হয়ে গেছে। বাড়ি গিয়ে রাত্রি স্টুডেন্টের বাসার সামনে গিয়েছিল তখন। দুপুর থেকে দাঁড়িয়েছিল, শেষমেশ বিকেলে রাত্রির দেখা মেলে।
ওখান থেকে রওনা দেওয়ার সময় একবার গাড়িতেই ফিরতে চেয়েছিল, কিন্তু রাত্রির সাথে হেঁটে আসার লোভটা সামলাতে পারেনি। বিদায় গাড়িটা ওখানেই ফেলে এসেছে। এখন আবার ওখানে গিয়ে গাড়ি নিয়ে তারপর বাসে যেতে হবে, অনেকটা সময়ের ব্যাপার। কিন্তু মেয়েটা যেভাবে কটাক্ষ নজরে চেয়ে আছে, এখন ভেতরে না গেলে সত্যি খুব খারাপ দেখাবে। পায়ের জুতা খুলতে শুরু করলো সে, গম্ভীর স্বরে বলল, আপনি বড্ড বেশি ভেবে ফেলেন রাত। এরপর থেকে আর কখনো আমার সামনে এসব বড়লোক ছোট লোকের তফাৎ দেখাতে আসবেন না। আই জাস্ট হেইট ইট। বলে একবার রাত্রির চোখের দিকে তাকিয়ে দৃষ্টি নামিয়ে নিল নিভ্রান। রাত্রি চুপ হয়ে গেল। সে হয়তো ভুল মানুষকে ভুল কথা বলে ফেলেছে। লোকটার চেহারায় অসীম গাম্ভীর্যতার চিহ্ন। এক রুমের একটা ছোট্ট বাসায় থাকে রাত্রি। রান্নাঘর আছে, ছোট একটা বসার জায়গার মতো আছে, কিন্তু সেখানে কোনো সোফা বা টেবিল নেই। রাত্রিকে মোটেও বিচলিত বা লজ্জিত দেখালো না। সে আস্তে করে রুমের দরজাটা খুলে নিভ্রানকে বলল, আপনি বিছানায় বসেন। আরও একবার মুগ্ধ হলো নিভ্রান। সাধারণত দেখা যায় মানুষজন খুবই কুণ্ঠিত বোধ করে এই ব্যাপারগুলো নিয়ে, লজ্জিত হয়। কিন্তু রাত্রির এই বিন্দুমাত্র লজ্জিত না হওয়াটাও মন কাড়ল নিভ্রানের। মেয়েটা খুবই স্বাভাবিক নিজের সাদামাটা জীবনযাত্রা নিয়ে। স্টিলের গ্লাসে করে পানি নিয়ে আসলো রাত্রি। কদম দুটোর ডানা পানির মধ্যে ভিজিয়ে পড়া টেবিলের এক কোণে চাপিয়ে রাখলো। পকেট থেকে ফোন বের করলো নিভ্রান। রাত্রি বলল, চা খাবেন? না মিস, আপনি বসতে বলেছেন, আমি বসেছি।